আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আমি নীরব মাহমুদ আরেকটি নতুন একটি টপিক নিয়ে পড়াবার জন্যে, আর তা হলো রাইট ফর্ম অফ ভার্ব অথবা রাইট ফর্মস অফ ভার্বস। যাই বলি না কেন, এই টপিকটি নিয়ে আমরা কিন্তু অনেক চিন্তায় থাকি। কারণ হলো স্যার, এই টপিকটির ভিতরে অনেক রুলস, এত রুল পড়ে মনে রেখে কিভাবে আমি হলে যাব, এবং এই ঝামেলাটা সবচেয়ে বেশি পোহাতে হয় কিন্তু আমাদের স্টুডেন্টসদেরকে। তো আমি আজকে এই টপিকটি অনশর্ট করাবো, এবং ইনশাল্লাহ আমি চেষ্টা করব খুবই অল্প সময়ের ভেতরে কিভাবে এই টপিকটি অনেক সহজ করে তোমাদের সামনে উপস্থাপন করা যায় তার চেষ্টা কিন্তু আমি করে যাব। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যারা ক্লাসটি করবে খাতা কলম নিয়ে বসে যাও, গুরুত্বপূর্ণ কথাগুলো লিখে রাখো, এবং অবশ্যই এই ক্লাসটি তোমাদের ফ্রেন্ডসদের কাছে শেয়ার করতে ভুলো না। কারণ একটি ক্লাস শেয়ারের মাধ্যমে অনেক বাচ্চারা কিন্তু ক্লাসটি করার সুযোগ পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস, রাইট ফর্ম অফ ভার্ব যেটা আমরা করাচ্ছি। আমি একটু কথা ক্লাসের শুরুতে বলে রাখছি, আমি 2009-এর শেষের দিক কিংবা 2010-এর প্রথম দিক থেকে আমি মূলত পড়ানো শুরু করি। আজ 2026 চলছে। এই 16 বছরের দীর্ঘ বা স্বল্প যাই বলি, এই জার্নিতে আমি এই টপিকটি নিয়ে যতটুকু গবেষণা করেছি, আমি দেখেছি রাইট ফর্মস অফ ভার্ব যখন আমরা পড়াই তখন আমরা অনেক রুল দিয়ে শুরু করি। বাট আমার কাছে মনে হয় যে এই রুলগুলোকে এড়িয়ে একদম প্রাথমিকভাবে যদি আমি বুঝাতে পারি যে রাইট ফর্ম অফ ভার্ব কেন করি, কোন কোন বিষয়গুলো মনে রেখে এই টপিকটি করতে হয়, তাহলে বাচ্চাদের পড়া কিন্তু প্রায় 50% কিন্তু শেষ হয়ে যাবার কথা ক্লাস শুরুর প্রথমেই। আর তা হলো, একটু কথা মনে রেখো, রাইট ফর্ম অফ ভার্ব অ্যাকচুয়ালি কি। রাইট ফর্ম অফ ভার্বস বা যাই বলি না কেন, একটি ভার্বের সঠিক ব্যবহার, অর্থাৎ একটি ভার্ব কোন চেহারায় বসলে এই বাক্যটি সঠিক হবে, এই সিদ্ধান্ত নেওয়াটাই হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। এখন খুব ভালো করে বোঝো, আমরা একটি ভার্বের সঠিক ফর্ম কোনটি, এই ভার্বটির সঠিক কোন ফর্মটি আমরা নিব, এইটা বোঝার জন্য আমাদেরকে 3টি বিষয় লক্ষ্য রাখতে হয়। খুব ভালো করে বোঝো, একটি সেন্টেন্সের মধ্যে 3টি বিষয়কে মনে রাখলে বা লক্ষ্য রাখলে একটি ভার্বের সঠিক ফর্মটা আমরা বাছাই করতে পারি। আর তা হলো, আমাদেরকে বুঝতে হবে ওই বাক্যের সাবজেক্টটিকে, অর্থাৎ সাবজেক্টটিকে ভালো করে চিনতে হবে। স্যার, আমি সাবজেক্ট কেন চিনবো? রাইট ফর্মস অফ ভার্বের জন্য আবার সাবজেক্টের কেন প্রয়োজন? ইয়েস, কারণ হলো, যদি আমি সাবজেক্ট ভালোভাবে চিনতে পারি তাহলে এই সাবজেক্টকে দেখেই কিন্তু ভার্বের চেহারা সিঙ্গুলার হয় অথবা কি হয় বলো, প্লুরাল হয়। অর্থাৎ ভার্বের চেহারা রাইট হচ্ছে না রং হচ্ছে, এই সিঙ্গুলার নাকি প্লুরাল, এটা বোঝার জন্য তোমাকে যেতে হবে কার কাছে বলো? সাবজেক্টের কাছে। অর্থাৎ তুমি যদি সাবজেক্ট ভালো করে চিনতে পারো তবে তোমার রাইট ফর্ম অফ ভার্বের সিঙ্গুলার প্লুরাল এই জায়গাটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। 2 নম্বর, তোমাকে দেখতে হবে ওই বাক্যটির ভেতরে কোন টেন্সের ব্যবহার হয়েছে। স্যার, রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে টেন্স কেন? এর কারণ হলো, রাইট ফর্ম অফ ভার্বটি, এই ভার্বের সঠিক যে ফর্মটা, এটা কোন টেন্সে আছে, এটা প্রেজেন্ট নাকি পাস্ট নাকি ফিউচার, এটা বোঝার জন্য তোমাকে অবশ্যই ওই বাক্যটি কোন টেন্সে আছে তা তোমাকে নিশ্চিত হতে হবে। অ্যান্ড তৃতীয়ত, লাস্ট বাট নট দ্য লিস্ট, তা হচ্ছে ওই বাক্যটি কোন ভয়েসে আছে, অ্যাক্টিভ ভয়েস নাকি প্যাসিভ ভয়েস, এটাও তোমাকে নিশ্চিত হতে হবে। তুমি একটু অবাক হচ্ছ তাই না, যে স্যার রাইট ফর্ম অফ ভার্বের ক্লাসে আবার ভয়েস চেঞ্জ কেন দরকার? এর কারণ হলো, একটি ভার্ব যদি বাক্যটি ভয়েস তুমি না চিনতে পারো তাহলে বুঝতে পারবে না এই ভার্বটি আমি কি অ্যাক্টিভ ভয়েসে করব নাকি আমি প্যাসিভ ভয়েসে করব। ইয়েস, মনে রাখবে, ভার্বের কিন্তু ভয়েস পরিবর্তন হতে পারে। যেমন ধরো, তোমাকে বলা হলো, তুমি যদি জানো বাক্যটি প্যাসিভ হবে, মনে রাখবে প্যাসিভ হওয়া মানেই হলো ওই বাক্যের ভার্বের মধ্যে একটি বি ভার্ব নিয়ে আসা। আমি আবারও বলছি, যদি বাক্যের ভার্বটি প্যাসিভ হয় তোমাকে অবশ্যই একটি অতিরিক্ত বি ভার্ব আনতে হবে, এবং তার পরবর্তী যে ভার্বটি আছে তা হলো পাস্ট পার্টিসিপল তোমাকে করতে হবে। পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের 3, অর্থাৎ V3। আবারও বলছি, যদি তুমি ভয়েসটা বুঝে ফেলো তবে তুমি দেখবে ওই ভার্বের চেহারার মধ্যে তোমাকে অবশ্যই বি ভার্ব আনতে হবে এবং একটি পাস্ট পার্টিসিপল তারপরের ভার্বটি অর্থাৎ V3, এই দুটো মিললে তখন সে ভার্বটি হয় হচ্ছে প্যাসিভ ভয়েস। অর্থাৎ আমি আবারও বোঝাচ্ছি যে তোমাকে যদি রাইট ফর্ম অফ ভার্ব ভালো করে বুঝতে হয়, এই 3টি জিনিসের কম্বিনেশন করেই তোমাকে বুঝতে হবে। আবারও বলছি, রাইট ফর্ম অফ ভার্বের শুরুতে তোমাকে চিনতে হবে সাবজেক্টকে, কারণ সাবজেক্ট চিনলেই হচ্ছে আমি সিঙ্গুলার প্লুরাল চিনতে পারবো। 2 নম্বর, তোমাকে চিনতে হবে কোন টেন্সে আছে, কারণ টেন্স চিনলেই কিন্তু তুমি বুঝতে পারবে প্রেজেন্ট পাস্ট নাকি ফিউচার। অ্যান্ড সর্বশেষে তোমাকে দেখতে হবে এই বাক্যটি কি কোন ভয়েসে আছে, মানে এটা কি অ্যাক্টিভ ভয়েসে আছে নাকি প্যাসিভ ভয়েসে আছে। কারণ অ্যাক্টিভ ভয়েসে হলে বি ভার্ব আর V3,
পাশাপাশি বসবে না। আর প্যাসিভ ভয়েস হলে একটি বি ভার্ব এবং একটি V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল এটা পাশাপাশি বসবে। কোশ্চেন হতে পারে স্যার বি ভার্বগুলো কি? আমরা অনেক সময় দেখেছি ক্লাসের মধ্যে প্রশ্ন করলে বাচ্চারা উত্তর করছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজও চলে যাচ্ছে। নো, বি ভার্ব হলো 8টি। বলো কয়টি? 8টি। এর পরে আর আগে কোনো বি ভার্ব নেই। সেগুলো হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন। আবারও বলছি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন, এই 8টি হলো বি ভার্ব। এর বাইরে কোনো বি ভার্ব কিন্তু নেই। তার মানে যদি প্যাসিভ হয় তোমাকে একটি বি ভার্বের সাথে একটি পাস্ট পার্টিসিপল অবশ্যই যুক্ত করতে হবে। তাহলে তোমরা এইটুক কথা আগে মনে রেখে চলো আমরা সামনে আগাবো। তবে যতক্ষণ আমি তোমাদের ক্লাস নিব তোমাদের মাথায় এই কথাটুকু থাকতে হবে স্যার রাইট ফর্ম অফ ভার্ব মানে 3টি বিষয়ের কম্বিনেশন, সাবজেক্ট, টেন্স এবং ভয়েস। এই 3টি মিলিয়ে যদি কোনো ভার্বের উত্তর করা যায়, এই 3টিকে মনে রেখে যদি কোনো ভার্বের ফর্মেশন গঠন করা যায়, তবে সেই ফর্মটাই হচ্ছে রাইট এবং সেটাই হলো রাইট ফর্ম অফ ভার্ব। তোমরা কি আমার কথাগুলো মোটামুটি বুঝতে পেরেছো? এখন আমরা পুরো যে ক্লাসটি নিব, এই ক্লাসের ভিতরে আমরা সাবজেক্ট দেখব, কোন কোন সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। আমরা দেখব কোন কোন সাবজেক্ট প্লুরাল ভার্ব গ্রহণ করে। আমরা পুরো স্লাইডের মধ্যে দেখব কখন একটি বাক্যের ভার্ব প্রেজেন্ট হয়, কখন পাস্ট হয়, কখন ফিউচার হয়। অর্থাৎ এই যতগুলো আছে এই আলোচনাগুলো নেক্সট আসবে। তবে আসার আগে তোমার মনে এটা রাখতে হবে রাইট ফর্ম অফ ভার্ব মানে 3টি বিষয়কে কেন্দ্র করে হবে এবং 3টি বিষয়কে মনে রেখেই একটি বাক্যের ভার্বকে নির্ধারণ করতে হয়। সাবজেক্টকে, কারণ সাবজেক্ট দেখে সিঙ্গুলার প্লুরাল, টেন্সকে, টেন্স দেখে হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এবং কোন ভয়েসে আছে তা দেখে হলো আমরা অ্যাক্টিভ এবং আমরা প্যাসিভ নির্ধারণ করে থাকি। চলো আমরা আমাদের আজকের মূল ক্লাসে আমরা চলে যাচ্ছি এবং আশা করি ইনশাল্লাহ পুরো ক্লাসটি তোমাদের দারুণ লাগবে ইনশাল্লাহ। আমি চাইবো সবার কাছে একটা রিকোয়েস্ট, ফুল ক্লাস মনোযোগ দিয়ে করলে রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে আশা করি সমস্যা তোমার থাকার কথা নয়। চলো শুরু করি। আমরা নোট 1-এ দেখব যে সকল সাবজেক্ট সর্বদাই সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। এই যে কথাটা, আমরা এই স্লাইডে এমন কিছু সাবজেক্টের নাম উল্লেখ করে দিব যারা বাক্যের ভেতরে সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। অর্থাৎ তাদের পরে যদি কোনো ভার্ব তোমাকে বসাতে হয়, ফরমেশন তোমাকে ক্রিয়েট করতে হয়, তুমি অবশ্যই সেই ভার্বের ফর্মকে সিঙ্গুলার করে তুমি হচ্ছে বসাবে। স্যার সেগুলো কি? একবারে বলে দিলে তোমার পুরোটা জানা হয়ে গেল। অর্থাৎ কোন কোন সাবজেক্টের পরে সিঙ্গুলার ভার্ব বসে তা আমি টোটাল একটি নোটের মধ্যে নিয়ে এসেছি। আবার যেমন ধরো পরবর্তী নোট, কোন কোন এর পরে যে নোটটি আছে যে কোন কোন সাবজেক্টের পরে অলওয়েজ সর্বদাই প্লুরাল ভার্ব বসে তা আবার আমি একটি নোটের মধ্যে দিয়ে দিয়েছি যে কোন কোন সাবজেক্টের পরে প্লুরাল ভার্বগুলো কিন্তু বসে, সেগুলো আলোচনা করব। এরপরে দেখবে তোমাদের আরো একটি মজার টপিক নিয়ে আসবো যে সাবজেক্ট হিসেবে বা বাক্যের সাবজেক্টের জায়গায় কোন কোন বিষয়গুলো থাকলে এগুলো বাক্যের ভার্ব গ্রহণ করে না, এগুলো দেখে বাক্যের ভার্ব গ্রহণ করতে হয় না সেটা দেখাবো। এবং এর পরে যেটা আমরা দেখব সেটা হলো একটি বাক্যে যখন সাবজেক্টের জায়গাতে একাধিক নাউন, একাধিক প্রোনাউন, অর্থাৎ দেখা গেল বাক্যের সাবজেক্টের জায়গাতে নাউন হলো 2টো বা 3টি বা প্রোনাউন হলো 2টি বা 3টি, সেই ক্ষেত্রে আমি কোন নাউন বা প্রোনাউনকে দেখে বাক্যের ভার্ব গ্রহণ করব সেটা দেখাবো হচ্ছে আমরা এই স্লাইডে। তো যাক, হোয়াট এভার, আমরা অনেক আয়োজন নিয়ে আমরা তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি চাইবো যে তোমরা পুরো আয়োজনটি খুব মন দিয়ে, মনোযোগ দিয়ে, আনন্দ নিয়ে তোমরা ক্লাসটি করো। ওকে, তো লেটস গো। চলো তাহলে এখন দেখবো কোন কোন সাবজেক্টগুলো অলওয়েজ সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। মনে রেখো, যখন কোনো দেশের নাম হবে, স্যার দেশের নাম আপনি কেন লিখলেন? এমনি তো সিঙ্গুলার হয়। ইয়েস, তারপরেও কিছু কিছু দেশের সাথে এস যুক্ত হয়, যেমন ফিলিপিন্স, দা ফিলিপিন্স, মালদ্বীপস যেমন দা মালদ্বীপস, যেমন নেদারল্যান্ডস যেমন দা নেদারল্যান্ডস, কেমন ওয়েস্ট ইন্ডিজ যেমন দা ওয়েস্ট ইন্ডিজ। এই যে তোমার যে আমাদের দেশগুলো যেগুলো আছে, এই যে দেশগুলো হচ্ছে আমরা দেখি এস যুক্ত যে দেশগুলো হচ্ছে আমরা দেখি, আমরা অনেক সময় মনে রাখি বা অনেক সময় ভাবি যে এই দেশগুলোর পরে বোধহয় সিঙ্গুলার ভার্ব হবে না, কজ দেশগুলো যেহেতু প্লুরাল, এগুলো বোধহয় প্লুরাল ভার্ব হবে। বাট না, মনে রাখবে দেশের নামের সাথে এস যুক্ত হলেও, আবারও বলছি দেশের নামের সাথে এস যুক্ত হলেও এই দেশের নামগুলো সর্বদা হচ্ছে সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। ওকে স্যার, সংগঠনের নাম, স্যার সংগঠনের নাম বলতে কি? অর্গানাইজেশন, যেমন ধরো দ্য ইউনাইটেড নেশনস। দেখো নেশনস বলেছি, ইউনাইটেড নেশনস, বাট এখানে সংগঠন কয়টি বলো? একটি। তো নেশনস হলেও এরপরে ভার্ব কিন্তু হবে কি বলো? সিঙ্গুলার। ওকে, এরপরে আসো পত্রিকার নাম,
পত্রিকার নামগুলো অর্থাৎ নিউজ পেপারের যে নামগুলো রয়েছে এগুলোর পরে অলওয়েজ ভার্ব হবে কি বলো, সিঙ্গুলার। আচ্ছা, উপন্যাসের নাম যেমন ধরো বলতে পারো তুমি অ্যারাবিয়ান নাইটস বা এমন অনেক কিছু আছে। তো দেখো অ্যারাবিয়ান নাইটস যখন তুমি বলবে, নাইটস কিন্তু এস প্লুরাল, কিন্তু ভার্ব হবে কি বলো, সিঙ্গুলার। কারণ কি, এটা কিন্তু একটি নাটক বা উপন্যাসের নাম। এরপরে আসো কোনো মুভির নাম, যে কোনো মুভির নামের পরে ভার্ব হবে সিঙ্গুলার। স্যার এটা তো জানি না, তারপরে বলছি যেমন ধরো একটা বিখ্যাত মুভি আছে থ্রি ইডিয়টস, তাই তো? আচ্ছা, মনে হতে পারে স্যার থ্রি ইডিয়টস তো ইডিয়টস তিনজন, বাট না, মুভি তো একটি। তো মুভির নাম এস যুক্ত হলেও এরপরে ভার্ব হবে কি বলো, সিঙ্গুলার। তো এই কথাগুলো মনে রাখবো, দেশের নাম, সংগঠনের নাম, পত্রিকার নাম, উপন্যাসের নাম, মুভির নাম, এদের পরে অলওয়েজ বাক্যের ভার্ব হবে কি বলো, সিঙ্গুলার। আসো চলো এরপরে দেখবো সময়ের পরিমাণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ স্যার। সময়ের পরিমাণ, অনেক ক্ষেত্রে মনে হয় স্যার সময়ের পরিমাণ যদি এমন হয় একটু বেশি হয় বা 20 মিনিট 30 মিনিট হলে আমরা ভার্ব কিন্তু প্লুরাল বসাচ্ছি। নো, সময়ের পরিমাণ অর্থাৎ 20 মিনিটস 10 মিনিটস 30 মিনিটস যাই হোক না কেন, সময়ের পরিমাণের পরে বাক্যের ভার্ব হয় কি বলো, সিঙ্গুলার। আচ্ছা, কেন হয় তা জানো? কারণ এই সময়ের পরিমাণ অর্থাৎ সময় বা টাইম, এটা কিন্তু আনকাউন্টেবল নাউনের কাজ করে। আর আমরা জানি আনকাউন্টেবল নাউন কিন্তু সিঙ্গুলার নাউনের কাজ করে, তাই তারপরে কিন্তু ভার্বগুলো সিঙ্গুলার হয়। আচ্ছা, এরপরে আসো দূরত্ব। স্যার যখন তুমি দূরত্ব দেখবে, যেমন 50 মাইলস, 10 মাইলস, ইজ নাকি আর, মনে হয় স্যার 50 মাইলস তাহলে আর হওয়ার কথা, অনেক মাইল। নো, দূরত্ব যাই হোক অবশ্যই ভার্ব হবে কি বলো, সিঙ্গুলার। ওজন অর্থাৎ তুমি যে ওজনগুলো করো, বিভিন্ন রকমের পরিমাপ যেগুলো করো, ওজনের পরিমাণ যতই বেশি হোক ভার্ব হবে সিঙ্গুলারের। কারণ হচ্ছে সময়ের পরিমাণ, দূরত্ব, ওজন, এই তিনটি কিন্তু আনকাউন্টেবল নাউনের কাজ করে। ইউএন, আনকাউন্টেবল নাউনের কাজ করে, এই জন্যে এদের পরে সর্বদা ভার্ব হয় কি বলো, সিঙ্গুলার। আসো এরপরে মনে রাখবো জেরান্ড, ইনফিনিটিভ, নাউন ক্লজ, এই তিনটির পরে বাক্যের ভার্ব হয় কি বলো, সিঙ্গুলার। স্যার জেরান্ড কি আমরা সবাই জানি, ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে কি হয় বলো, জেরান্ড হয়। আমি একটু বলি, ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে জেরান্ডও হয়, আবার প্রেজেন্ট পার্টিসিপলও কিন্তু হয়। এই নিয়ে আলোচনা করবার সময় এখন নয়, কারণ এটা হলো ওয়ান শট ক্লাস। আমি তোমাদেরকে ইনশাল্লাহ চেষ্টা করব জেরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল এই দুটোর উপর একটা চমৎকার ক্লাস তোমাদেরকে গিফট করার জন্য আমি সময় সাপেক্ষ। তবে ওইখানে আমরা দেখব কোনগুলোকে জেরান্ড বলা হয়, আবার কোনগুলোকে প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়। যাক, ওদিকে আজকে যাচ্ছি না, শুধু এটুকু মনে রাখলে চলবে, ভার্বের সাথে আইএনজি হলে কি হয় বলো, জেরান্ড। আর জেরান্ডের পরে বাক্যের ভার্ব হয় কি বলো, সিঙ্গুলার। আচ্ছা আসো ইনফিনিটিভ অর্থাৎ টু যুক্ত ভার্বের বেস ফর্মকে আমরা বলি ইনফিনিটিভ, যেমন টু গো, টু সুইম, টু ইট, টু মুভ ইত্যাদি, টু রাইট ইত্যাদি। ওকে, আর নাউন ক্লজ, স্যার নাউন ক্লজ কি, এর অনেক সংজ্ঞা। নাউন ক্লজ মানে হচ্ছে, আমি ক্লজের ক্লাসে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ এগুলোর বিস্তারিত ব্যাখ্যা দিব, বাট দ্যাট এখন ওই সময়টা নেই। সংক্ষেপে বলছি, যে ক্লজের পরিবর্তে ইট ব্যবহার করা যায়, আবারও বলছি, যে ক্লজের পরিবর্তে ইট ব্যবহার করা যায় সেই ক্লজের নাম হলো নাউন ক্লজ। স্যার বুঝিয়ে বলবো তাই তো? আচ্ছা, একটি বাক্য দিয়ে বুঝিয়ে বলছি। বললাম what you have done is known to me. What you have done is known to me. তুমি যা করেছো তা আমার কাছে জানা আছে। চলো what you have done একটু আন্ডারলাইন করলাম, বলা হবে যে এটা কোন ক্লজ। স্যার এত চিন্তা করার কিচ্ছু নেই তো, তুমি জাস্ট এখানে মনে মনে একটি ইট বসিয়ে দাও, দেখো তো বাক্যটি হচ্ছে কিনা। ইট ইজ নোন টু মি, অর্থাৎ এই ক্লজটিকে পুরোটা বাদ দিয়ে ইট লিখলেও দেখো একটা বাক্য কিন্তু পূর্ণ অর্থ প্রকাশ করছে। ইট ইজ নোন টু মি, এটা আমার কাছে পরিচিত করছে তো। সো ফাইন, যে ক্লজকে পরিবর্তন করে ইট লেখা যায় সেটা কি হচ্ছে, নাউন ক্লজ। আর এই নাউন ক্লজের ঠিক পরে যে ভার্বটা আসে সেই ভার্বটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব, অর্থাৎ ইজ হবে, আর হবে না, ওয়াজ হবে, ওয়্যার হবে না, হ্যাজ হবে, হ্যাভ হবে না। অর্থাৎ এই নাউন ক্লজ সর্বদাই তারপরে সিঙ্গুলার ভার্ব নিয়ে কিন্তু চলাফেরা করে। তাহলে আমরা এটা বুঝে ফেলেছি যে সেটা কোনটা, জেরান্ড, ইনফিনিটিভ, নাউন ক্লজ, এগুলোর পরে অলওয়েজ ভার্ব হয় কি বলো, সিঙ্গুলার। চলো এগুলো কেন হয় তার কারণটা আমি বলছি লাস্টে গিয়ে। এরপরে রোগের নাম, যে কোনো রোগের নাম। স্যার রোগের নামগুলো যদি প্লুরালও হয় তারপরে বাক্যের ভার্ব হয় কি বলো, সিঙ্গুলার। আমি কি বোঝাতে পেরেছি? যেমন ধরো দ্য মিজলস, এখন আমরা হাম চলছে অনেক বেশি বাংলাদেশে, দ্য মিজলস, এখন দেখো বলবা স্যার এখানে এস যুক্ত আছে, আমি কি হচ্ছে এখানে আর বসাবো? নো, এস যুক্ত হলেও রোগের নাম যেহেতু বাক্যের ভার্ব হবে কি বলো, সিঙ্গুলার। হেডেক্স, ব্যাড হেডেক্স, দ্য হেডেক্স, দেখো হেডেক্স
এস আছে, তারপরেও এরপরে ভার্ব হবে সিঙ্গুলার। কারণ কি বলো? রোগের নাম, মাথা ব্যথা একটা রোগের নাম। সো রোগের নামের পরে বাক্যের ভার্ব হয় কি বলো? সিঙ্গুলার হয়। চলো, বিষয়ের নাম, বিষয়ের নামের পরে বাক্যের ভার্ব সিঙ্গুলার হয়। যেমন ধরো ফিজিক্স, ইকোনমিক্স, ম্যাথমেটিক্স। দেখো তুমি বলবে যে স্যার এগুলোর পরে তো এস আছে, ম্যাথমেটিক্স, ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স, নো, এস থাকলেই চলবে না, এগুলো কিন্তু একটি বিষয়কে বোঝায়, তাই এদের পরে বাক্যের ভার্ব হয় কি বলো? সিঙ্গুলার। এরপরে আসো খেলার নাম, যত রকমের খেলাধুলা আছে, ক্রিকেট, ফুটবল, হ্যাঁ, বিলিয়ার্ডস। দেখো বিলিয়ার্ডস আমরা এস যুক্ত করছি কিন্তু, বাট খেলাটা একটা খেলা, সো খেলার নাম যেহেতু, তার মানে বাক্যের ভার্ব হবে কি বলো? সিঙ্গুলার। এখন একটা মজার কথা শোনো, এই যে তুমি বললে জেরান্ড, ইনফিনিটিভ, নাউন ক্লজ, রোগের নাম, বিষয়ের নাম, খেলার নাম, এই যে 6টা কথা বললে যাদের পরে বাক্যের ভার্ব হয় সিঙ্গুলার, স্যার কেন হয় একটু শুনে রাখো তো, ভালো লাগবে শুনলে। সেগুলো হচ্ছে এই 6টা কথা, এই নাউনগুলো সর্বদা কাজ করে হলো অ্যাবস্ট্রাক্ট নাউনের। মনে রাখবে, জেরান্ড সর্বদা অ্যাবস্ট্রাক্ট নাউনের কাজ করে, ইনফিনিটিভ সর্বদা অ্যাবস্ট্রাক্ট নাউনের কাজ করে, নাউন ক্লজ সর্বদা অ্যাবস্ট্রাক্ট নাউনের কাজ করে, রোগের নাম, বিষয়ের নাম, খেলার নাম সর্বদা কোন নাউনের কাজ করে বলো? অ্যাবস্ট্রাক্ট। তাহলে বলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, ইংলিশ, যত বিষয়ের নাম, ক্রিকেট, ফুটবল, হেডেক্স, টুথেক, নিকেক অর্থাৎ দাঁতে ব্যথা, ঘাড়ে ব্যথা, যা বললাম সবগুলো কোন নাউনের কাজ করে বলো? অ্যাবস্ট্রাক্ট। এখন কেন করে খেয়াল করো, অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো সর্বদা আবার আনকাউন্টেবল নাউনের কাজ করে। বাচ্চারা ভালো করে খেয়াল করো, অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো কার কাজ করে? আনকাউন্টেবল। কোনো অ্যাবস্ট্রাক্ট কখনোই কাউন্টেবল হয় না, মনে রাখবে। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি বলো? আনকাউন্টেবল। এখন একটা কথা মনে আছে কিনা, যে লোকটি আনকাউন্টেবল, যে নাউনটি আনকাউন্টেবল, সো সেটা তো অবশ্যই কি হবে বলো? সিঙ্গুলার হবে। অর্থাৎ এইগুলো যেহেতু অ্যাবস্ট্রাক্ট নাউন, সেহেতু আনকাউন্টেবল নাউন, এই কারণে তাদের পরে বাক্যের ভার্ব হয় কি বলো? সিঙ্গুলার। অর্থাৎ তুমি যে রুলটা পড়ছো একটু বুঝে পড়লে হবে কি, তুমি রুলটি কখনোই ভুলবে না। তুমি এভাবে বলবে জেরান্ডের পরে সিঙ্গুলার ভার্ব বসে, স্যার কেন বসে? তাও তুমি জেনে গেছো আজকের ক্লাসে, কারণ জেরান্ডগুলো অ্যাবস্ট্রাক্ট নাউনের কাজ করে, তার মানে আনকাউন্টেবল নাউনের কাজ করে, তার মানে হলো সিঙ্গুলার নাউনের কাজ করে। ওকে, এজন্য এদের পরে বাক্যের ভার্ব হয় কি বলো? সিঙ্গুলার। আচ্ছা, তবে এর মধ্যে কিন্তু ভেরিয়েশন আছে, অনেক ভেরিয়েশন আছে, সেগুলো আমরা ওই যে বললাম ওয়ান শট ক্লাস, তাই আমি কথা বলছি না, এই পর্যন্ত আসছে, আমি এখন বলার সুযোগ পাচ্ছি না, কজ অল্প সময়ের মধ্যে পুরো ক্লাসটি তোমাদের উপহার দেওয়ার ট্রাই করছি। তবে এর ব্যবহারগুলো, যেমন ফিজিক্স, এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট, এরপরে বাক্যের ভার্ব সিঙ্গুলার। বাট যদি বলতাম দা ফিজিক্স, দা ইকোনমিক্স, দা স্ট্যাটিস্টিক্স, তখন কিন্তু এটা কিন্তু আবার কমন নাউনের কাজ করে, তখন কিন্তু বাক্যের ভার্ব হয় প্লুরাল। যেমন ধরো আমি যদি তোমাদেরকে বলি দা স্ট্যাটিস্টিক্স ইজ হবে, আর হবে না, না সরি, শুধু স্ট্যাটিস্টিক্স ইজ হবে, আর হবে না, শুধু স্ট্যাটিস্টিক্স ওয়াজ হবে, ওয়্যার হবে না, শুধু স্ট্যাটিস্টিক্স হ্যাজ হবে, হ্যাভ হবে না, সব সিঙ্গুলার। বাট যদি বলতাম দা স্ট্যাটিস্টিক্স, দা ফিজিক্স, দা ম্যাথমেটিক্স, এবার কিন্তু ইজ হবে না, কি হবে বলো? আর, অথবা ওয়্যার, অথবা হচ্ছে হ্যাভ, এগুলোর ব্যবহারটা ভিন্ন, তোমাদেরকে পরে বুঝিয়ে বলবো। চলো, কালেকটিভ নাউন, ইয়েস, কালেকটিভ নাউনগুলোর পরে বাক্যের ভার্ব হয় সিঙ্গুলার। স্যার কালেকটিভ নাউন কি? কালেকটিভ নাউন হলো কমন নাউনগুলোকে একত্রিত করলে, কমন নাউনগুলোকে কালেকশন করলে যে নাউনটা হয় তার নাম হচ্ছে কালেকটিভ নাউন। তাহলে মনে রাখতে হবে, অনেকগুলো কমন নাউন একত্রে রাখলে, কোথাও অ্যাকুমুলেট করলে দাঁড়াবে যেটা, তা হলো কালেকটিভ নাউন। যেমন ধরো ক্লাস, ক্লাসে কাদের কালেকশন থাকে? স্টুডেন্টসদের কালেকশন। স্টুডেন্টস কারা? কমন নাউন। সো কমন নাউনের কালেকশন হলো ক্লাস, হয়ে গেল কালেকটিভ নাউন। যেমন ধরো বলা হলো টিম, টিমের মধ্যে কাদের কালেকশন থাকে? প্লেয়ার্সদের কালেকশন থাকে। প্লেয়ার্স কারা? কমন নাউন। কমন নাউন একত্রে করলে হয়ে গেল কি বলো? কালেকটিভ নাউন। যেমন কমিটি, কমিটি কোন নাউন? কালেকটিভ নাউন। কারণ কি? কমিটির মধ্যে মেম্বার্স থাকেন, তাই তো? আচ্ছা, মেম্বার্স কি কারা? কমন নাউন, তার মানে কালেকটিভ নাউন হয়ে গেল কি বলো? কমিটি। যেমন ফ্যামিলি, মনে রাখবে ফ্যামিলি কালেকটিভ নাউন। কেন? ফ্যামিলির মধ্যে কারা থাকেন বলো? থাকেন হচ্ছে ফাদার, মাদার, এরা কারা বলো? কমন নাউন। সো কমন নাউন একত্রে করলে, ব্রাদার, সিস্টার, এগুলো একত্রে করলে কি হয় বলো? কালেকটিভ নাউন। বুঝাতে মনে হয় পেরেছি? তাহলে মনে রাখবে কালেকটিভ নাউনগুলোর পরে বাক্যের ভার্ব হয় কি বলো? সিঙ্গুলার। তবে তবে গুরুত্বপূর্ণ কথা, যদি কালেকটিভ নাউন দ্বারা বিভেদ বা ডিভাইড বুঝায়, ভালো করে বলো, তবে কিন্তু সিঙ্গুলার হবে না স্যার। যদি বিভেদ বা ডিভাইড না বোঝায়, তবে কালেকটিভ নাউনের পরে বাক্যের ভার্ব হবে কি বলো? সিঙ্গুলার। স্যার ডিভাইড কি? একটু বুঝিয়ে বলি। যেমন ধরো বলা হলো দ্য কমিটি
গ্যাপ দিয়ে বলা হলো ডিভাইডেড ইনটু টু পার্টস, কমিটি দুই ভাগে ভাগ হয়ে গেল। দেখো ডিভাইডেড ওয়ার্ডটা কিন্তু সরাসরি আছে, আবার নাও থাকতে পারে, ডিভাইড বোঝাতে পারে। যদি বিভেদ বোঝায় কালেকটিভ নাউন দ্বারা তখন কিন্তু ভার্বটা হয়ে যাবে কি বলো প্লুরাল। আর যদি বিভেদ না বোঝায়, ডিভাইড না বোঝায়, তবে কিন্তু বাক্যের ভার্ব আমরা যেটা বলছি সিঙ্গুলারই হবে। আমি এগুলোর ব্যাখ্যা দিয়ে একটু পরে বলছি। এরপরে আসো স্যার, যখন দেখবে সাবজেক্টের জায়গাতে দা নাম্বার অফ আছে, ভালো করে বুঝো, আ নাম্বার অফ না, কিন্তু এ নাম্বার অফ না, দা নাম্বার অফ আছে, অথবা আছে ইচ অব, অথবা এভরি অন অব, অথবা ইদার অফ, অথবা নেইদার অব, অথবা অন অব। দেখো যদি এইগুলো থাকে বাক্যের সাবজেক্টের জায়গায়, অলওয়েজ 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 বাক্যের ভার্ব হবে সিঙ্গুলার। মনে রেখো, এদের পরে কিন্তু নাউন হয় প্লুরাল। ভালো করে বোঝো, এই যে দা নাম্বার অফ, ইচ অফ, এভরি ওয়ান অফ, অথবা এভরি ইচ অফ, এইদার অফ, নেইদার অফ, অন অফ, এদের পরে কিন্তু নাউনটা হয় প্লুরাল স্যার, কিন্তু ভার্ব হবে কি বলো সিঙ্গুলার। তবে এইটা মনে রাখার সহজ একটা টপিক হচ্ছে টি নো, এটা লিখতে পারো টি নো, মনে রাখবে টি নো, টিইএনও। বলো স্যার কেন? দেখো টিতে হয় কি বলো দা নাম্বার অফ, ইতে কি কি হয় বলো, ইতে হয় ইচ অফ, এভরি অন অফ, এইদার অফ, ই দ্বারা, এন দ্বারা কি হয় বলো নেইদার অফ, আর ও দ্বারা কি হয় বলো অন অফ। অর্থাৎ তুমি যদি টিনোটা ভালো করে মনে রাখো, এই তোমার এই যে সার্কেলটা তোমার কিন্তু পুরোপুরি মনে থেকে যাবে। তাহলে মনে রাখবে টিনোর পরে অলওয়েজ বাক্যের ভার্ব হয় কি বলো সিঙ্গুলার। চলো মনে রাখবে মেজরিটি, নান, নো ওয়ান, নো বডি, নাথিং, এনিওয়ান, এনিবডি, এনিথিং, এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং, সামওয়ান, সামবডি, সামথিং। এগুলো একদম ইজি একটা ব্যাপার। এগুলোর পরে বাক্যের ভার্ব হয় কি বলো সিঙ্গুলার সিঙ্গুলার সিঙ্গুলার। তবে 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 মনে রাখো মেজরিটি এবং নান এ দুটোর কিন্তু ব্যতিক্রম আছে। আবারও বলছি, মেজরিটি এবং নান এ দুটোর কি আছে বলো ব্যতিক্রম আছে। মেজরিটির পরে সিঙ্গুলারও হতে পারে, আবার প্লুরালও হতে পারে। এর মধ্যে আমেরিকান এবং একটা ব্রিটিশ ব্যাপার স্যাপার আছে। বাট যেহেতু পরীক্ষা সামনে, ওয়ান শর্ট ক্লাস আমি কিন্তু এড়িয়ে যাচ্ছি। তার মানে এটাই না যে স্যার আমার কথাটাই ফাইনাল কথা, অর্থাৎ 11 একদম লেটেস্ট কথা। নো, আমি আবারও বলছি এগুলো নিয়ে আমার মাস্টার ক্লাস বা যারা আমাদের কাছে অফলাইনে পড়ো তাদেরকে বিশদভাবে আলোচনা আমরা ক্লাসের মধ্যে করেছি এবং আমরা আগামীতে করব। যারা আমাদের কাছে অনলাইনে পড়বে তাদেরকে অবশ্যই হচ্ছে আমরা অনলাইন ব্যাচের ভেতরে এগুলো আমরা দিয়ে দিব। তবে মূল কথা হচ্ছে আপাতত এইটুকু মনে রাখো পরীক্ষার আগে যে মেজরিটির পরে বাক্যের ভার্ব হয় কি বলো সিঙ্গুলার। আবার আসো নান, এই নানের পরে কিন্তু বাক্যের ভার্ব যেমন সিঙ্গুলার হয়, আবার বাক্যের ভার্ব কিন্তু আবার প্লুরালও হতে পারে, সেটা পরের কথা। বাট এইটুকু মনে রাখো এদের পরে বাক্যের ভার্ব হয় কি সিঙ্গুলার। স্যার তুমি কি জানো তুমি এই একটি নোটের দ্বারা তুমি প্রায় প্রায় 15টি রুল শেষ করে ফেলেছো? ইয়েস, এবং এটাই সত্য কথা। কারণ কি জানো, তুমি যে কোনো বই, যে কোনো গাইড, যে কোনো নোট যখন তুমি পড়ো দেখবে এই যে এটা একটা রুল, আবার সময়ের পরিমাণ, দূরত্ব, ওজন নিয়ে একটা রুল, জেরান্ড একটি রুল, ইনফিনিটিভ আরেকটি রুল, নাউন ক্লজ আরেকটি রুল, রোগের নাম, বিষয়ের নাম, খেলার নাম, 3টি আলাদা করে রুল, কালেকটিভ নাউন একটি রুল, আবার টিনও একটি রুল, মেজরিটি এক রুল, নান এবং এগুলো দিয়ে আর এক রুল। অর্থাৎ প্রায় 10 থেকে বা তারও বেশি রুল তুমি একটি স্লাইডে শেষ করে ফেললে। আমি এগুলো একসাথে কেন করেছি জানো? একটি বাচ্চা যখন হঠাৎ করে পড়ছে যাদের পরে সিঙ্গুলার হয়, আবার একটু পরে পড়ছে যাদের পরে প্লুরাল হয়, আবার একটু পরে পড়ছে যাদের পরে সিঙ্গুলার হয়, স্যার এত প্যারা নেওয়া আসলে সম্ভব না। আমরা টিচাররাই পারি না, তুমি কিভাবে পারবে? এজন্য আমি তোমাদের সুবিধার্থে পুরো সিঙ্গুলারগুলোকে আমরা একসাথে দিয়ে দিয়েছি। অর্থাৎ এদের পরে বাক্যের ভার্ব হয় কি বলো সিঙ্গুলার। একবারে মুখস্থ করে ফেলবে। এখন দেখবো আমরা বুঝছো কিনা তোমরা। আমি তোমাদের একটু চলো একটু ছোট্ট করে একটা পরীক্ষা নিয়ে নিই। এখানে আমরা কতগুলো বাক্য দিয়েছি, দেখবো তোমরা এই বাক্যগুলোর সঠিক উত্তর দিতে পারছো কিনা। আচ্ছা আমি একটু উত্তর দেই, তোমরা দেখো আমারটা হয় কিনা। যদি আমি কোথাও ভুল করে ফেলি তোমরা আমাকে শুধরে দিও, কেমন? চলো শুরু করি। অন অফ দ্য বয়েজ, দেখো টি নো ওয়ান অফ, যেহেতু অন অফ আছে বাক্যের ভার্ব হবে সিঙ্গুলার, সো এখানে হবে কি বলো ওয়াজ। ওকে, ইচ অফ দ্য গার্লস, ইচ অফ, টি নো, দেখো ইচ অফ আছে, এদের পরে বাক্যের ভার্ব হবে কি বলো সিঙ্গুলার ইজ। নেইদার অফ, দেখো নেইদার অফ আছে, বাক্যের ভার্ব হবে কি সিঙ্গুলার ইজ। দেখো এইদার অফ আছে, বাক্যের ভার্ব হবে কি সিঙ্গুলার ইজ। দেখো এরপরে কি আছে অন অফ, আবারও অন অফ আছে, বাক্যের ভার্ব হবে কি সিঙ্গুলার ইজ। দেখো দা নাম্বার অফ আছে, বাক্যের ভার্ব হবে সিঙ্গুলার ইজ। দা নাম্বার অফ, আবারও দা নাম্বার অফ আছে, বাক্যের ভার্ব সিঙ্গুলার ইজ। তার মানে খেয়াল করো এই 1 থেকে 8 পর্যন্ত সবগুলোই হচ্ছে টিনো টিনো টিনো, ওই যে টিনো বললাম ওর ব্যবহার, ওর পরে অলওয়েজ বাক্যের ভার্ব হবে কি বলো সিঙ্গুলার। তবে একটা বিষয় খেয়াল করেছো কিনা, এই টিনোর প্রত্যেকটির পরে কিন্তু নাউন প্লুরাল হচ্ছে। দেখো বয় না কিন্তু বয়েস, গার্ল না কিন্তু গার্লস,
এবার খেয়াল করো সুটকেস না কিন্তু সুটকেসেস, যেমন হচ্ছে যেমন ইউ মানে এখানে দুজনকে বোঝানো হয়েছে। আবার বেস্ট ফ্রেন্ড না কিন্তু বেস্ট ফ্রেন্ডস, স্টুডেন্টস, ডেইজ। কথা কি বুঝতে পেরেছি? এই যে কথাগুলো আমরা বলেছি, তুমি কিন্তু নাউন দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। তিনোর পরে নাউন হোক প্লুরাল হোক না, ভার্ব হবে কি বলো? সিঙ্গুলার। মনে থাকবে তো? বলো ভার্ব হবে কি বলো? সিঙ্গুলার। আরেকবার বলো ভার্ব হবে কি বলো? সিঙ্গুলার। মনে থাকবে তো? ওকে, লেটস গো। চলো এরপরে যে কাজটা আমরা করব 9 নম্বর, দেখো মেজরিটি আছে। আমরা কি বলেছিলাম? মেজরিটির পরে বাক্যের ভার্ব হয় সিঙ্গুলার। তবে 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 প্লুরালও হতে পারে। আমেরিকান ব্রিটিশের ব্যাপার স্যাপার, মডার্ন গ্রামার, ট্র্যাডিশনাল গ্রামারের ব্যবহার, ওগুলো আমরা পরে দেখবো। মডার্ন কোনটি, ট্র্যাডিশনাল কোনটি, ওগুলো নিয়ে আমরা এখন চিন্তা করছি। আমরা জাস্ট এখন উত্তর দেওয়ার ট্রাই করছি। ওকে, মেজরিটি পরে বাক্যের ভার্ব সিঙ্গুলার, সো হবে কি বিলিভ না কি হবে বলো? বিলিভস। অর্থাৎ এস যুক্ত ভার্ব কিন্তু অলওয়েজ সিঙ্গুলার ভার্ব হয়। মনে রাখবো, এস যুক্ত ভার্ব কিন্তু অলওয়েজ কি হয় বলো? সিঙ্গুলার ভার্ব হয়। চলো $20, ওই যে বললাম টাকার পরিমাণ স্যার, অর্থের পরিমাণ, টাকার পরিমাণ। টাকার পরিমাণ অলওয়েজ হয় কি বলো? সিঙ্গুলার। স্যার কেন হয় বলো তো? কারণ মানি, এই মানি ওয়ার্ডটা হচ্ছে আনকাউন্টেবল। মনে থাকবে তো? মানি কি বলো? আনকাউন্টেবল। তবে টাকা এটা কিন্তু আবার কাউন্টেবল। সো যাক, ওদিকে না যাই, ওটা আবার নাউনের ক্লাস আমরা শিখবো। শুধু মনে রাখো টাকার পরিমাণ অলওয়েজ সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। তাহলে বলো $20 হবে কি বলো? ইজ। যেমন 20 মাইলস, দূরত্ব যতই হোক বাক্যের ভার্ব সিঙ্গুলার হবে কি বলো? ইজ। 20 মিনিটস, দেখো সময়ের পরিমাণ যতই হোক বাক্যের ভার্ব হবে সিঙ্গুলার, কি হবে বলো? ইজ। তুমি যে কাজটি করবে বাচ্চারা, মনে রেখো, আমি যখন এই স্লাইডটি তোমাকে করালাম, তুমি এই স্লাইড আমি শুরু করার আগে একটু পজ করে, অর্থাৎ রেকর্ডটি একটু পজ করে তুমি একা একা উত্তর দেওয়ার ট্রাই করবে। দেখবে তোমার উত্তরটা কতটুকু হচ্ছে। এরপরে আমি যখন উত্তর দিব, সেই উত্তরগুলো তুমি ভালো করে মিলিয়ে নিবে। আচ্ছা ওকে ফাইন, এবার তোমাদের একটু কাজ দিচ্ছি। এই যে এখানে যেগুলো আছে, আমি যে উত্তরটা আমি এখন দেওয়া শুরু করব, তোমার কাজ হলো এখন একটু পজ করো, আমার এই ভিডিওটা একটু পজ করো, পজ করে একা একা উত্তর দেওয়ার ট্রাই করো। দেখো তোমার কতগুলো হচ্ছে, এরপরে আমি উত্তর দিই, তুমি মিলিয়ে দেখো তোমারটা কতগুলো সঠিক হচ্ছে, কতগুলো ভুল হচ্ছে। লেটস গো, চলো শুরু করি। এবারে আছে ইলেকট্রনিক্স। দেখো ইলেকট্রনিক্স আমরা জানি যেগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, এগুলো কিন্তু আনকাউন্টেবল নাউনের কাজ করে, বুঝছো? ম্যাটেরিয়াল নাউনগুলো কার কাজ করে বলো? আনকাউন্টেবল। এর অনেক ব্যাপার স্যাপার আছে। ম্যাটেরিয়ালগুলোকে অনেক সময় ম্যাস নাউন বলি আমরা। আধুনিক গ্রামারে ম্যাটেরিয়াল নাউনকে অমিট করে দেওয়া হয়েছে, ওদিকে আমরা যাচ্ছি না। শুধু মনে রাখবো ম্যাটেরিয়াল নাউনের পরে বাক্যের ভার্ব হয় কি বলো? সিঙ্গুলার। সো সিঙ্গুলার কি হবে বলো? মেক্স। স্ট্যাটিস্টিক্স বিষয়ের নাম, মনে আছে কিনা? বাক্যের ভার্ব হবে সিঙ্গুলার, ইজ। 3 ইডিয়টস মুভির নাম, যাই হোক ইডিয়টস তিনটা হলে হবে কি বলো? ইজ। দ্য নিউ ইয়র্ক টাইমস পত্রিকার নাম, টাইমস হওয়ার পরেও পত্রিকা যেহেতু বাক্যের ভার্ব হবে সিঙ্গুলার, হ্যাজ। অ্যারাবিয়ান নাইটস হবে কি বলো? ইজ। লর্ড অফ রিংস, যদিও রিংস আছে, হবে কি বলো? ইজ। স্মোকিং ইন ওপেন ডিলাইট, স্মোকিং জেরান্ড হয়েছে, জেরান্ডের পরে বাক্যের ভার্ব হয় কি বলো? সিঙ্গুলার, ইজ। এখানে হবে কি বলো? ইট। ওকে আসো, প্ল্যান্টিং ট্রিজ। ইয়েস, 20 নম্বরটা ভুল করতে পারো স্যার, প্ল্যান্টিং ট্রিজ, ট্রিজ তো প্লুরাল, সো আর হবে কিনা? নো নো, প্ল্যান্টিং ট্রিজ আর হবে না, কারণ প্ল্যান্টিং এই ওয়ার্ডটা কিন্তু জেরান্ড। তবে শুরুতে তোমার যেহেতু জেরান্ড আছে, সো ট্রিজ প্লুরাল হলেও বাক্যের ভার্ব হবে সিঙ্গুলার, হবে কি বলো? ইজ। সামথিং আমরা বলেছি এনিথিং, সামথিং, নাথিং, এদের পরে বাক্যের ভার্ব সিঙ্গুলার হবে কি? ওয়াজ। নোবডি হবে কি বলো? ওয়ার্কস। অর্থাৎ সব সিঙ্গুলার দিচ্ছি আমরা। দ্য ইউনাইটেড স্টেটস আমরা জানি দেশের নাম ইউনাইটেড স্টেটস, স্টেটস যদিও প্লুরাল বাট বাক্যের ভার্ব সিঙ্গুলার, হবে কি বলো? ইজ। তবে এগুলোর কিন্তু আবার ব্যতিক্রম আছে স্যার। যেমন ধরো 24 এবং 25, চমৎকার ব্যতিক্রম। পাকিস্তান ড্যাশ লস্ট বাই 3 উইকেটস। তুমি জানি তোমরা যারা ভিডিওসটা এই মুহূর্তে দেখছো, যারা তোমরা একটু উত্তর করেছিলে, যারা উত্তর করেছো আমার আগে, তারা নিশ্চয়ই হয়তোবা প্রায় 90% স্টুডেন্ট তোমরা 24 এবং 25-এ বোধহয় তোমরা ভুল করে বসে আছো। কারণ ওই যে শিখেছো যে স্যার দেশের নামের পরে বাক্যের ভার্ব হয় সিঙ্গুলার। ইয়েস, ব্যতিক্রমটা হচ্ছে দেশের নাম দ্বারা যদি খেলার দল বুঝায়, কোনো টিম বুঝায়, খেলার দল বুঝায়, তবে কিন্তু বাক্যের ভার্ব হয় প্লুরাল। যেমন ধরো এখানে কি বলা হয়েছে? পাকিস্তান ড্যাশ লস্ট বাই 3 উইকেটস, পাকিস্তান 3 উইকেটে হেরেছে। সো পাকিস্তান কি এখানে দেশ না দল? পাকিস্তান লস্ট বাই 3 উইকেটস, হেরে গেছে পাকিস্তান, এটা কি দেশ নাকি হচ্ছে দল? অবশ্যই দল, দেশ নয়। তার মানে দল বুঝালে বাক্যের ভার্ব প্লুরাল, হবে কি বলো? হ্যাভ। এখানে কিন্তু হ্যাজ হবে না। একইভাবে ইন্ডিয়া ড্যাশ ওন বাই 70 রানস, ইন্ডিয়া 70 রানে জিতেছে। সো দেখো এখানে কিন্তু দেশ না, এটা কি বলো? দল। সো বাক্যের ভার্ব হয় প্লুরাল, হবে কি বলো? হ্যাভ। আশা করি কোনগুলোর পরে বাক্যের ভার্ব সিঙ্গুলার এবং কোনগুলোর পরে বাক্যের ভার্ব প্লুরাল তোমরা খুব ভালো করে বুঝতে পেরে গেছো, এটাতে কোনো সন্দেহ নেই। আমি কি ঠিক বলেছি?
নাকি আমি ঠিক বলেছি? ওকে, আশা করি তোমরা খুব ভালো করে ক্লিয়ার হয়ে গেছো। এবারে চলো, এবারে আমরা যে স্লাইড, এখানে আমরা দেখব কোন সাবজেক্টগুলোর পরে বাক্যের ভার্বটা প্লুরাল হয়। খুবই ইজি, তবে একটু মজা আছে। আমি চেষ্টা করব মজাটাকে সুন্দর করে তোমাদের উপস্থাপন করবার জন্য। চলো লেটস গো। তাহলে যে সকল সাবজেক্টের পরে সর্বদা প্লুরাল ভার্ব গ্রহণ করে, ওকে, বা হয়, দেখে আসি। 1 নম্বর, অ্যাডজেক্টিভের পূর্বে দা যুক্ত হলে। ইয়েস, তুমি যখন দেখবে সাবজেক্টের স্থানে একটি অ্যাডজেক্টিভ আছে আর তার আগে আবার একটি দা আছে, অর্থাৎ দা প্লাস অ্যাডজেক্টিভ, যখন তুমি দেখবে যে দা প্লাস কি বলো, অ্যাডজেক্টিভ, যখন সাবজেক্টের জায়গাতে দেখবে এরপরে বাক্যের ভার্ব হবে কি বলো, প্লুরাল। যেমন দা রিচ ইজ না আর, দা ব্রিলিয়ান্ট হ্যাজ না হ্যাভ, দা পুওর ওয়াজ না ওয়ার। বুঝতে পেরে গেছি? যেমন দা ওল্ড, বৃদ্ধরা, বিলিভস না বিলিভ, অর্থাৎ প্লুরাল ভার্ব যেটা আছে। তোমার কোশ্চেন হতে পারে স্যার কেন প্লুরাল হচ্ছে? এর কারণ হলো অ্যাডজেক্টিভের পূর্বে দা যুক্ত হলে স্যার এটার অ্যাডজেক্টিভ থাকে না, এটা হয়ে যায় প্লুরাল কমন নাউন। আবারও বলছি, অ্যাডজেক্টিভের পূর্বে দা যুক্ত হলে এটা কাজ করে বাক্যের মধ্যে প্লুরাল কমন নাউন। সো যেহেতু নাউনটি প্লুরাল, তাই তারপরে বাক্যের ভার্বও কি হয় বলো, প্লুরাল। বুঝে গেছো নিশ্চয়ই? এরপরে আসো, একটু আগে বলে আসছি কালেকটিভ নাউন, মনে আছে? যদি কালেকটিভ নাউন দ্বারা বিভেদ বিভেদ বিভেদ, খুব ভালো করে খেয়াল করো, বিভেদ, ফ্র্যাকশন, বিভেদ, মতের মিল হয়নি, অমিল হয়েছে, ডিভাইড বুঝায়, তবে কিন্তু বাক্যের ভার্ব কিন্তু অবশ্যই প্লুরাল হবে। মনে রেখো, পুলিশ, ক্যাটেল, পোল্ট্রি, এরকম কিন্তু আরো আছে, জেন্ট্রি, ক্লার্জি, অ্যারিস্টোক্রেসি, আছে অনেক আছে, ভার্মিন, এরকম অনেক ওয়ার্ডগুলো আছে, বাট পরীক্ষার জন্য ওইগুলো গুরুত্বপূর্ণ নয়, এই তিনটি গুরুত্বপূর্ণ। পুলিশ, এটা আমরা জানি। ক্যাটেলের অর্থ কি বলো, পশুর পাল, ক্যাটেলের অর্থ কি বলো, পশুর পাল। আচ্ছা, পোল্ট্রি মানে কি বলো, মুরগির যে খামারগুলোকে আমরা বলি। এই যে তিনটি শব্দ আছে, এদের পরে কিন্তু বাক্যের ভার্ব হয় কি বলো, অবশ্যই প্লুরাল। তবে একটা কথা মনে রেখো, মনোযোগ দিয়ে খেয়াল করো, স্যার এদের পরে বাক্যের ভার্ব প্লুরাল কেন হয়? মনে রেখো, এই তিনটি কিন্তু কালেকটিভ নাউন। আবারও বলছি, এই যে তুমি বলছো পুলিশ, ক্যাটেল, পোল্ট্রি, এগুলো কিন্তু কালেকটিভ নাউন, তা সত্ত্বেও এদের পরে বাক্যের ভার্ব কিন্তু কি হচ্ছে বলো, প্লুরাল হচ্ছে। তবে কেন হচ্ছে এইগুলো আমরা ব্যাখ্যা দেব নাউনের ক্লাসে। আমি বিশাল মানে আমি আবারও বলছি, আমার খুবই ইচ্ছে করছে নাউনের ক্লাস নিয়ে ফেলি, কিন্তু ওই যে আমাদের সময় স্বল্পতা, তোমাদের সামনে পরীক্ষা, এই কারণে আমি ওদিক যেতে পারছি না। আমি অবশ্যই ইনশাল্লাহ তোমাদের পরীক্ষাগুলো শেষ হলে আমি নতুন একটি কোর্স লঞ্চ করব, যে বেসিক গ্রামার কোর্স। ইনশাল্লাহ এই কোর্সের ভেতরে আমি নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, যেগুলো হচ্ছে বেসিক জিনিস যেগুলো আছে গ্রামারের, আমি প্রত্যেকটি ভিডিওতে, লম্বা ভিডিওতে সুন্দরভাবে একদম ব্যাখ্যা করে তোমাদেরকে বুঝিয়ে দেবো, যাতে তোমার ভবিষ্যতে, ফিউচারে যত জায়গাতে ইংরেজি ফেস করবা, তোমার এইগুলোতে যেন কোনো প্রবলেম না হয়। ঠিক আছে? এগুলো বাসায় বসে বসে করে ফেলবা। আচ্ছা চলো লেটস গো। তো যে কথাটা বলছিলাম, পুলিশ, ক্যাটেল, পোল্ট্রি, এই তিনটি বিষয় কিন্তু কালেকটিভ নাউন হওয়া সত্ত্বেও, বিভেদ না বুঝিয়েও, বিভেদ বুঝানি তারপরে এদের পরে বাক্যের ভার্ব হয় কি বলো, প্লুরাল। তবে মনে রেখো, পুলিশ কালেকটিভ নাউন, কিন্তু পুলিশ ম্যান, পুলিশ অফিসার, এগুলো কিন্তু আবার কমন নাউন। পুলিশ ম্যান, পুলিশ অফিসার কিন্তু কমন নাউন। বুঝতে পেরেছো? আবার পোল, ক্যাটেল, এটা কিন্তু হচ্ছে কি বলো, কালেকটিভ। যদি বলি কাউস, কাউ, তারপরে হেন, এই যে মুরগি, তারপর যদি বলি আমরা গরু, এগুলো যদি আমরা বলি, সেগুলো কিন্তু আবার কমন নাউন। যাক, ওদিকে না যাই, তাহলে বলো পুলিশ, ক্যাটেল, পোল্ট্রি, এগুলো কোন নাউন? কালেকটিভ নাউন হওয়া সত্ত্বেও ওদের পরে বাক্যের ভার্ব হয় কি, প্লুরাল। পুরো মুখস্থ করে ফেলবা। এবার সাম, অল, ফিউ, আ ফিউ, ফিউ আর মেনি, এই যে ওয়ার্ডগুলো বললা, এই ওয়ার্ডগুলোর পরে বাক্যের ভার্ব হয় কি, অবশ্যই প্লুরাল, অবশ্যই প্লুরাল। তবে ব্যতিক্রম তো আছি। ওই যে বললাম, তুমি অবাক হবে স্যার, শুধু সামের একটা ব্যবহার আছে, শুধু সাম। এই সাম নিয়ে আধা ঘন্টা, প্রায় 30 মিনিটের চমৎকার কথা আছে। আমরা কি জানি, সাম অর্থ কিছু, তাই না? বাট সাম অর্থ অলওয়েজ কিছু না। সামের অর্থ হচ্ছে, আবার দেখবা তুমি বলতে পারো সাম অর্থ প্রায়, তখন কিন্তু সাম অ্যাডভার্বের কাজ করে। আবার সামের পরে নাউন হয় প্লুরাল, যেমন সাম স্টুডেন্টস। আবার সামের পরে নাউনটা সিঙ্গুলারও হতে পারে, ইয়েস। তখন সামের বাংলা অর্থ হয় হচ্ছে অপরিচিত কোনো একজন। যেমন সাম স্টুডেন্ট ইজ ওয়েটিং ফর ইউ, সিঙ্গুলার বলেছি, এর বাংলা অর্থ হচ্ছে কোনো এক অপরিচিত ছাত্র তোমার জন্য অপেক্ষা করছে। আর সাম স্টুডেন্টস আর ওয়েটিং ফর ইউ, কিছু ছাত্র ছাত্রী তোমার জন্য অপেক্ষা করছে। অর্থাৎ সামের পরে যদি নাউনটা প্লুরাল হয়, তাহলে অর্থ হয় কিছু। সামের পরে নাউনটা যদি সিঙ্গুলার হয়, তাহলে অর্থ হয় অপরিচিত বা আননোন কোনো জায়গা বা আননোন কেউ একজন,
ওকে, ওই যে বললাম সাম নিয়ে পরে কথা বলবো, বাট মনে রাখবো সামের পরে সাধারণত নাউনটা হয় মানে ভার্বটা হয় প্লুরাল। অলের অনেক ব্যবহার আছে স্যার। অল যদি ব্যক্তিকে বোঝায়, আবারও বলছি অল মানে সবাই, আবার অল মানে সবকিছু। অর্থাৎ অল যদি ব্যক্তিকে বোঝায় ভার্ব হবে প্লুরাল, অল যদি বস্তুকে বোঝায় ভার্ব হবে সিঙ্গুলার। মনে রেখো, ঠিক আছে? আচ্ছা, ফিউ আ ফিউ ফিউয়ার, আবার মেনির একটা ব্যবহার আছে, চমৎকার ব্যবহার, না বলে পারছি না, না বলে পারছি না, মনে রাখবো। এইটা তোমাকে মনে রাখতেই হবে স্যার। মেনি তোমার কাছে তিন ভাবে আসতে পারে পরীক্ষায়। একটা হলো মেনি, একটা হলো তোমার কাছে আ মেনি, আর একটা হলো মেনি এ। বাচ্চারা মনে রাখবা, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, মেনি এবং আ মেনির পরে, এই প্রথম দুটোর পরে অলওয়েজ নাউনটা হবে হলো প্লুরাল, আবারও বলছি, আর ভার্বও হবে হচ্ছে তোমার কি বলো প্লুরাল। আবারও বলছি, মনে রাখবে মেনি এবং এ মেনির পরে নাউনও হবে প্লুরাল, ভার্বও হবে প্লুরাল। আবারও খেয়াল করো, মেনি এবং আ মেনির পরে নাউনও প্লুরাল, ভার্বও প্লুরাল। বাট যদি বলো মেনি এ, এর পরে কিন্তু নাউন হবে কি বলো সিঙ্গুলার, আর এর পরে ভার্বও হবে কি বলো স্যার সিঙ্গুলার। অর্থাৎ যদি তুমি মেনি এ বলো সেক্ষেত্রে কিন্তু নাউনও হবে সিঙ্গুলার, ভার্বও হবে সিঙ্গুলার। আর মেনি অথবা আ মেনি হলে নাউন হবে প্লুরাল, ভার্বও হবে প্লুরাল। স্যার এই কথাটা আমার এই ভয়েস দেওয়ার আগেও তোমরা অনেকে জানতে, প্রায় সবাই জানতে, তাই তো? বাট একটা কথা কি জানো, তুমি রুল ঠিকই মুখস্থ করে চলে এসেছো। স্যার আমি জানি মেনি এবং আমেনির পরে অলওয়েজ নাউনটা প্লুরাল হয়, ভার্বও প্লুরাল, শেষ। বাট কখনো কি নিজের কাছে কোশ্চেন করেছো স্যার এদের পরে প্লুরাল কেন হয়, মেনি এর পরে সিঙ্গুলারটা কেন হয়? চলো ব্যাখ্যাটা আমি একদম ঠিক ঘড়ি ধরা 1 মিনিটের মধ্যে দিয়ে দিচ্ছি, এবং এই ব্যাখ্যাটা এত চমৎকার তুমি এটা খুব কম জায়গায় খুঁজে পাবে। মনোযোগ দিয়ে খেয়াল করো, মনে রাখবে যখন তুমি মেনি বলবে, এই যে মেনি, এই মেনি ওয়ার্ড কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করে, অর্থাৎ ডিটারমাইনার। শুধু মেনি হলো অ্যাডজেক্টিভ অথবা ডিটারমাইনার গেল। কিন্তু এ মেনি যখন বলবে আ মেনি, এই মেনিটা কিন্তু অ্যাডজেক্টিভ নয়, ডিটারমাইনার নয়, এই মেনি হলো কালেকটিভ নাউন। বাচ্চারা মনে রাখবে, এই যে আ মেনি তুমি বলবা, এই আ মেনির মেনিটা হচ্ছে কালেকটিভ নাউন। স্যার কেন? কারণটা কি? কারণ হলো আ মেনির পরে একটা অব কথাটা উজ্জ আছে, বাক্যটা ছিল আ মেনি অফ দ্য স্টুডেন্টস। অর্থাৎ যদিও বা পরীক্ষায় লেখা থাকে এ মেনি স্টুডেন্টস আর কামিং, বাট মূলত বাক্যটা ছিল এ মেনি অফ দ্য স্টুডেন্টস আর কামিং, অর্থাৎ পরেটা অফ ছিল। এবার তুমি বলো আর্টিকেল এবং প্রেপোজিশনের মাঝে যে শব্দ থাকে সেটা হচ্ছে নাউন, আর এই বাক্যে মেনি কালেকটিভ নাউনের কাজ করছে, এটা ম্যাস কালেকশনের কথা বোঝাচ্ছে। চলো, আর মেনি এ যখন আছে, বাচ্চারা মনে রাখবা, এই মেনি এ আসলে মেনি এ নয়, এই মেনির পরে একটা কথা উজ্জ আছে যার নাম হলো টাইমস, আর এই এ মানে হলো অন। মনে রাখবে দেখতে মেনি এ, বাট মূলত বিষয়টি হচ্ছে মেনি টাইমস ওয়ান। আবারও বলছি, মেনি এ মূলত হচ্ছে মেনি টাইমস ওয়ান। যেমন মেনি আ স্টুডেন্ট ইজ কামিং, ওকে, কিন্তু মূলত বাক্যটা কি ছিল? মেনি টাইমস ওয়ান স্টুডেন্ট ইজ কামিং। বুঝতে পেরেছো? আরেকটা মজার তোমাকে তথ্য দেই, এই যে মেনি বললা, এই মেনি ওল্ড ইংলিশ অথবা আর্কাইক ইংলিশ বলা হয়। ওল্ড ইংলিশ যেমন দেখবা উইলিয়াম শেক্সপিয়র, অর্থাৎ 1500 শতক বা তার আশেপাশে যারা রাইটার ছিলেন, কবি ছিলেন, তাদের লেখার মধ্যে বিভিন্ন রকমের আর্কাইক ইংলিশ কিন্তু ব্যবহৃত হয়েছে। সো মেনি মূলত ছিল মেনিগ, এই যে কথাটা মেনিগ, এই ম্যানিগ ওয়ার্ড থেকে মেনির উৎপত্তি হয়েছে। আর এই যে আ মেনি, এই আ মেনি কথাটা এসছে ম্যানিগু থেকে, অর্থাৎ MANI GU, এই ম্যানিগু থেকে হচ্ছে আমিন এসেছে। এই যত কথা বললাম না, এর পরেও মেনির আরো প্রায় প্রায় আমি যদি কম বলি 30 মিনিটসের কথা এখনো বাকি রয়ে গেছে। এবার কি বুঝতে পারছো বেসিক কি আর ওয়ান শট কি? ওয়ান শট হচ্ছে পরীক্ষার আগে জাস্ট ভালো করার জন্য ওয়ান শট, আর বেসিক থেকে বিস্তারিত পড়া হচ্ছে স্যার আমি A+ চাই, HSC বা SSC বা যেখানেই হোক না কেন, এরপরে আমি একটা ভালো কোনো একটা জায়গায় পরীক্ষা দিতে চাই, ভালো একটা ক্যাম্পাসে পড়তে চাই, ভালো একটা স্কলারশিপ চাই, ভালো একটা জায়গায় যেতে চাই, নির্ভুল ইংলিশ লিখতে চাই, তাদের জন্য হচ্ছে এই কথাগুলো। তো আমি আবারও বলছি, তোমাদের যদি যথেষ্ট সাড়া আমি পেয়ে যাই, নিশ্চয়ই তোমাদের জন্য আমি একটি বেসিক কোর্স নিয়ে আসব। আমি যারা আমার ক্লাস বিভিন্ন জায়গাতে করবে, আমি আমার নাম্বার লিখে দিচ্ছি 0189256868, এই যে নাম্বারটা, তোমরা যেখান থেকেই করো প্লিজ একটা কথা মনে রেখো, ওয়ান শট আর বেসিক কিন্তু কখনোই এক নয়। স্যার তুমি ওয়ান শট দিয়ে সর্বোচ্চ কি পারবে জানো?
পরীক্ষা ঠেকাতে পারবে, বাট স্যার বেসিক কিন্তু তুমি কিন্তু গড়তে পারবে না। তো যেটা বলছিলাম, তাহলে বলো তো সাম, অল, ফিউ, আ ফিউ, ফিউ আর মেনি, এদের পরে বাক্যের ভার্ব হয় কি বলো? প্লুরাল। এবার আসো আ নাম্বার অফ, মনে আছে একটু আগে পড়েছিল কি দা নাম্বার অফ? নো নো নো, দা নাম্বার অফ না, কিন্তু আ নাম্বার অফ। দা নাম্বার অফ হলে বাক্যের ভার্ব সিঙ্গুলার, আর এ নাম্বার অফ হলে বাক্যের ভার্ব কি বলো? প্লুরাল। এর কারণ কি জানো? এরও একটা কারণ আছে। দা নাম্বার অফ আনকাউন্টেবল কে বোঝায়, আ নাম্বার অফ কাউন্টেবল কে বোঝায়, একটা মেনির ব্যবহার আছে, মাছের ব্যবহার আছে। এই যে বললাম, এগুলো নিয়ে আমরা অনেক আলোচনা পরে করবো, জাস্ট এইটুকু মনে রাখো। আ নাম্বার অফ এর পরে বাক্যের ভার্ব হয় কি বলো? প্লুরাল। এটুকু মনে থাকবে তো না? এবার আসো সিজার্স, শর্টস, প্যান্টস, জিন্স, টংস, টুইজার্স, আই গ্লাসেস, এই যে ওয়ার্ডগুলো আছে এদের পরে বাক্যের ভার্ব হয় কি বলো? প্লুরাল। স্যার কেন হয় জানো? একবারে মনে রাখবা, এই যতগুলো নাউন আমি দাগ দিলাম, প্রত্যেকটি নাউন দেখো দুটো করে অংশ আছে। যেমন তুমি বলো সিজার্স, কেচির অংশ কয়টা বলো? দুটো, তাই না? আচ্ছা ওকে। প্যান্টস, আমি যে প্যান্ট পরে আছি, তোমরা যে হচ্ছে জিন্স পরো, এগুলোর পরে কয়টা অংশ থাকে বলো? জিন্স প্যান্টস। ভাই পাও যেহেতু দুইটা, তাহলে অংশ তো দুইটাই হবে, অংশ তো আর একটা হবে না। সো এদের পরে বাক্যের ভার্ব হয় কি? প্লুরাল। একটা তথ্য দিচ্ছি, মনে রাখো, নাইস তথ্য। প্যান্টস এই কথাটা বলে আমেরিকানরা, আর জিন্স এটা বলে হচ্ছে ব্রিটিশরা। কথা বলতে থাকবে। এই জিন্স কথাটা ব্রিটেন থেকে এসেছে, আর প্যান্ট এটা আমেরিকান থেকে উৎপত্তি হয়েছে। যাক হোয়াট এভার, অনেক কথা আছে স্যার। আমি আবারও বলছি, ওয়ান শর্ট বেসিক এক না। যারা আমার অফলাইনের ক্লাস করো, ওরা প্রায় হচ্ছে অনলাইনে ক্লাস করে মনে মনে হাসে যে স্যার আপনি তো অনেক তথ্য মিসিং করে যাচ্ছেন, যেগুলো আপনি ক্লাসে বলতেন। ইয়েস, যাচ্ছি কেন? দিস ইজ ওয়ান শর্ট ক্লাস। ওয়ান শর্ট ক্লাসের মধ্যে কিন্তু আমি সব তথ্য দিতে পারছি না। চলো এবার আসো ডিউস, আর্নিংস, উইনিংস, আচ্ছা ওয়েজেস, ভেজিটেবলস, এই যে নাউনগুলো বললাম, এগুলোর পরে সর্বদা বাক্যের ভার্ব হয় কি বলো? প্লুরাল। তাহলে এদিক তাকাও স্যার, 1 2 3 4 5 6 7, তুমি কি জানো এই একটা নোটে তুমি প্রায় 7 থেকে 8টি রুল শেষ করে ফেলেছো? ইয়েস, এবং এটাই সত্য কথা। এইটি তুমি যে কোনো বইতে যাও স্যার, তুমি আজকে আমার কথা বলে খুঁজে দেখো, প্রত্যেকটি বইতে গুলো সব আলাদা আলাদা করে রুল করে বলা হয়েছে। রুল 1, রুল 2, রুল 3, রুল 4। কেন? আরে বাবা, আমি প্লুরাল গুলো কেন আলাদা রুল বানাবো? পুরো প্লুরাল এক রুল, পুরো সিঙ্গুলার হচ্ছে এক রুল। আরে বাচ্চাকে কেন এত প্রেশার দিচ্ছি? রাইট ফর্মস অফ ভার্ব কোনো রুলের গাদি নয়। রাইট ফর্মস অফ ভার্ব হচ্ছে মেধার ব্যাপার। আপনি যখন ঠান্ডা মেধায় নিজেকে কোশ্চেন করে উত্তর করবেন, দেখবেন উত্তর ঠিক হয়ে গেছে। তাহলে ঝটপট তোমরা এই স্লাইডটা একবার পড়ে ফেলো। অ্যাডজেক্টিভের পূর্বে দা যুক্ত হলে প্লুরাল ভার্ব হয়। কালেকটিভ নাউন দ্বারা বিভেদ বোঝালে পুলিশ, ক্যাটেল, পোল্ট্রি, সাম, অল, ফিউ, আ ফিউ, ফিউ আর মেনি, আ নাম্বার অফ সিজার্স, দুটি অংশ আছে এমন কিছু একটা, ডিউস, আর্নিংস, উইনিংস, ওয়েজেস, ভেজিটেবলস। মুখস্থ হয়ে গেছে? ওই যে বললাম আগের কথাটা। এবার আমি তোমাদেরকে প্র্যাকটিস দিব। এই যে বাচ্চারা এদিকে তাকাও, গাধা গাধা কোশ্চেন দিয়ে দিয়েছি। তোমার কাজ হচ্ছে, আমি এখন উত্তর করা শুরু করবো, তবে তোমার জন্য আমি ঠিক এখানে 5 মিনিটস, এদিকে তাকাও, জাস্ট 5 মিনিটস টাইম দিলাম, টপটপ উত্তর করে ফেলো। আমি যখন যে কথাগুলো বলবো পজ করে তুমি পজ করবো, আমার এই ভিডিওটা এখন পজ করো, পজ করে তুমি হচ্ছে 5 মিনিটসে 30টা উত্তর দিয়ে ফেলো, দেখি হয় কিনা। এবার আমি উত্তর করছি, এবার দেখো তোমার সাথে আমার কয়টা হচ্ছে, কয়টা মিলছে, কয়টা মিলছে না। চলো, আ নাম্বার অফ আছে, ওকে, কি হবে বলো? আর। আ নাম্বার অফ কি হবে? কথা বলো, আর। ওকে, এবার আসো আ নাম্বার অফ, আবারও কি হবে বলো? আর। ফিউ আছে, কি হবে বলো? আর। ওকে, সেভারেল আছে, কি হবে বলো? ওয়্যার। একদম টপ, সময় নিব না, বেশি সময় নিব না। সেভারেল আছে, কি হবে বলো? ওয়্যার। দা প্যান্টস, দুটো অংশ, হবে কি বলো? আর। এত দ্রুত করলে কিন্তু ভুল করবা কেন জানো? প্যান্টসের পরে বলা আছে এ পেয়ার অফ প্যান্টস। ওয়াও, একটু ঘুরিয়ে দিয়েছে, কিচ্ছু না, ব্যাপার না, আমি ঘুরবো না, আমি স্টিল থাকবো। কেন জানো? প্যান্টস বললে আর, স্যার এ পেয়ার অফ প্যান্টস, এক পেয়ার প্যান্টস। ভাই পেয়ার কয়টা বলো? একটা, এক পেয়ার বলেছে। এবার কিন্তু আর না, হবে কি বলো? ইজ। অতএব দ্রুত করো, তবে সঠিক করো, অর্থাৎ ফাস্ট বাট নট হচ্ছে তোমার ভুল করা যাবে না। এবারে আসো স্যার, দ্য প্লেয়ার্স হচ্ছে ওয়্যার, একটু বলে আসছি, দ্য পেয়ার অফ প্লেয়ার্স, এবার হবে কি বলো বাচ্চারা? ওয়াজ, আগের কথা। আচ্ছা, ডিউজ এর পরে কি হবে বলো? আর, একটু বলে আসছি। অল ডিউজ কি হবে বলো? আর, যা আছে তাই। আচ্ছা, মাই আর্নিংস, একটু বলছে আর্নিংস এর পরে কি হবে বলো? আর। দ্য জুরি, এই যে খেয়াল করো, জুরি মানে কি বলো? জুরি কারা থাকে? অনেক বিচারকগণ মিলে, অর্থাৎ অনেক মানুষ মিলে বিচারকগণ একটা টিম হয়, তাই তো? কালেকটিভ নাউন, দেখো তো তাদের বিভেদ হয়ে গেছে কিনা। দ্য জুরি টেকেন আ ডিসিশন। ও, জুরি সবাই মিলে সিদ্ধান্ত কয়টা নিয়েছে? একটা, আর ডিসিশন। সো যেহেতু সিদ্ধান্ত একটি নিয়েছে, তাদের মধ্যে ডিভাইড হয় নাই, মতভেদ হয় নাই। সো কি লিখবো? কথা বলো, হ্যাজ। ঠিক আছে, এখানে লিখবো কি? ইট। বাট দেখো তো 14 নম্বর বাক্যটা খেয়াল করো। এবার জুরি সবাই মিলে বললো কি না 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 ফার্স্ট হবে ও, আরে না ফার্স্ট হবে এ, আরে না গান এরটা ভালো হয়েছে। অনেক সময় দ্বন্দ্ব হয়ে যায় না? ইয়াস, তাদের মধ্যে যদি কোনো ডিভাইড হয়, যদি তাদের মধ্যে ডিসিশনগুলো ডিফারেন্ট হয়ে যায়, তখন হবে কি বলো? ভার্ব হবে প্লুরাল। এই যে হ্যাভ, এখানে বলবো কি বলো? দে। অর্থাৎ এটা ট্যাগ কোশ্চেনও লাগবে। যদি ট্যাগ কোশ্চেনে কালেকটিভ নাউন দ্বারা বিভেদ না বুঝায়,
আমরা বসাবো ইট, আর বিভেদ বুঝালে বসাবো কি বলো দে। বুঝতে পেরেছি তো? চলো লেটস গো। এবারে চলো 15, 16, 17 একটা মজা আছে তাই না? মনে আছে আমরা কি বলেছিলাম? তোমাদের মনে আছে কিনা যে অল দ্বারা যদি ব্যক্তিকে বুঝায় বাক্যের ভার্ব হয় প্লুরাল, বস্তুকে বুঝালে বাক্যের ভার্ব হয় কি বলো সিঙ্গুলার। চলো অল প্রেজেন্ট। আচ্ছা ভাই প্রেজেন্ট কে থাকে, বস্তু না ব্যক্তি? কখনো শুনছো ক্লাসে পাঁচজন বেঞ্চ উপস্থিত আছে? নো। তাহলে উপস্থিত থেকে কারা বলো? ব্যক্তিরা। সো ব্যক্তি হলে হবে কি বলো আর। বাট দেখো তো 15 নম্বর সোল্ড আউট। স্যার সোল্ড আউট মানে কি বলো? বিক্রি হয়ে যাওয়া। স্যার বিক্রি হয় কারা? বস্তু বিক্রি হয়। সো হবে কি বলো ইজ। অল ইজ সোল্ড আউট। এখানে কিন্তু আর না, মনে রেখো আর না। ওকে। আবার 17 নম্বর, তাহলে বলো তো 17 কি হবে? অল ড্যাশ ইকুয়াল ইন দ্য আইস অফ ল। আইনের চোখে সবকিছু সমান না সবাই সমান? সবাই সমান। ব্যক্তি হবে কি বলো আর। একটা মজা নিবা? শিখলা না? তুমি কিছুই শিখোনি অন শর্ট। তাই এই অল নিয়ে 30 মিনিটসের কথা আছে স্যার। এই অল কখন প্রোনাউন, কখন হচ্ছে অ্যাডভার্ব। এই অল হচ্ছে আবার দেখবা কমপ্লিটলি অর্থ দেয়, যেমন আই এম অল অ্যালোন, এখানে অল কিন্তু অ্যাডভার্ব। আবার অলের পরে ভার্ব হলে অল হচ্ছে প্রোনাউন। আবার অল হচ্ছে আধুনিক ইংলিশে নাউন। ভাই অনেক কথা আছে। ওই যে বললাম পরীক্ষাটা দিয়ে আসো, সত্য বলছি পরীক্ষা দিয়ে আসো, সত্যি পরীক্ষাটা দিয়ে আসো। বাট পরীক্ষা দিয়েই ভেবে নিও না ইংলিশে প্লাস পেয়েছি বলে আমি অনেক ইংলিশ জেনে গেছি। বাট না, তোমাকে অবশ্যই বেসিক ক্লাসগুলো করতে হবে। এই বেসিক যদি তুমি ঠিক না করো স্যার, তুমি কিন্তু আজ এ প্লাস পেয়েছো, কাল তুমি কোনো না কোনো পরীক্ষায় তুমি যখন একটা বড় রকমের ধাক্কা খেয়ে যাবে স্যার, এটা তোমার জীবনের পথে বড় একটা ধাক্কা হয়ে যাবে। এই জন্য আমি আবারও বলছি সময় আছে, বেসিকগুলোকে স্ট্রং করে ফেলো। চলো সামের পরে বাক্যের ভার্ব হয় প্লুরাল, হবে কি বলো আর। এইবারে চলো 19, 20, 21। আমি জানি তোমরা যখন ক্লাস করছো মনে মনে হাসছো, স্যার আমরা জানি মেনির পরে কি হয়, এ মেনির পরে কি হয়, মেনি আর পরে কি হয়। কিন্তু তুমি জানার পরে ওই যে বললাম তুমি একটু বেশি করে জানো তাই না? এই মেনিকে কি বলা হয়? মেনিগ। মনে আছে তো? ইয়েস। এই মেনি হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার এ মেনির মেনিটা কি মনে আছে তো? কালেকটিভ নাউন। এরপরে কি উজ্জ্ব থাকে? অব। আবার মেনি এটা মূলত কি ছিল? মেনি টাইমস ওয়ান। মনে আছে তো নাকি? এগুলোকে ওল্ড ইংলিশে কি বলে? তুমি তো জেনে শুনে উত্তর দিচ্ছ। তো সবাই যখন শুধু রুল পড়ে উত্তর দিচ্ছে, তুমি জেনে শুনে উত্তর দিচ্ছ। চলো দিয়ে আসি। মেনির পরে বাক্যের ভার্ব প্লুরাল হবে কি বলো আর। মেনির পরে প্লুরাল হবে কি বলো আর। মেনির পরে সিঙ্গুলার হবে কি বলো ইজ। কি মিলছে? মিলতেছে কথাগুলো? চলো ফিউর পরে হচ্ছে প্লুরাল হবে কি বলো হ্যাভ। ফিউয়ার হবে কি বলো গেট। দা পুলিশ, এই যে দা পুলিশ কালেকটিভ হলো বাক্যের ভার্ব প্লুরাল হবে কি বলো আর। দা ক্যাটল অর্থাৎ এটা কালেকটিভ হলো প্লুরাল হবে কি বলো হ্যাভ। কিন্তু 26 নম্বরে কি বলেছে? আ পুলিশম্যান। এবার কিন্তু পুলিশ না, কি বলেছে? পুলিশম্যান। পুলিশ অফিসার একজন হবে কি বলো ইজ। শুধু পুলিশ আর। পুলিশম্যান ইজ। শুধু পুলিশ আর। পুলিশ অফিসার কি বলো ইজ। শুধু পুলিশ এটা কিন্তু তোমার ট্যাগ কোশ্চেন হবে কি বলো দে ইয়েস। আর পুলিশম্যান ট্যাগ কোশ্চেন হবে কি বলো হি অর শি। বুঝতে পেরে গেছি? ওকে চলো এ হার্ড অফ ক্যাটেল, খুবই খেয়াল। শুধু ক্যাটেল হবে কি বলো আর, অথবা ওয়্যার অথবা হ্যাভ প্লুরাল। এ হার্ড অফ ক্যাটেল এক ঝাঁক বা হচ্ছে এক পাল পশু। পাল কয়টা বলো? একটা, হবে কি বলো ইজ। এবার কিন্তু আর হবে না। দা রিচ অর্থাৎ অ্যাডজেক্টিভের পূর্বে দা আছে, মনে আছে তো? হবে কি বলো আর। দা ব্রিলিয়ান্ট, মনে রাখবে দা ব্রিলিয়ান্ট অ্যাডজেক্টিভ দা হবে কি বলো ডু অর্থাৎ ভার্ব কি বলো প্লুরাল। ডাজ হচ্ছে সিঙ্গুলার, ডু হচ্ছে কি বলো প্লুরাল। আসো দা জিন্স, ওই যে বললাম জিন্সের অংশ কয়টা? দুটো, হবে কি বলো আর। তোমরা একটু বলে ফেলো তো কার কার এই 30টির মধ্যে 30টি হয়েছে? একটু কমেন্টস করো, জানতে চাই আমি। কার কার আউট অফ 30 এবার তো কার কত হয়েছে? এই 30টির মধ্যে কার কয়টা হয়েছে আমি জানতে চাই। একটু কমেন্টস করে আমাকে জানাও। কারো 10টি হয়েছে, কারো 15টি হয়েছে, কারো 20টি হয়েছে, বাট কার কয়টি হয়েছে একটু আমাকে তোমরা জানাও। আমি একটু দেখতে চাই আমার বাচ্চারা কে কয়টা সঠিক উত্তর তোমরা করতে পারছো। চলো লেটস গো। নোট নাম্বার 3। এইখানে আমরা দেখব যারা বাক্যে ভার্ব গ্রহণ করে না। স্যার এটা লিখলেন কেন? কারণ কি জানো? এগুলো তোমরা বাক্যের শুরুতে দেখে কনফিউজড হয়ে যাও একদমই। স্যার কি হবে, সিঙ্গুলার নাকি প্লুরাল? মনে রাখবে এগুলো যদি বাক্যের শুরুতে থাকে, এগুলো বাক্যের ভার্ব গ্রহণ করে না। তুমি অবশ্যই এগুলোর পরে নাউনের দিকে লক্ষ্য করবে। এগুলোর পরে নাউন যদি সিঙ্গুলার হয়, বাক্যের ভার্ব কি বলো সিঙ্গুলার। এদের পরে নাউনটা যদি হয় প্লুরাল, বাক্যের ভার্ব হবে কি বলো বাচ্চারা প্লুরাল। তাহলে বলো মেজরিটি অফ, মাইনরিটি অফ, নান অফ, অল অফ, সাম অফ, মোস্ট অফ, বোথ অফ, হাফ অফ, রেস্ট অফ, পার্সেন্টেজ অফ, আ লট অফ, ফ্র্যাকশন। এই যে কথাগুলো আমরা বলছি, এই যে নাউনগুলো আমরা বলছি, এই নাউনগুলোর পরে অলওয়েজ বাক্যের ভার্ব হবে কি বলো পরবর্তী নাউন দেখে আমরা সিদ্ধান্ত নিব। পরবর্তী নাউন যেমন, ভালো করে খেয়াল করো, পরবর্তী নাউন যেমন এরপরে কিন্তু ভার্বও কি কথা বলতে হবে তেমন। বুঝতে পেরেছো?
বুঝতে পেরেছো? অর্থাৎ এদের পরে কিন্তু আমরা সরাসরি কিন্তু আমরা কিছু বসাতে পারবো না। এদের পরে নাউন যেমন, এদের পরে ভার্বও তেমন। অর্থাৎ যদি নাউন হয় প্লুরাল, ধরো এদের পরে নাউনটা হয়েছে প্লুরাল, তাহলে ভার্বও হবে কি বলো? প্লুরাল। এদের পরে নাউনটা হয়েছে সিঙ্গুলার, তাহলে ভার্বও হবে কি? সিঙ্গুলার। সে মুখস্থ করে ফেলো তো একটু, বলো স্যার আপনি তো একটু আগে বললেন মেজরিটি হলে বাক্যের ভার্ব সিঙ্গুলার। স্যার ওটা মেজরিটি ছিল, এটা হচ্ছে মেজরিটি অব, পার্থক্য আছে কিন্তু। স্যার একটু আগে আপনি বললেন নান, ইয়েস নান তো বলেছি, নানের পরে সিঙ্গুলার এটাও আমি বলেছি, বাট এটা নান নয়, নান অব, পার্থক্য আছে। আচ্ছা স্যার আপনি তো একটু আগে সাম বলেছেন, ইয়েস সাম বলেছি, সামের পরে নাউন ভার্বটা প্লুরাল হয় সেটাও বলেছি, বাট দিস ইজ নট সাম, সাম অব। ওকে স্যার একটু আগে আপনি বলেছেন হচ্ছে কি বলো, আর কি অল বলেছেন, ইয়েস আমি অল বলেছি, বাট দিস ইজ নট অল, দিস ইজ অল অব। তাহলে মনে রেখো এদের পরে, এদের দ্বারা কখনো বাক্যের ভার্ব হয় না, এরা বাক্যে কোনো দাম নেই, কিচ্ছু নেই, শুধু বাক্যে থাকবে প্রথমে, পরে নাউন যেমন ভার্বও কিন্তু তেমন। চলো এবার দেখি কে কয়টা উত্তর করতে পারছো। এই 14টার মধ্যে তোমাদের কাছে এই 16টা কোশ্চেন দেয়া আছে। আমি তোমাদেরকে জাস্ট এখন থেকে 5 মিনিটস টাইম দিচ্ছি, 5 লাগবে না, 3 মিনিটস টাইম। পজ করো এই ভিডিওটা, এখনই পজ করো, করে উত্তর করা স্টার্ট করো, দেখি কার কয়টা হয়। ওকে দেখি কার কয়টা হচ্ছে, ঠিক আছে ওকে। এবার আমি উত্তর দিচ্ছি, তোমরা হচ্ছে উত্তরটা মিলিয়ে নাও। দেখো 16টার মধ্যে কার কয়টা হয়েছে জানাবে কিন্তু আমাকে। চলো 1 নাম্বার, আলট অফ বাক্যে আছে, ধুর দাম নেই, মানির দিকে তাকাবো, মানি 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 কি? আনকাউন্টেবল নাউন, বাক্যের ভার্ব সিঙ্গুলার হবে কি বলো? ডাজ। রেস্ট অফ বাদ, আমি কাউস প্লুরাল হবে কি বলো? হ্যাজ, মানে সরি হ্যাভ। আচ্ছা রেস্ট অফ ক্যাটেল, দেখো ক্যাটেল প্লুরাল, কালেকটিভ নাউন বলে আসছে একটু, ক্যাটেলের পরে বাক্যের ভার্ব হয় প্লুরাল হবে কি বলো? হ্যাভ। সাম অফ দ্য ফার্নিচার, মনে রাখবে ফার্নিচার আনকাউন্টেবল, মনে রাখবে ফার্নিচার আনকাউন্টেবল হবে কি বলো? হ্যাজ। দ্য টেবলস, এবার কিন্তু টেবলস কি বলো? কাউন্টেবল এবং প্লুরাল হবে কি বলো? হ্যাভ। অল অফ দ্য পুলিশ, আমরা এগুলো দিকে তাকাবোই না, প্রথম যা আছে সব বাদ, এগুলো সবই বাদ, আমি পরবর্তী নাউনটার দিকে তাকাচ্ছি। দ্য পুলিশের পরে বাক্যের ভার্ব হয় প্লুরাল হবে কি বলো? আর। আবার মানি আনকাউন্টেবল হবে কি বলো? ইজ। ডলার্স, এটা আবার কাউন্টেবল হবে কি বলো? আর। মানি আনকাউন্টেবল, ডলার কি বলো? কাউন্টেবল। ওকে চলো, মিউজিক আনকাউন্টেবল হবে কি বলো? ইজ। সংস, এটা আবার কাউন্টেবল হবে কি বলো? আর। দ্য ট্রাফিক, মনে রাখবা ট্রাফিক এটা আনকাউন্টেবল, ইয়েস ট্রাফিক আনকাউন্টেবল হবে কি বলো? ইজ। বাট বাস, ট্রাক, তারপরে তোমার প্লেন, যত ট্রাফিক আছে অন্য যেগুলো আছে সব হচ্ছে কাউন্টেবল, শুধু ট্রাফিক নিজে কি বলো? আনকাউন্টেবল। ট্রাফিক জ্যাম, এটা কিন্তু আবার কাউন্টেবল, মনে থাকবে ট্রাফিক হচ্ছে আনকাউন্টেবল। কার্স, এই যে কার্স হবে কি বলো? আর। খেয়াল করো ক্যাটেল হবে কি বলো? বিলং, খেয়াল করো কারণ বিলং কেন হবে? প্লুরাল, তাই ভার্ব প্লুরাল। এবার আসো ক্যাটেলস সারফেস, এবার কিন্তু ক্যাটেল না, ক্যাটেলস সারফেস সিঙ্গুলার হবে কি বলো? বিলংস। আচ্ছা 60%, ওই যে পার্সেন্টেজ অফ বাদ, ইনকামকে দেখবো, ইনকাম হবে কি বলো? গোজ। মেজরিটি, এরপরে দা সোপ, মনে রাখবে বাচ্চারা সোপ কিন্তু আনকাউন্টেবল, বাট সোপ বার, আবার বলছি সোপ হচ্ছে আনকাউন্টেবল, বাট সোপ বার যদি হয় সেটা কাউন্টেবল, বাট সোপ নিজে আনকাউন্টেবল হবে কি বলো? ইজ। এখন তুমি একটা কোয়েশ্চেন মনের মধ্যে করবা, স্যার এই যে আপনি এতগুলো বললেন, আমি তো জানি না যে কোনটা আনকাউন্টেবল কোনটা কাউন্টেবল, এটা কি করব? ওই যে বলেছি নাউনের ক্লাসে আনকাউন্টেবল কাউন্টেবল বিস্তারিত তোমাদেরকে পড়াবো, বাট দিস ইজ নট দ্য রাইট টাইম অর হাই টাইম যে তোমাদেরকে আমি এটা নিয়ে কথা বলবো, ঠিক আছে? সুতরাং যেগুলো দিচ্ছি মোটামুটি করে পরীক্ষাটা ভালো করে দাও, ইনশাল্লাহ পরীক্ষার পরে বেসিক ক্লাসে আমরা ইলাবোরেট ক্লাসে এগুলো নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করব, অনেক মজা হবে ক্লাসের মধ্যে, এবং বিলিভ করো আসলেই মজা ইংলিশ ক্লাসে। আমি জানি না তোমাদের কেমন লাগছে, আসলে আমি বুঝতে পারছি না যে তোমাদেরকে কতটুকু দিতে পারছি আমি, বাট আমার নিজের কাছে মনে হচ্ছে যে আমি হয়তোবা এই অনলাইনের মাধ্যমে কিছু বাচ্চাদেরকে কিছুটা হলেও উপকার করবার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। তোমরা আমাকে দোয়ায় রাখবে নিশ্চয়ই, এবং যোগাযোগ করতে ভুলবে না, আমি আমার নম্বর দিয়ে দিয়েছি আগে। তোমাদের যে কোনো প্রবলেম, ইংলিশে যে কোনো কোয়েশ্চেন আমাকে অবশ্যই করবে, ওটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, স্যার আমি ক্লাস করেছি, এই নিয়ে আমার কনফিউশন আছে, কি হবে উত্তরটা, অবশ্যই তোমাদেরকে আমি সঠিক উত্তর দেওয়ার আপ্রাণ চেষ্টা করবো এবং বুঝিয়ে দেওয়ার ট্রাই করবো। ওকে এবারে আসো, তাহলে কি দাঁড়ালো? তোমাদের একটা কোয়েশ্চেন ছিল স্যার কাউন্টেবল আনকাউন্টেবল চিনি না, তবে পরীক্ষার আগে একটা কথা তোমাদেরকে বলি, পরীক্ষার আগে এই জাস্ট যে পরীক্ষা তোমাদের ঠিক কয়েকদিন পরে পরীক্ষা, একদম পরীক্ষার নকিং অ্যাট দ্য ডোর, বা অনেকের কালকে পরীক্ষা, আগামীকালকে পরীক্ষা, সো পরীক্ষার আগে তোমাদেরকে আনকাউন্টেবল কাউন্টেবল কয়েকটা জাস্ট পরীক্ষায় আসার মতো কয়েকটা দিয়ে দিই, কেমন হয় বলো তো? পরীক্ষা আসতে পারে এগুলো বাইরে আসবে না, পরীক্ষা দিয়ে দিব। এখন আসো, তোমাকে যদি আমি আনকাউন্টেবলের একটা লিস্ট ধরিয়ে দেই না, তখন হবে কি জানো? আমার দিকে তাকাও, তখন হবে হলো তুমি এতগুলো আনকাউন্টেবল মনে রাখতে পারবে না,
মনে থাকবে? এখন চলো আমি একটা গল্প বলবো তোমাকে, একটা গল্প, ইয়েস, একটা স্টোরি তোমাকে আমি এখন বলবো, গল্প বলবো। এবং এই গল্পটা একটু মজার একটা গল্প, বুঝছো? যদিও বা বানিয়েছি আমি অন্য কারণে, অর্থাৎ আমার বন্ধু, দীর্ঘদিন ধরে আমি ওর সাথে পড়াচ্ছি, এবং হচ্ছে কোন সাবজেক্ট পড়াচ্ছি আমি এখন সেটা না বলি অনলাইনে, বাট ধরো নাম কি বলবো, তার কি নাম বলা যায়, আমি একটু ভিন্ন নাম দিচ্ছি, কি নাম বলবো, উম, 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 ধরো রাহাত বলি, ওকে? রাহাত। যদি রাহাত নামটা কারোর সাথে মিলে যায়, প্লিজ আই এম সরি। যদি রাহাত নামটা এই মুহূর্তে কারোর সাথে মিলে যাচ্ছে, বা যারা ভিডিও দেখছো, আই এম রিয়েলি সরি, আমাকে মাফ করবা। শুধু বোঝানোর জন্য, গল্প বানানোর জন্য বলছি আমি, ঠিক আছে? ওকে। এই রাহাতের একটা মজার গল্প, রাহাতের বিয়ের একটা গল্প তোমাদেরকে বলবো। এই বিয়ের গল্পের মধ্যে আমি যে সমস্ত নাউনগুলো আনকাউন্টেবল, পরীক্ষায় আসার মতো, সেগুলো হচ্ছে আমি বেশি ফোকাস করব, এবং এই গল্পটা মনে করলে দেখবে তুমি সব আনকাউন্টেবল মোটামুটি শেষ করে ফেলতে পেরেছো। রাহাত প্রতিদিন সকালে উঠে, মনে রাখবে রাহাত কি করে, প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠে কেয়া সুপার বিউটি সোপ দিয়ে, বলো কি দিয়ে, বলো কেয়া সুপার বিউটি সোপ। বলো স্যার আপনি কেয়া লেখেন নাই কেন, শুধু সোপ লিখছেন কেন? স্যার কেয়া তো আর পরীক্ষা আসবে না, সোপ আসবে পরীক্ষায়। তো রাহাত প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কেয়া সুপার বিউটি সোপ দিয়ে গোসল করে কি করে জানো? ফার্নিচারে হেলান দিয়ে। বলো কোথায় হেলান দিয়ে, বলো ফার্নিচার, বলো কোথায়? ফার্নিচারে হেলান দিয়ে, ফার্নিচারে হেলান দিয়ে। মনে রাখবা বউয়ের অ্যাডভাইস মতো, বলো বউয়ের কি মতো, বলো অ্যাডভাইস মতো, বউয়ের কি মতো, বলো বউয়ের অ্যাডভাইস মতো কি করতো জানো? ও টুনির মা মিউজিক শুনতো। হ্যাঁ বুঝছো, ও টুনির মা মিউজিক, এই মিউজিক একসময় কিন্তু অনেক চলতো, তুমি জানো না? ইয়েস, যখন বাংলাদেশে প্রথম বের হয়েছে জানোরা, গ্রামের মধ্যে মানুষ প্রচুর শুনতো ও টুনির মা তোমার টুনি কথা শোনে না, শুনছো না? এটা মজার একটা গান ছিল, যাক হোয়াট এভার। কি বলেছে? সকালবেলা কি দ্বারা গোসল করে? সোপ দ্বারা। কোথায় হেলান দেয়? ফার্নিচার। বউয়ের কি মতো? অ্যাডভাইস মতো। ও টুনির মা কি শোনে? মিউজিক। কিন্তু কোনো কাজ করে না, ওয়ার্ক, কোনো কাজ করে না। কি করে না? কথা বলো। কোনো কাজ না করে সারাদিন শুধু ও টুনির মা মিউজিক শোনে, এজন্য তার একাকী হচ্ছে টাইম কাটে না। বলো কি কাটে না, বলো টাইম। তো এই লাইনটা একটু বুঝে ফেলি, আমি কোয়েশ্চেন করি, একা একা মুখে মুখে উত্তর দেওয়া ট্রাই করো। সকালে কি দ্বারা গোসল করে? সোপ। কোথায় হেলান দেয়? ফার্নিচার। বউয়ের কি মতো? অ্যাডভাইস মতো। ও টুনির মা কি শোনে? মিউজিক। কি করে না? কাজ। কি কাটে না? টাইম। তো চলো, যেহেতু এখন বাসায় সে একা, সো বউকে খুব মিস করছে, সে কি করবে জানো? সে বলে খারাপ ওয়েদার সত্ত্বেও, ওয়েদার আজকে অনেক খারাপ, বৃষ্টি হচ্ছে, খারাপ ওয়েদার সত্ত্বেও অনেক ডিস্টেন্স অতিক্রম করে, কি করে বলো? অনেক ডিস্টেন্স অতিক্রম করে ট্রাফিক নিয়ে, বলো স্যার কি নিয়ে? ট্রাফিক নিয়ে চলে গেল তার বউয়ের অ্যাকোমোডেশনে। অ্যাকোমোডেশন, স্যার মনে আছে অ্যাকোমোডেশন অর্থ কি? অ্যাকোমোডেশন অর্থ হচ্ছে বাড়ি, বাড়ি, অর্থাৎ সে শ্বশুর বাড়ি যাচ্ছে আর কি, বুঝছো? কি হলো তাহলে আরেকবার বলো। খারাপ কি সত্ত্বেও, ওয়েদার সত্ত্বেও অনেক ডিস্টেন্স অতিক্রম করে ট্রাফিক নিয়ে চলে গেল তার বউয়ের কোথায়? অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশনের অর্থ কি বলো? হোম। ওকে, এখন বলো শ্বশুর বাড়ি যাচ্ছে, যাওয়ার সময় তো কিছু নিয়ে যাওয়ার দরকার নাকি? বাই দ্য ওয়ে আমি তো বিয়ে করেছি, তো বিষয়টা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি এরকম না, তারা বলে বাবা তুমি আসলে চলছে, এটা সবাই বলে, বাট তারপরেও তো অবশ্যই তোমাদের দায়িত্ব কর্তব্য রয়েছে, অর্থাৎ কারণ আমরা তাদের সুকন্যাকে আমরা নিয়ে এসেছি, সো আমাদের তো একটা দায়িত্ব কর্তব্য বলতে অবশ্যই কিন্তু আছে। তো যেটা বলছিলাম, যাবার সময় দেখি রাহাত সাহেব কি করে, তুমি জানো না, রাহাত প্রচন্ড কৃপণ, সরি যদি কারণ আমরা রাহাত হয় আমাকে মাফ করবেন, আমরা কাল্পনিক চরিত্র বলছি। তো রাহাত কি করলো যাওয়ার সময়? লাগেজ, আবারও বলছি, কি বলো বাচ্চারা? লাগেজ, ব্যাগেজ, বলো আবার বলো, কি বলেছি? লাগেজ এবং ব্যাগেজ ভর্তি করে নেয়নি, নেয়নি, ভয় পাওয়ার দরকার নাই। ব্রেড অর্থাৎ রুটি, জুয়েলারি, মনে রাখবে জুয়েলারি মানে তো বুঝতেই পারছি, জুয়েলারি নিতে ভুলে গেল। বেটায় যাওয়ার সময় না কিছু নিয়ে যাবে, বউয়ের জন্য নিয়ে যাবে হচ্ছে জুয়েলারি, শ্বশুর শাশুড়ির জন্য নিয়ে যাবে ব্রেড, কিন্তু সে কোনোটা না নিয়ে সে পুরোপুরি ভুলে গেল, লাগেজ ভর্তি করে ব্রেড জুয়েলারি নিতে সে কি বলো? ভুলে গেল। এখন বলো তো আমাদের রাহাত সাহেবের ওয়াইফ কি এখন খুশি নাকি হচ্ছে খুবই রাগান্বিত? রাগান্বিত না। এজন্য অ্যাঙ্গার এবং কারেজ মিশিয়ে, অ্যাঙ্গার, অ্যাঙ্গার মানে কি বলো? রাগ। কারেজ এর অর্থ কি বলো? সাহস। অ্যাঙ্গার এবং কারেজ মিশিয়ে ইকুইপমেন্ট দিয়ে, কি বলেছে বলো? কি দিয়ে বলো বাচ্চারা? ইকুইপমেন্ট। ইকুইপমেন্টের অর্থ কি বলো? সরঞ্জাম, সরঞ্জাম, এই যে সরঞ্জাম, ইকুইপমেন্ট দিয়ে, অ্যাঙ্গার এবং কারেজ মিশিয়ে ইকুইপমেন্ট দিয়ে রাহাত সাহেবের মাথা ফাটিয়ে দিল। এসেছো কিছু নিয়ে আসুনি? এই নিউজ
নীরব মাহমুদ দেখলো টেলিভিশনে। কোথায় দেখলো? টেলিভিশনে। দেখে দৌড়ে চলে গেল হাসপাতালে। আরে আমার বন্ধু কি অবস্থা? গিয়ে বলল এ তো ছেলে নয়, এ তো ছেলে নয়, জানো কি বলো? মানি এবং ড্যামেজের কারখানা। আবারও বলো, এ ছেলে নয়, কি বলো বলো বাচ্চারা? মানি এবং কি ড্যামেজের কারখানা। এর থেকে একটি মেশিনারিও ভালো। বলো কি ভালো? বলো কিছুই কাজ করতে পারে না, কিচ্ছু মনে থাকে না, এর থেকে একটা মেশিনারিও ভালো। স্যার যদিও গল্প, এতক্ষণ যা যা বলছো সবই কোন নাউন? কথা বলো। আনকাউন্টেবল নাউন। আমি 100% শিওর এই গল্প তুমি জীবনে ভুলবাও না। আনকাউন্টেবল নাউন তোমার জীবনে ভুলবা না। চলো একটু মুখে মুখে বলি। আমি গল্পের শুরু বলবো, তোমরা ইংলিশটা বলবে। আমি বাংলা। সকালে কি তারা গোসল করতো? সোপ। কোথায় হেলান দেয়? ফার্নিচার। বউয়ের কি মতো? অ্যাডভাইস। ওটুনিমা কি শোনে? মিউজিক। কি করে না? ওয়ার্ক। কি কাটে না? টাইম। খারাপ কি সত্ত্বেও? ওয়েদার। অনেক কি অতিক্রম করে? ডিস্টেন্স। কি নিয়ে? ট্রাফিক। কোথায় চলে যায়? অ্যাকোমোডেশন। কি কি ভর্তি করে? লাগেজ এবং ব্যাগেজ। কি কিনিতে ভুলে গিয়েছিল? ব্রেড এবং কি বলো? জুয়েলারি। এইগুলো দেখে আমাদের যে ভাবি সে কি রাগ না খুশি? অবশ্যই রাগ। অ্যাঙ্গার এবং কারেজ মিশিয়ে। কি দিয়ে মেরেছিল? ইকুইপমেন্ট দিয়ে। নীরব স্যার কি পেয়েছিল? নিউজ পেয়েছিল। আচ্ছা আমি গিয়ে কি বলেছিলাম? কির কারখানা শুধু টাকা খরচ করে আর শুধু ধ্বংস করে। মানি এবং ড্যামেজের কারখানা। কি হলো ভালো এর চেয়ে? একটা মেশিনারিও এর চেয়ে ভালো। এই যে তুমি গল্পটা মনে রাখলে স্যার, এই গল্পের মধ্যে যে নাউনগুলো আমরা বলেছি সবগুলোই হচ্ছে আনকাউন্টেবল নাউন। তবে 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 আমি নাউন নিয়ে বিস্তারিত ক্লাস তোমাদেরকে ইনশাল্লাহ যখন নিব, তখন দেখবে নাউনের ক্লাস কি পরিমাণ মজা লাগছে। স্যার বিলিভ করো, ইংলিশ কঠিন নয়। ইংলিশ একটা টেস্ট, একটা কি বলবো মানে ইংলিশ পড়তে এবং পড়াতে অসম্ভব সুন্দর লাগে যদি তুমি ভালো করে উপস্থাপন করতে পারো, যদি তুমি ভালো করে এটা বুঝতে পারো। আমি কি বুঝাতে পেরেছি? উপস্থাপক এবং শ্রোতা উভয়ের কম্বিনেশন যদি একটা কম্প্যাক্ট ককটেল হয়, দেন ইট উইল ক্রিয়েটস কি বলি, ইট উইল ক্রিয়েট আ ভেরি ইলেকট্রিক অ্যাটমসফেয়ার। একটা আনন্দ ঘন পরিবেশ তোমার তৈরি হয়ে যায়। কেমন? তো যাক, হোয়াট এভার, আমরা একটু মজা করলাম। অনেক সময় পড়লে হয় না, একটু পড়ার মধ্যে মজা করতে হয়, তাই না? ধরো একটু মজাই আমরা করলাম। দেখ হোয়াট এভার, আমরা বুঝতে পেরে গেছি যে কাদের পরে সিঙ্গুলার ভার্ব হয়, কাদের পরে প্লুরাল ভার্ব হয়। এবার আসো, সমস্যা রয়েই গেছে। বলো কি সমস্যা? স্যার যদি সাবজেক্টের জায়গাতে এমন হয় একাধিক নাউন, একাধিক প্রোনাউন, একাধিক নাউন হয়েছে, আমি কোন নাউনের দিকে তাকাবো? সিঙ্গুলারের দিকে তাকাবো নাকি প্লুরালের দিকে তাকাবো? ভার্ব হবে কি? চলো সমস্যার সমাধান আছে, আছে দিচ্ছি দিচ্ছি। মনে রাখবে, যখন তুমি দেখবে একাধিক নাউন যুক্ত হয়েছে অ্যান্ড দ্বারা, বলো স্যার কি দ্বারা? অ্যান্ড। আবার বলো কি দ্বারা? অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে। সাধারণত বাক্যের ভার্ব হবে কি? বলো প্লুরাল। যখন একাধিক নাউনগুলো অ্যান্ড দ্বারা যুক্ত হয় বাক্যের ভার্ব হয় কি? বলো প্লুরাল প্লুরাল প্লুরাল। তবে তবে মনে রাখো, যখন অ্যান্ড দ্বারা একাধিক নাউন যুক্ত হয়েছে ঠিক আছে, কিন্তু মনে রেখো একাধিক নাউন একটি আরেকটির পরিপূরক। পরিপূরক বুঝো? একটু বুঝিয়ে বলি, একটা ছাড়া আরেকটা করা যায় না। এটা লাগলে ওটাও লাগে, ওটা লাগলে এটাও লাগে, একসাথে মিলিয়ে লাগে, একে বলে পরিপূরক। আমি একটু পরে বুঝাচ্ছি। অথবা যদি একাধিক নাউনের উপর আগে মাত্র একটির আগে আর্টিকেল আছে, মনে রাখো নাউন কয়টা? দুইটা সাবজেক্টে, কিন্তু আর্টিকেল কয়টা? বলো একটা। এমন যদি কিছু হয় তখন কিন্তু ভার্ব হয় কি? বলো সিঙ্গুলার। কথা আমার দুটো, আরেকবার বলছি। অ্যান্ড হলে ন্যাচারালি, নর্মালি, সর্বদাই বাক্যের ভার্ব হয় প্লুরাল। ব্যতিক্রম দুটো, যদি একটি আরেকটির পরিপূরক হয় অথবা যদি দুটোর ক্ষেত্রে একটির আগে আর্টিকেল হয়, তবে বাক্যের ভার্ব হয় কি? বলো সিঙ্গুলার। চলো আমি একটু এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি বাচ্চারা, দেখি কারা কারা পারো। স্যার আমি তোমাদেরকে একদম এই পর্যন্ত, এই যে 18 পর্যন্ত, 18 পর্যন্ত, 1 থেকে 18, তোমরা 19 থেকে পরে করো। 1 থেকে 18 তোমরা ঠিক এখন থেকে আমার হাত থেকে 2 মিনিট চেয়ে নাও। পজ করো পজ করো পজ করো, করে আনসার করো। দেখো তুমি আনসারটা মিলাতে পারছো কিনা। এরপর আমি উত্তর দিচ্ছি তোমাকে। স্যার একটু আগে দেখো তুমি আনসারটা মিলাতে পারছো কিনা। ওকে ফাইন, এবার আমি উত্তর দেওয়া শুরু করছি। ওয়েল অ্যান্ড ওয়াটার, অর্থাৎ মানে পানি এবং তেল একসাথে মিক্স করা যায় না। স্যার পানি এবং তেল কি পরিপূরক? না, পরিপূরক না। সো ন্যাচারালি বাক্যের ভার্ব হবে প্লুরাল। সো হবে কি? বলো ডু। ক্লিয়ার? পরেরটা, মাই ফ্যামিলি অ্যান্ড আই, আমি এবং আমার পরিবার। ভাই আমি একজন ব্যক্তি সত্তা আলাদা, আমার পরিবার আরেকটা হচ্ছে মানুষ। সো মানুষ ভিন্ন, পরিবার এক, বাট মানুষ তো ভিন্ন, পরিপূরক না। সো হবে কি? বলো আর। বাট পরেরটা খেয়াল করো তো, করিম অ্যান্ড রহিম, লোক কয়জন? দুজন, ভিন্ন মানুষ। করিম আর করিম, রহিম আর করিম পরিপূরক না। যদিও হচ্ছে ইংলিশ গ্রামারের যত গ্রামার বই আমরা পড়ি ভাই রে ভাই, প্রত্যেকটা জায়গায়
এক্সাম্পল রহিম আর করিম, রহিম গোস টু স্কুল, করিম ইটস রাইস। আরে ভাই আমি আগে ছোটবেলায় বুঝতাম কি জানো, যে বই লিখছে তার ছেলের নাম মনে হয় রহিম আর করিম, এত রহিম ও করিম কেন? আর কি উদাহরণে পৃথিবীতে কোনো নাম নেই? রহিম করিম বললে দোষ দুইটা, সমস্যা দুইটা। এক, আপনি এক উদাহরণ বারবার দিচ্ছেন, বাচ্চাদের মাথায় রহিম করিম গেঁথে রয়েছে, কোনো সমস্যা নাই। সবচেয়ে বড় ভুলটা হচ্ছে রহিম করিম বললে আপনার পাপ হচ্ছে, কেন জানেন? রহিম আর করিম হচ্ছে আল্লাহর নাম, আল্লাহর সিফাতি নাম, আসমাউল হোসনার মধ্যে রহিম করিম আছে। আপনি সরাসরি রহিম করিম বলতে পারেন না, বলতে হবে আব্দুর রহিম আব্দুল করিম, তবে হচ্ছে রাইট। আপনি লিখছেন কেন? বইতে লিখছে তাই আমি লিখছি, তাও আমি আব্দুর রহিম আব্দুল করিম বলি, সরি টু সে। তো যাক, হোয়াট এভার। লোক দুইজন হবে কি বলো? হ্যাভ। আসো এইবারে 4 এবং 5 বলো। রোমিও অ্যান্ড জুলিয়েট, নাম তো শুনেছো তাই তো? রোমিও অ্যান্ড জুলিয়েট লাভস ইচ আদার, একে অন্যকে ভালোবাসতো। পরিপূরক? আরে ভাই পরিপূরক না, ভালোবাসা কাজ রোমিও করতো, জুলিয়েটও করতো, দুটো ভিন্ন কাজ দুজনে করছে, সো হবে কি বলো? লাভ। কিন্তু খেয়াল করো, রোমিও অ্যান্ড জুলিয়েট একটা ট্রাজিক প্লে। রোমিও অ্যান্ড জুলিয়েট কিন্তু একটা ট্রাজিক, অর্থাৎ এটা কিন্তু একটা রোম্যান্টিক না, ট্রাজিক একটা নাটক। সো নাটক কয়টা বলো? একটা। এবার কিন্তু তুমি কি বলতে পারবা রোমিও আলাদা একটা নাটক, জুলিয়েট আলাদা একটা নাটক? না, রোমিও জুলিয়েট মিলে কিন্তু নাটক একটা, কিন্তু ক্যারেক্টার কয়টা? দুইটা। সো ক্যারেক্টার বলেছি তাই হচ্ছে লাভ, আর এখানে প্লে বলেছি একটা মাত্র, পরিপূরক। এবার হবে কি বলো? ইজ। আচ্ছা আরেকটু ভালো করে বুঝো, ছোটবেলায় যখন আমরা ভাত খেতে চাইতাম না, বা তোমরা, আমি তো আমার হয়নি, তোমাদের সময় দেখবা টম অ্যান্ড জেরি দেখে দেখে ভাত খেয়েছো ছোটবেলায়, তাই না? ভাত খেতে খেতে হাত শুকিয়ে গেছে, এখনো টম আর জেরির দিকে তাকিয়ে আছো, তাই না? চলো একটা উদাহরণ দিচ্ছি। টম অ্যান্ড জেরি ড্যাশ মাই ফেভারিট কার্টুন। বলো তো টম অ্যান্ড জেরি কার্টুন কি দুইটা না একটা? তুমি বলো না স্যার টম একটা কার্টুন, এখন নতুন করে জেরি আবার শুরু হবে। না রে বাপ, টম অ্যান্ড জেরি কার্টুন কয়টা? বলো একটা। সরি, আমি অনলাইন ক্লাসে খুব একটা মজা করতে পারছি না। অফলাইন ক্লাসের আমি এবং অনলাইন ক্লাসে আমি একটু পার্থক্য আছে, একটু না ও অনেক পার্থক্য আছে। যাক, তো যারা এই মুহূর্তে আমাকে দেখছো শুনছো তারা জানো যে নীরব স্যার অনেক শুদ্ধভাবে, সাবলীলভাবে, একদম যেভাবে করে কথা উপস্থাপন করতে সেভাবে বলছি। বাট ভাই মানে অন্যভাবে একদিন ক্লাস নিব ইনশাআল্লাহ, ঠিক আছে? তখন ভালো লাগবে। চলো, তো যেটা বলছিলাম, টম অ্যান্ড জেরি দেখো তো স্যার, কার্টুন কয়টা? বলো একটি। হবে কি বলো? ইজ। টম অ্যান্ড জেরি। এবার বলো ক্যারেক্টার কয়টা? স্যার ক্যারেক্টার কি একটি? না, ক্যারেক্টার দুটো। এবার হবে কি বলো? আর। কথা বুঝতে পেরেছি? টম অ্যান্ড জেরি কার্টুন একটি, ক্যারেক্টার দুটি। কার্টুন হলে ইজ, ক্যারেক্টার হলে কি বলো? আর। তার মানে এন্ড যুক্ত হলে দেখবা পরিপূরক হলে সিঙ্গুলার, না হলে কি বলো? প্লুরাল। আবার বুঝো, ব্রেড অ্যান্ড বাটার। স্যার আমি দেখেছি কি জানো, অনেক বইতে লেখা আছে ব্রেড অ্যান্ড বাটার দেখলেই বাক্যের ভার্ব সিঙ্গুলার দিয়ে চলে আসবা। না স্যার, দিয়ে চলে আসবা, এসে দেখবা ভুল। এই হচ্ছে উত্তর। আগে বুঝবা ব্রেড অ্যান্ড বাটার কি পরিপূরক নাকি পরিপূরক না। চলো দেখে আসি। ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ মাই ব্রেকফাস্ট। আচ্ছা বলো তো, ধরো তুমি ব্রেকফাস্টে ব্রেড অ্যান্ড বাটার খাচ্ছ, তোমাদের মধ্যে কি এমন কেউ আসছো যে স্যার আমি আগে ব্রেড খেয়ে চলে গেছি, একটু পরে এসে আবার বাটার খাইছি? এমন তো না যে ভাই বা স্যার আমি এখন বাটার খেয়ে গেছি, একটু ভালো লাগলে আবার এসে ব্রেড খাবো। আরে ভাই না, আপনি ব্রেড এবং বাটার একসাথে মিক্স করে খাচ্ছেন। খাওয়ার ক্ষেত্রে ব্রেড এবং বাটার একে অন্যের পরিপূরক। ব্রেড ছাড়া বাটার খাবো না, বাটার হচ্ছে ব্রেড ছাড়া খাবো না, একসাথে খাচ্ছি। সো বাক্যের ভার্ব সিঙ্গুলার হবে কি বলো? ইজ। কিন্তু যদি আমি বলতাম ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ, এই যে সরি এইটা ইজ, কিন্তু এটা তো ইজ না। ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ বট ফ্রম দ্য মার্কেট, মার্কেট থেকে কেনা হয়েছে। কোন মার্কেটে লেখা আছে আপনি হচ্ছে আপনার কাছে আমি ব্রেড বিক্রি করব না যদি আপনি বাটার না কিনেন? না। বা আপনি যে আপনার কাছে আমি বাটার বিক্রি করবো না যদি আপনি ব্রেড না কিনেন? নো। ব্রেড এবং বাটার দুটো ভিন্ন পণ্য, ভিন্ন পণ্য, ভিন্ন গুডস, বাট খেতে হয় একসাথে। তো পণ্য যেহেতু বলেছে ভিন্ন, বট ফ্রম দ্য মার্কেট, এবার হবে কি বলো বাচ্চারা? আর। আচ্ছা আরেকটু বোঝো, 10 এবং 11। রাইস অ্যান্ড কারি ড্যাশ ইন বাংলাদেশ, বাংলাদেশে জন্মায়। স্যার রাইস এবং কারি সবজি চাল জন্মায় না, ভিন্ন শস্য না, একটা তো আর একটা পরিপূরক না, সো হবে কি বলো? গ্রো। বাট যদি আমরা বলতাম রাইস অ্যান্ড কারি মাই লাঞ্চ, আমি আমার লাঞ্চে ভাত এবং সবজি খেয়েছি, এমন কি কেউ আসো স্যার শুধু সাদা ভাত খেয়ে চলে গেছি, একটু মনে হচ্ছে সবজি তো খাইনি, এসে আবার সবজি খাইছি? এমন তো সাধারণত হয় না। হয় পরীক্ষার আগের রাতে হয় স্যার, সব ভুলে যাই কখন কি করছি, ওটা ভিন্ন হিসেব। মনে রাখবা রাইস এবং কারি দুটো মিলিয়ে খাচ্ছ, পরিপূরক একে অন্যের, হবে কি বলো? ইজ। স্যার হর্স অ্যান্ড ক্যারিয়েজ, হর্স এবং ক্যারিয়েজ মানে কি? ঘোড়া এবং বাহন। এক সময় মানুষ ঘোড়া যখন চড়ে, যখন তুমি ঘোড়ায় চড়তে যাবা, তোমাকে ঘোড়া চালক কি বলবে? উঠে বসেন ঘোড়ার পিঠে? না, তার ঘোড়ার পিঠে একটা বাহন দেয়া থাকে, তুমি উঠে বসবা হায়ার করলে। আর যখন তুমি কিনতে যখন তুমি যাবা, তখন ঘোড়ার সাথে বাহন ফ্রি দেয় না। ঘোড়া তো কিনতেছো, আবার ঘোড়ার উপরে যে বাহনটা আছে তা আলাদাভাবে কিনতে হয়। এবার চলো এবার বুঝে আসি। হর্স অ্যান্ড ক্যারিয়েজ ড্যাশ রেডি,
তাহলে বলো কি কি রেডি আছে? ঘোড়া এবং বাহন। তার মানে কি, আমি যদি চড়তে চাই ঘোড়া হলে বাহন লাগবে, মানে ঘোড়ার উপরে, ঘোড়ার পিঠের উপরে সরাসরি বসা যায় না, একটা কিছু লাগে, একটা বসার মতো জায়গা লাগে ঘোড়ার উপরে, দেখবে একটা সিট দেয়া থাকে বা অনেকে ফোম দিয়ে রাখে, ওটাকে আমরা বলছি। তো রেডি দুটো মিলিয়ে একটা হবে কি বলো, ইজ। বাট যদি হর্স অ্যান্ড ক্যারিয়ার যদি হচ্ছে তুমি বট ফ্রম দ্য মার্কেট, মার্কেট থেকে কিনতে যাও, তখন হবে কি বলো, আর। এবার বলো তো আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ, বলো তো পরিপূরক কিনা? স্যার বলো, ধরো কেউ আর্লি টু বেড গেল, মানে তাড়াতাড়ি ঘুমাতে গেল, কিন্তু আর্লি টু রাইজ হলো না, ঘুমাতে উঠলো, ঘুম থেকে উঠলো পরবর্তী দিন দুপুর 12টায়, সে কি ওয়েলদি, হেলদি অ্যান্ড ওয়াইজ? মোটেও, সে হেলদি আমার মতো হেলদি, কিন্তু ওয়েলদি ওয়াইজ তো না, সত্য কথা তো। আচ্ছা, তার মানে কি, যদি আপনি হেলদি ওয়েলদি ওয়াইজ হতে চান, আপনাকে আর্লি টু বেডও করতে হবে, আর্লি টু রাইজও করতে হবে, দুটো একসাথে করলে হচ্ছে আপনি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ অ্যান্ড হেলদি আপনি হতে পারবেন। সো একটি আরেকটির পরিপূরক হলে আপনি হেলদি ওয়েলদি হতে পারবেন। সো হবে কি বলো, মেক্স। এবারে আসো 15 এবং 16, ব্রাশ অ্যান্ড পেস্ট, বলো তো পরিপূরক কিনা? স্যার আগে বাক্য বলেন, তারপরে বুঝবো। যদি তুমি ব্রাশের সাথে পেস্ট দাঁত ক্লিন করার জন্য করো, তাহলে পরিপূরক ব্রাশ ছাড়া পেস্ট চলে না, পেস্ট ছাড়া ব্রাশ চলে না। বাট তুমি যদি মার্কেট থেকে কিনতে যাও, তখন কিন্তু ব্রাশ পেস্ট আলাদা দুটো পণ্য। চলো এবার শুরু করি। ব্রাশ অ্যান্ড পেস্ট সোল্ড আউট, বিক্রি হয়ে গেছে, মার্কেট থেকে কিনছি, ভিন্ন পণ্য, হবে কি বলো, আর। ব্রাশ অ্যান্ড পেস্ট ক্লিন, দাঁত ক্লিন করার জন্য দরকার, একসাথে দরকার, হবে কি বলো, নিডস, প্লুরাল। তাহলে বলো মাই ফাদার অ্যান্ড ওয়েল উইশার, আমার বাবা এবং হচ্ছে না আমার ওয়েল উইশার, লোক কি দুজন না একজন? কিভাবে বুঝবা? দেখো মাই কথাটা কয়বার আছে? একবার, সো একজন, হবে কি বলো, ইজ। মাই ফাদার অ্যান্ড মাই ওয়েল উইশার, এবার দেখো মাই কথাটা কয়বার? দুবার, তাহলে লোক কিন্তু দুজন, আমার বাবা একজন, তার সাথে আরেকজন আমার ওয়েল উইশার এসছেন, এবার হবে কি বলো, আর। তোমরা কি অ্যান্ড এর ব্যবহারটা বুঝতে পেরে গেছো? অর্থাৎ অ্যান্ড থাকলেই সর্বদা প্লুরাল হয় না, অ্যান্ড থাকলে ন্যাচারালি প্লুরাল হয়, তবে দুই ক্ষেত্রে হচ্ছে সিঙ্গুলার, যদি অ্যান্ড এর পূর্বে আর্টিকেল বা ডিটারমাইনার একটি হয়, তাহলে ভার্ব সিঙ্গুলার, যেমন দা প্রিন্সিপাল অ্যান্ড হেডমাস্টার ইজ, দা প্রিন্সিপাল অ্যান্ড দা হেডমাস্টার কি বলো, আর। আর যদি অ্যান্ড দ্বারা একাধিককে না বুঝিয়ে পরিপূরক বুঝায়, তবে ভার্ব সিঙ্গুলার হয়। ওকে, লেটস গো। এবারে আসো, ইদার অর, নেইদার নর, নট অনলি বাট অলসো, এগুলোর সাথে কাহিনী কি স্যার? এগুলো দ্বারা যখন একাধিক নাউন বা প্রোনাউন যুক্ত হবে, তুমি কোনটার দিক তাকাবা? প্রথমটার দিক। দ্বিতীয়, আমি দেখেছি অনেক বইতে লিখেছে ইদার অর, নিদার নর, নট অনলি বাট অলসোর ক্ষেত্রে দ্বিতীয় নাউন দেখে আপনি উত্তর করে ফেলবেন। স্যার ধরেন নাউন 4টা, তখন কোন দিকে তাকাবেন? 2 নম্বরের দিকে তাকাবেন। বা ধরেন বাক্যটা কোয়েশ্চেন মার্ক আছে, কোন দিকে তাকাবেন? এই 2, 3 বলবেন না, বলবেন ইদার অর, নিদার নর থাকলে একদম ভার্বের নিকটে, অর্থাৎ গ্যাপ দেয়া আছে না, গ্যাপ যে গ্যাপটা থাকবে, একদম গ্যাপের পাশে কোন নাউনটা আছে তার দিকে তাকাবা। ওই নাউনটা সিঙ্গুলার, গ্যাপের মধ্যে ভার্ব সিঙ্গুলার, ওই নাউনটা প্লুরাল, গ্যাপের মধ্যে ভার্ব কি বলো, প্লুরাল। অর্থাৎ আইদার অর, নেইদার নর, নট অনলি বাট অলসোর ক্ষেত্রে ভার্ব সর্বদাই তার নিকটবর্তী নাউন প্রোনাউন অনুযায়ী হবে। এবার চলো আমি তোমাকে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। যেমন খেয়াল করো, চলো আমি একটু তোমাদের বুঝাচ্ছি। কোন পর্যন্ত ছিলাম আমরা? ও আচ্ছা, এই পর্যন্ত 19 থেকে 24, পরে বুঝাচ্ছি, 25 থেকে শুরু করি আগে। যেমন ইউ অর করিম, অর আছে, তাই তো? স্যার এইদার নেই কেন? এইদার থাকতে হবে এমন কোনো কথা নাই, এখানে এইদার কথার উজ্জ্ব হচ্ছে, এইদার ইউ আর করিম একই কথা, বা অর থাকলে হচ্ছে। এবার দেখো তো ভার্বের নিকটে কে, ইউ না করিম? ভার্বের নিকটে হচ্ছে করিম, ইউ না, ইউ তো দূরে একটু। সো করিম কি, করিম হ্যাজ, সো হবে হ্যাজ। আবার ইদার ইউ অর আই, দেখো তো ভার্বের নিকটে কে বলো, ইউ না আই? আই, তাহলে আই কি চাই বলো, এম। আবার দেখো ইজ অবলিক আর, করিম অর ইউ রেসপন্সিবল, এবার দেখো ভার্বের নিকটে কে, ইউ না করিম? ইউ তো দূরে, করিম কাছাকাছি, সো করিম কি চাই বলো, ইজ। বুঝতে পেরেছো এই কথা কেন বললাম? দেখো অরের ক্ষেত্রে কখনো দ্বিতীয় নাউন থেকে হচ্ছে, কখনো দ্বিতীয় প্রোনাউন থেকে হচ্ছে, আবার কখনো প্রথম নাউন থেকে হচ্ছে। তার মানে অরের ক্ষেত্রে, নরের ক্ষেত্রে, বাটলসের ক্ষেত্রে সর্বদাই দ্বিতীয় হয় না, দ্বিতীয় হতে পারে, প্রথমও হতে পারে, তৃতীয় হতে পারে, ডিপেন্ডস অন যে ভার্বের সবচেয়ে কাছে কোন নাউনটি আছে তা দেখে বাক্যের ভার্ব হবে। বুঝতে পেরে গেছো? চলো 28 নাম্বার, এখানে একটা প্রশ্নবোধক হবে, ঠিক কেমন? আচ্ছা, ড্যাশ দোলা অর হার ফ্রেন্ডস, এবার বলো তো ভার্বের নিকটে কে, দোলা না ফ্রেন্ডস? দোলা কাছে, ফ্রেন্ডস একটু দূরে, তাই না? দোলা একজন, হবে কি বলো, ইজ। আমি কি বুঝাতে পেরেছি? তাহলে আইদার অর, নেইদার নর, নট অনলি বাট অলসোর ক্ষেত্রে ভার্বের নিকটবর্তী যে হচ্ছে নাউনটি আছে তা দেখে বাক্যের কি হবে, কথা বলো, ভার্ব হবে। বুঝতে পেরেছো? এছাড়া এখন তোমাদের একটা চমৎকার জিনিস গিফট করব। অ্যান্ড গেল অর নর গেল, এছাড়া
বাকি যত কিছু দিয়ে একাধিক নাউন যুক্ত হয় সর্বদাই প্রথম নাউন দেখে বাক্যের ভার্ব হবে। কথা শেষ। এই অর, নর, বাট, অলসো এবং অ্যান্ড যে চারটা বললাম, এই চারটা ছাড়া, উপরে চারটা ছাড়া যা আছে, যত কিছু দিয়ে একাধিক নাউন আসবে বাক্যের ভার্ব হবে কি বলো? সিঙ্গুলার। বলো কি হবে? সিঙ্গুলার। সেগুলো কি? টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ। বিশাল একটা রুল আমরা মুখস্থ করি, দরকার নেই, আসলে দরকার নেই, সত্য দরকার নেই। এই পাঁচটা ছাড়া যা যা পড়ি নাই, যা যা জানি না, যা যা মনে নেই, এগুলো ছাড়া একাধিক নাউন যুক্ত হলে সর্বদাই প্রথম নাউন দেখে বাক্যের ভার হবে। চলো দেখে আসি। দেখো তো উত্তর দিই করি আমরা। ইউ টুগেদার উইথ রহিম। স্যার কি আছে টুগেদার উইথ? বলো রহিম এবং ইউর মধ্যে কোন দিকে তাকাবে? ব্যাপার না। টুগেদার উইথ কি অ্যান্ড না? অ্যান্ড না। অর, নর, বাট, অলসো না। তাহলে চারটার একটিও না। তার মানে কি এই চারটি ছাড়া যাই আসবে প্রথম নাউন প্রোনাউন। প্রথম কে? ইউ। তাহলে ইউ কি চাই? কথা বলো। আর কথা আমার শেষ। হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস। দেখো তো আমি হিজ ফ্রেন্ডস তাকাবো না হি তাকাবো? আগে দেখবে কার দ্বারা যুক্ত হচ্ছে। অ্যাজ ওয়েল অ্যাজ। অ্যাজ ওয়েল অ্যাজ কি অ্যান্ড না। অর, নর, বাট, অলসো নয়। প্রথমের দিক তাকাবে হি, হবে কি বলো? ইজ। তোমরা কি বুঝতে পেরে গেছো স্যার? তাহলে আমি কি বুঝাচ্ছি? আমি বুঝাচ্ছি হচ্ছে যে আমরা এতক্ষণ ধরে এই চারটা স্লাইডের মাধ্যমে, নোট চারটার মাধ্যমে দেখলাম কোন কোন সাবজেক্টগুলো অলওয়েজ সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, আবার কোন কোন সাবজেক্টগুলো অলওয়েজ প্লুরাল ভার্ব গ্রহণ করে। এখন চলো আমরা এক টানে আমরা পরবর্তী কিছু বিষয় শিখব। আমরা এবার দেখবো এই নোটের মধ্যে যে মডাল অক্সিলিয়ারি ভার্বের ব্যবহার। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মডাল অক্সিলিয়ারি ভার্বের ব্যবহারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখবো। এবং এছাড়াও কিন্তু আমি বললাম মডালের ব্যবহার কিন্তু অনেক আছে, অনেক স্যার অনেক আছে। আমি জাস্ট পরীক্ষার আগে শর্টলি, একদম ইন শর্ট, শর্টলি না ইন শর্ট, বা হচ্ছে তোমার একদমই অল্প অল্প করে অ্যাব্রিস্ট করে, ঠিক আছে, তোমাদেরকে আমি এটা পড়াচ্ছি। বাট দ্যাট এর কিন্তু অনেক ব্যাখ্যা আছে। সো আমি একটু বলি, মনে রাখবা যখন দেখবে বর্তমানের কোনো সম্ভাবনা, প্রেজেন্ট পসিবিলিটি, আবারও বলছি প্রেজেন্ট পসিবিলিটি, বর্তমানের সম্ভাবনা বোঝাচ্ছে, তুমি করবে কি? কুড, মে, মাইট প্লাস ভার্বের বেস ফর্ম বসাবে। আবারও বলছি কুড, মে, মাইট প্লাস ভার্বের কি বসাবে বলো? বেস ফর্ম। যেমন ধরো বলা হলো, আচ্ছা একটু পরে একটা সলভগুলো পরে করছি, আগে আমরা এটা পড়ে আসি। কিন্তু যখন সম্ভাবনাটা অতীত অর্থাৎ পাস্ট পসিবিলিটি যখন বুঝাবে, তখন মনে রাখবে কুড, মে, মাইট না, কুড, মে, মাইটের পরে একটা হ্যাভ যুক্ত করবে, এরপরে বেস ফর্ম না, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3। অর্থাৎ যখন তুমি অতীত সম্ভাবনা বুঝাবে, কুড, মে, মাইটের পরে হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। এবারে আসো বর্তমান ভবিষ্যৎকালের যৌক্তিক কথা বা নিশ্চিত কথা, যৌক্তিক অথবা বলতে পারো শিওর, অর্থাৎ নিশ্চিত কথা। মনে রাখবা বর্তমানের কোনো নিশ্চিত কথা যখন তুমি বলবে, এই কথাটা বর্তমানে 100% শিওর, তখন তুমি বলবে হচ্ছে মাস্ট বি প্লাস ভার্বের সাথে আইএনজি। কিন্তু যদি অতীতকালের নিশ্চিত কথা হয়, যৌক্তিক অথবা নিশ্চিত, যদি কথাটা অতীতকালে নিশ্চিত হয়, তখন আর মাস্ট বি হবে না, হবে কি বলো? মাস্ট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ V3। অর্থাৎ আবারও বলছি বর্তমানে নিশ্চিত হলে মাস্ট বি প্লাস ভার্বের সাথে আইএনজি, অতীতের নিশ্চিত হলে মাস্ট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। বুঝতে পেরে গেছি? আবার অতীতে কোনো কাজ করা উচিত ছিল কিন্তু তুমি করনি, এমন বুঝালে শুডের পরে হ্যাভ, এরপরে বাক্যের পাস্ট পার্টিসিপল অর্থাৎ V3। অর্থাৎ অতীতে কোনো কাজ করা উচিত ছিল কিন্তু তুমি সেটা করনি, শুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। আচ্ছা আগে এইটুক ভালো করে সলভ করে এসে চলো আবার একটু মুখে মুখে বলে ফেলি। বর্তমানের সম্ভাবনা কুড, মে, মাইট প্লাস V0, অতীত সম্ভাবনা কুড, মে, মাইট, হ্যাভ প্লাস V3, বর্তমানের নিশ্চিত কথা মাস্ট বি প্লাস ভার্বের সাথে আইএনজি, অতীতের নিশ্চিত কথা মাস্ট হ্যাভ প্লাস V3, কোনো কাজ করা উচিত ছিল কিন্তু করা হয়নি, শুড হ্যাভ প্লাস কি বলো? V3। ওকে স্যার, এই যে কষ্ট করে ক্লাসগুলো আমরা নিচ্ছি, যেভাবে করে এফোর্ট দিয়ে নিচ্ছি, যে কষ্ট করে নিচ্ছি, স্যার প্লিজ প্লিজ একটু তোমাদেরকে বলি মন দিয়ে পড়াশোনা করো স্যার। যখন তুমি এটা ভালো রেজাল্ট করে আমাদেরকে জানাবে স্যার আমরা ভালো রেজাল্ট করেছি, বিলিভ করো, এই যে আমার সোয়েটিং হচ্ছে, এই যে কষ্ট হচ্ছে, সারা দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস নিয়েছি, ফ্রাইডে স্যাটারডেতে সারা দিন ক্লাস থাকে স্যার, তারপরে রাতে এসে শ্যুট করে তোমাদের ক্লাসটা আমি আপলোড করব স্যার। বিলিভ করো যখন তোমরা ভালো রেজাল্ট করবে আমাদের এই কষ্টগুলো তখন কিন্তু সুখে পরিণত হবে, টার্ন ইনটু কি বলো? হ্যাপিনেস। সো আমি চাই তোমরা অবশ্যই ভালো রেজাল্ট করো, প্লিজ প্লিজ। ভালো রেজাল্ট করবার জন্য কষ্ট করতে হয় স্যার, কষ্ট ছাড়া কিন্তু কেষ্ট মেলে না, একটু কষ্ট করতে হবে স্যার। একদম সব কিছু ওই যে বলে না যে যে হচ্ছে তোমার কি বলে, তোমার মধুর চামচ মুখে দিলে আসলে বড় হওয়া যায় না, অর্থাৎ কষ্ট না করলে কিন্তু স্যার
বড় কিছু আশা করা যায় না, একটু কষ্টটা করতে হয় স্যার প্লিজ। এখন তো স্টুডেন্টস লাইফ, একটু কষ্ট করবা, যখন বড় হবে তখন তুমি কষ্টের ফলাফলগুলো এনজয় করবে। ওকে, এবার চলো 1 নম্বর, মাহমুদ ইজ অ্যাবসেন্ট ফ্রম টুডেস ক্লাস। মাহমুদ আজকের ক্লাস থেকে অ্যাবসেন্ট। ওকে, হি ড্যাশ সিক। আচ্ছা বলো তো, মাহমুদ যে আজকের ক্লাস থেকে অ্যাবসেন্ট, আমরা মনে করেছি সে সিক। আচ্ছা ভাই, সিক ছাড়াও তো সে আর একটা কারণেও তো অ্যাবসেন্ট হতে পারে। সে ঘুরতে গেছে হতে পারে, সে হচ্ছে বন্ধুর সাথে ঘুরতে গিয়েছে হতে পারে, অথবা সে আরেক জায়গায় বেড়াতে গেছে হতে পারে। কিন্তু আমরা ধারণা করছি যে সে সিক, কনফার্ম না, সম্ভাবনা। তো ইজ মানে বর্তমান, তাহলে আজকের সম্ভাবনা বোঝাচ্ছি, তাহলে কি হয় কি বর্তমানের সম্ভাবনা। আমি এখানে উত্তর কি করতে পারবো, তাহলে মাহমুদ কুড বি সিক, অথবা বলতে পারি মে বি সিক, অথবা বলতে পারি মাইট বি সিক। তিনটাই আমরা চাইলে এখানে বলতে পারি বর্তমানের সম্ভাবনা। কিন্তু এই বাক্যটাকে আমি ইজের সাথে ওয়াজ দিয়ে দিচ্ছি। মাহমুদ ওয়াজ অ্যাবসেন্ট, দেখো পরিবর্তন হয়ে গেল। মাহমুদ ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম লাস্ট ক্লাস, গত ক্লাস থেকে মাহমুদ অ্যাবসেন্ট ছিল গত ক্লাসে। সো আমরা আবারও ধারণা করছি সে অসুস্থ ছিল, বাট নিশ্চিত না, হয়তো অসুস্থ ছিল। এবার ধারণা ঠিকই করছি, তবে ধারণাটা বর্তমানের না, আগের ধারণা। এবার কিন্তু আর কুড বি সিক হবে না, এবার হবে কি বলো, কুড হ্যাভ বিন সিক। তাহলে আমরা কি বলবো, আগে বলবো কুড, এরপরে বলবো হ্যাভ, আর বি এর V3 কি বলো, বিন। অর্থাৎ কুড হ্যাভ বিন কি হবে বলো, সিক। কেন হলো, এখানে হলো ওয়াজ, আগেরটা হচ্ছে ইজ, অর্থাৎ একটি প্রেজেন্ট একটি পাস্ট, এই কারণে উত্তরও আমার পরিবর্তন হয়ে গিয়েছে। বুঝতে পেরে গেছি। এরপরে আসো, মাহমুদস এক্সাম ইজ নকিং এট দ্য ডোর। মাহমুদের পরীক্ষা খুব কাছাকাছি চলে এসেছে। তাহলে বলো সে পড়াশোনা করছে কি করছে না, তার পড়াশোনা করা যৌক্তিক কি যৌক্তিক না। মাহমুদের পরীক্ষা চলে আসছে, তোমাদের পরীক্ষা কালকে ধরো, তাহলে বলো তোমার পড়াশোনা করা যৌক্তিক কি যৌক্তিক না। যৌক্তিক। কখন যৌক্তিক বলো তো, ইজ মানে বর্তমান, তাহলে বর্তমানের যৌক্তিক কথা, বর্তমানের যৌক্তিক কথা হবে কি মাস্ট বি প্লাস ভার্বের সাথে আইএনজি। বলবো হি মাস্ট বি স্টাডিং ভেরি হার্ড। তাহলে বাক্যের রাইট ফর্মটা হবে কি, রাইট ফর্ম অফ ভার্বটা হবে হচ্ছে মাস্ট বি স্টাডিং। কারণ কি, তার বর্তমানে পড়াশোনা করাটা যৌক্তিক। এরপরে আসো, মাহমুদ গট দ্য হাইয়েস্ট মার্কস ইন দ্য এক্সাম। এবার গেট না, গট আগের কথা বলেছে। সো মাহমুদ এক্সামে সর্বোচ্চ নম্বর পেয়েছিল। এবার বলো তো, সর্বোচ্চ নম্বর যেহেতু পেয়েছে, তার মানে সে পড়াশোনা করেছিল না করেনি, তোমার মেধা কি বলে, পড়াশোনা করেছিল, এটাই যৌক্তিক, রাইট। তাহলে এবার অতীতের যৌক্তিক কথা, কারণ গড বলেছে, তাহলে অতীতের যৌক্তিক কথা কিন্তু মাস্ট বি হবে না, হবে মাস্ট হ্যাভ প্লাস V3, অর্থাৎ হবে হলো কি বলো, মাস্ট হ্যাভ স্টাডিড ভেরি হার্ড। আমি কি বুঝাতে পেরেছি? এরপরে আসো, কি বলেছে, মাহমুদ ফেইলড ইন দ্য এক্সাম। এবার মাহমুদ এক্সামে ফেল করে বসে আছে, কি হয়েছে বলো, তাহলে বলো তার পড়াশোনা করা কি উচিত ছিল না, ছিল না, ছিল। তাহলে কি বলেছিলাম, কোনো কাজ অতীতে করা উচিত ছিল কিন্তু করে নাই, অর্থাৎ অতীতে তার করা উচিত ছিল পড়াশোনা, তাই করে নাই, তাই সে ফেল করেছে। তো উচিত ছিল করে নাই, ইংলিশ কি হবে, শুড হ্যাভ প্লাস V3। তাহলে উত্তরটা হবে হচ্ছে শুড হ্যাভ স্টাডিড। এখানে হবে মাহমুদ কি হবে বলো বাচ্চারা, শুড হ্যাভ, আর এখানে হবে কি বলো, স্টাডিড হার্ড। কারণ অতীতে কোনো কাজ করা উচিত ছিল কিন্তু সে করে নাই, এমন কিছু বোঝাতে শুড হ্যাভ প্লাস V3 ব্যবহৃত হয়। বুঝতে পারছো? এবার আসো নিডের ব্যবহার। স্যার, যখন তুমি নিডের পরে ভার্ব বসাবে, ভার্ব বসানোর পূর্বে দেখবে নিডের পূর্বের সাবজেক্ট কি, ব্যক্তি নাকি বস্তু। স্যার মনে রেখো, নিডের পূর্বে যদি ব্যক্তিবাচক সাবজেক্ট হয়, নিডের পরের ভার্বটা হবে ইনফিনিটিভ। ইনফিনিটিভ কি বলতো, এই যে টু যুক্ত ভার্বের বেস ফর্ম। আর নিডের পূর্বে যদি বস্তুবাচক সাবজেক্ট হয়, তবে নিডের পরে হচ্ছে ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ জেরান্ড হয়, জেরান্ড ভার্বের সাথে আইএনজি। অথবা তুমি চাইলে টু বি ভার্বের পরে V3ও করতে পারো, বি প্লাস V3ও করতে পারো। বাট বাই দ্য ওয়ে, পরীক্ষার জন্য তুমি এটা করে রাখো, নিডের পূর্বে ব্যক্তি হলে নিডের পরে ইনফিনিটিভ, নিডের পূর্বে বস্তু হলে নিডের পরে আইএনজি, এইটুকু মনে রাখো, যাও। কিন্তু তার ছাড়াও আমি ওই যে বললাম নিড ডেয়ার, এর একটা বড় ব্যবহার আছে, এটাকে বলে সেমি মডেল। নিড ডেয়ার সরাসরি মডেল না, সেমি মডেল বলা হয়। কেন বলা হয়, এর কারণ আমরা ওই যে বললাম আমাদের বেসিক ক্লাসে বিস্তারিত ব্যাখ্যা দিব, নাম্বার দিয়েছি, তুলে রাখো। তোমাদের বেসিক কোর্স খুব দ্রুত আসছে ইনশাল্লাহ,
ফাউন্ডেশন কোর্স ইংলিশে গ্রামার ফ্রম গ্রাসরুট লেভেল টু বটম, অর্থাৎ গ্রাসরুট থেকে বটম পর্যন্ত, শেকড় থেকে শেখরে ইনশাল্লাহ আমরা পৌঁছে দিব। বাট অবশ্যই ওই ক্লাসগুলো ভালো করে করলে তুমি গ্রামারের জগতে নতুন করে তোমার একটা এন্ট্রি হবে ইনশাল্লাহ। তো যেটা বলেছিলাম যে যে যদি হচ্ছে নিডের পূর্বে ব্যক্তিবাচক হয়, এরপরে বাক্যের ভার্ব হয় ইনফিনিটিভ, আর বস্তুবাচক হলে হয় কি আইএনজি। তাহলে আসো এখানে টুটা কেটে দাও। ধরো নিডের পূর্বে আই আমি ব্যক্তিবাচক, তাহলে হবে কি টু বাই, আর দ্য গ্রাস, গ্রাস কিন্তু বস্তুবাচক, এরপরে নিডস হয়েছে, এবার টু কাট হবে না, হবে কি বলো কাটিং। কি হবে বলো কাটিং, অথবা বলতে পারো টু বি কাট, টু বি কাটও বলতে পারো, বাট দরকার নেই, কাটিং বলো। তাহলে মনে রাখবা নিডস এর পূর্বে বস্তুবাচক সাবজেক্ট কাটিং, নিডস এর পূর্বে আই ব্যক্তি, হবে কি বলো টু কাট বা টু বাই। বুঝতে পেরেছি? তাহলে এই স্লাইডের মধ্যে আমি মডেলটাকে অল্পের মধ্যে ইন শর্ট তোমাকে বুঝিয়েছি, বাট দ্যাট এটাই কিন্তু সর্বশেষ নয়। এবারে আসো স্যার আমি পরীক্ষায় ইউজ টু পেলে অনেক সময় হয়ে যাচ্ছে নাকি? টাইম কি কিল হচ্ছে তোমার? সত্য বলো তো, টাইম কি তোমার চলে যাচ্ছে, কিল হচ্ছে কিনা কেবল? টাইম কি ওয়েস্ট হচ্ছে নাকি ইনভেস্ট হচ্ছে? বলো তো, একটু একটু এসএমএস করো। ওয়েস্ট নাকি ইনভেস্ট? ইনভেস্টমেন্ট নাকি ওয়েস্টেজ? একটু বলো আমাকে। কারণ একটা কথা হচ্ছে, কখনোই কোনো পরিশ্রম ওয়েস্টেজ হয় না, সবকিছুই ইনভেস্টমেন্ট হয়। ঠিক আছে? এজন্য একটা কথা উইলিয়াম শেক্সপিয়র বলে গিয়েছেন, সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, অর্থাৎ কষ্টের ফলাফল মিষ্টি। রাতের পরই দিন আসে, এক্স্যাক্টলি খারাপ সময়ের পরই ভালো সময় আসে। এবং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে, কোরআন কারীমের মধ্যে, সূরার মধ্যে একই আয়াত আল্লাহ দুবার নাজিল করেছেন, পরপর দুবার বলেছেন, ফাইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহু আকবার। আল্লাহ কি বলেছেন? নিশ্চয়ই কষ্টের সাথেই সুখ, পড়ে না, আফটার না, মা মানে সাথে, উইথ, কষ্টের সাথেই সুখ রয়েছে। আবারও আল্লাহ বলেছে নিশ্চয়ই কষ্টের সাথে সুখ রয়েছে। আল্লাহর কথা তো একবারই তো অনেক গুরুত্ব, তাই না? এটা কি বলতে হয় আর? তাহলে দুবার কেন আল্লাহ বললেন? তুমি বিশ্বাস করতে শিখো, আজকে যে কষ্ট করছো এর সুখ তোমার সাথে দেখা করবেই, এটা আল্লাহর ওয়াদা, সহজ কথা। অতএব তুমি বিভ্রান্ত হয়েও না প্লিজ, এটা কোরআনের আয়াত, ফাইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। কষ্টের সাথে সুখ আছে, কষ্ট করবে। যে আমার সোয়েটিং হচ্ছে, ঘামাচ্ছি, আমি সারাদিন ক্লাস নিচ্ছি, কই ফলাফলটা কি? আমার স্টুডেন্টরা ভালো রেজাল্ট করবে, তাই তো? এজন্যই তো উইলিয়াম শেক্সপিয়র ওই যে বলেছেন, অ্যাজ ইউ লাইক ইট নামে একটা বিখ্যাত নাটক উইলিয়াম শেক্সপিয়রের, খুব মজার একটা নাটক অ্যাজ ইউ লাইক ইট। এই নাটকের মধ্যে উইলিয়াম শেক্সপিয়র কি বলেছেন? সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, কষ্টের ফলাফল মিষ্টি। অতএব এই কথা মনে করে চলো। তোমরা বলো ক্লাস কি ওয়েস্টেজ হচ্ছে নাকি ইনভেস্টমেন্ট হচ্ছে? প্লিজ একটু জানাও আমাকে, কেমন লাগছে ক্লাস? আরো ক্লাস চাও কিনা? সবকিছু আমাকে একটু জানাও প্লিজ। আসো এবার আমরা দেখবো ইউজ টু এর ব্যবহার। স্যার ইউজ টু কোথায় কোথায় ব্যবহৃত হয়? স্যার ইউজ টু হলে এর ভার্বটা আসলে কেমন হবে? ইউজ টু হলে এর ভার্বটা আসলে কেমন হবে? ওকে ফাইন। তো চলো ইউজ টু এর ভার্বটা কেমন হবে তা একটু আলোচনা করে আসি। এখানে কিন্তু অনেকগুলো কথা আছে, আমি আবার বলছি, স্কিপ করে যাচ্ছি, বাট পরীক্ষার জন্য বলছি যেটুকু লাগে মনে রাখবা। স্যার ইউজ টু এর পূর্বে যদি কোনো সাবজেক্ট থাকে, ইউজ টুর পরে ভার্বের বেস ফর্ম, কথা শেষ। বাট ইউজ টু এর পূর্বে যদি যখন দেখবা, ইউজ টু এর পরে পূর্বে যখন দেখবা বি ভার্ব আছে, কি আছে কথা বলো? বি ভার্ব অথবা গেট অথবা গ্রো। আবারও বলছি, বি ভার্ব গেট গ্রো, অথবা আছে বিকাম, আরেকটা থাকতে পারে বিকাম। আবারও বলছি, যখন ইউজ টু এর পূর্বে বি ভার্ব কি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিং, বিন, যদি ইউজ টু এর পূর্বে বি ভার্ব, বিকাম, গ্রো অথবা হচ্ছে কি গেট এইগুলো থাকে, তখন ইউজ টু এর পরে হচ্ছে জেরান্ড। জেরান্ড কি বলো তো, মনে আছে কিনা? ভার্বের সাথে আইএনজি, এক কথা নাউনের কাজ করে। স্যার এই দুটি কি যথেষ্ট? না না, ওই যে বললাম পরীক্ষার জন্য জাস্ট বলছি। মনে রেখো ইউজ টু এর পূর্বে যদি কোনো বি ভার্ব না থাকে, ভার্বের বেস ফর্ম, বি ভার্ব গেট গ্রো বিকাম থাকলে ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ প্রথমটা বুঝাবে অতীতের কোনো অভ্যাস আর পরেরটা বুঝাবে বর্তমানের কোনো অভ্যাস। অর্থাৎ প্রথমটা বুঝাবে এমন কোনো অভ্যাস যা তুমি আগে করতে এখন আর করো না, আর বর্তমানটা বুঝাবে এখন এমন অভ্যাস যা তোমার আগে ছিল না। চলো সে ইউজ টু, পরীক্ষা সলভ করব। সে ইউজ টু, দেখো তো ইউজ টু এর পূর্বে কোনো বি ভার্ব আছে, গেট, বিকাম আছে? নেই। ভার্বের বেস ফর্ম যা আছে তাই, অর্থাৎ কিপ। আবারও দে ইউজ টু, এর পূর্বে বি ভার্ব বিকাম নেই, যা আছে তাই, হবে কি বলো? ইনভাইট। এবার দেখো এম ইউজ টু, ইয়েস
ইউজ টু এর পূর্বে একটা বি ভার্ব পেয়েছি, এবার কিন্তু গো হবে না, হবে কি বলো স্যার, গোয়িং। আবার বলো ইউ উইল সুন গেট ইউজ টু, দেখো গেট আছে, ইউজ টু আছে, এবার কিন্তু লাইভ হবে না, হবে কি বলো, লিভ হবে না, হবে কি বলো, লিভিং, কি হবে বলো, লিভিং হবে, লিভ হবে না। এবার খেয়াল করো, এটাই শেষ কথা না স্যার, ইউজ টু এর অনেক ব্যবহার আছে, অনেক ব্যবহার। অর্থাৎ যদি ইউজ টু এর পূর্বে বি ভার্ব থাকে তারপরও বেস ফর্ম হয়, যদি তার পূর্বে বস্তুবাচক সাবজেক্ট থাকে, সেটা আমরা না হয় আমাদের অ্যাডমিশন ক্লাস আলোচনা করব। চলো এবারে দেখব প্রেপোজিশন থাকলে তারপরে ভার্বের চেহারা কেমন হয়, তাই তো। চলো, প্রেপোজিশনের পরে ভার্ব সর্বদা জেরান্ড হবে। জেরান্ড মানে কি তো জানি আমরা, ভার্বের সাথে কি হয় কথা বলো, আইএনজি। অর্থাৎ প্রেপোজিশনের পরে ভার্বের কি হয় বলো, আইএনজি হয়, এটা আমরা সবাই জানি না। তবে একটা কথা আমরা সবাই জানি, কি জানো, টু এর পরে ভার্বের কি হয় বলো, বেস ফর্ম। স্যার এই তুমি একটা কথা জানার জন্য তুমি আমার ক্লাসে এসেছো স্যার বলো, নো, তুমি এই ক্লাসে আসছো কেন, ব্যতিক্রম জানার জন্য। ইয়েস, এটাই সত্য কথা। মনে রেখো, সকল প্রেপোজিশনের পরে ভার্বের জেরান্ড হয়, তবে কয়েকটা বিষয় বাদে। একটা হচ্ছে টু নিজে, একটা হচ্ছে ইন অর্ডার টু, একটা হচ্ছে সো অ্যাজ টু, আর একটা হলো বাট। বাট যদি প্রেপোজিশনের কাজ করেও তারপরেও ভার্বের সাথে আইএনজি হয় না, বেস ফর্ম হয় স্যার। একটা এক্সাম্পল দেখবা, দেখো তো আমি কি বলেছি, বলেছি হলো, এখানে কি লেখা আছে এক্সাম্পল, না, আচ্ছা ওকে, আমি অন্যভাবে দিচ্ছি। বললাম আই ডু নাথিং বাট, পরীক্ষা আসবে, ওয়াচ টিভি নাকি ওয়াচিং টিভি। এখন যে বাবারা জানে না তারা বলবে স্যার বাট এখানে প্রেপোজিশন, এখানে অবশ্যই ওয়াচিং টিভি হবে, তাই না? না, একদম না। মনে রেখো, নাথিং বাটের বাট যদিও প্রেপোজিশন, তারপরে ভার্বের সাথে আইএনজি হয় না, হয় বাক্যের কি বলো, বেস ফর্ম। নাথিং বাট হবে কি, আই ডু নাথিং বাট ওয়াচ টিভি, নট ওয়াচিং টিভি। এর কারণ কি জানো? এর কারণ আমরা অ্যাডমিশন ক্লাসে বলবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ স্যার, মজা আছে, অনেক মজা। ওকে ফাইন, চলো তাহলে টু, ইন অর্ডার টু, সো অ্যাজ টু, বাট, এদের পরে বাক্যের কি বসে বলো, বেস ফর্ম। এছাড়া যত প্রেপোজিশন বাক্যের সাথে হয় কি বলো, আইএনজি। ভার্বে কি হয়, আইএনজি। একটা মজা দিব, নিবা? এই নাও, আসো আসো, এই যে তুমি কেন ক্লাসে এসছো, সো অ্যাজ টুর পরে বাক্যে কি হয় বলো, ভার্বের বেস ফর্ম হয় না? কিন্তু মনে রাখবা, শুধু অ্যাজ টু হলে, এদিকে তাকাও, এদিকে তাকাও, শুধু অ্যাজ টু হলে এবার ভার্বের সাথে আইএনজি, কিন্তু সো অ্যাজ টু হলে ভার্বে কি বলো, বেস ফর্ম। মজা না বলো অনেক? বলো স্যার এইটার আপনি মজা বললেন, এত প্যাচ গোছ কি মজা। ওই যে বললাম, কষ্ট করে খেলে একটা দাম আছে, হয় না? কষ্ট করে আমরা, আচ্ছা একটা কথা বলি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ইংলিশ কেন হলো না বলো? আন্তর্জাতিক মাতৃভাষা কেন হচ্ছে তুমি ফ্রান্স হলো না, ফ্রেঞ্চ হলো না, স্পেনিশ হলো না, জার্মান হলো না, কেন বাংলা হলো বলো? এর কারণ কি? এত ভাষা পৃথিবীতে, বাংলা কেন আন্তর্জাতিক ভাষা হইলো বলো তো? পৃথিবী দেখছে কি জানো? পৃথিবীতে এত ভাষাভাষীর মানুষ, সবাই হচ্ছে আগে নিজের দেশ স্বাধীন করছে, তারপরে ভাষার আন্দোলন করছে। আরে বেটা, এই বাঙালি সব পাগল কেন জানো? এরা বলছে বাবা আমাদের দেশ টেশ পরে বুঝি না, আগে আমাদের কথা বলতে হবে, আগে আমরা কথা বলতে চাই বাংলায়, পরেরটা পরে। আমরা দেশ পেয়েছি ৭১-এ, আমরা ভাষার আন্দোলন করেছি ৫২-তে। ভাষার জন্য জীবন দিতে পারে দেশের হওয়ার আগে, মানুষ অবাক হয়ে গেছে। তুমি কি জানো, ভাষার জন্য জীবন কিন্তু আমরা বেশি দেই নেই, আমাদের থেকেও সাউথ আফ্রিকায় বেশি দিয়েছে, জেনে রাখো। ইয়েস, আজকে জেনে রাখো তুমি, আমাদের থেকেও সাউথ আফ্রিকায় ভাষার জন্য বেশি মানুষ প্রাণ দিয়েছে। বাট সাউথ আফ্রিকান ভাষা কিন্তু মাতৃভাষা দিবস আন্তর্জাতিক হয়নি, আমাদেরটা হয়েছে, কারণ ওরা দেশ পাওয়ার পরে করেছে, আমরা দেশ পাওয়ার বহুত আগে করেছি। এজন্যই আমরা ওই যে আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই, আমি বাংলায় হাসি, বাংলায় কাঁদি, বাংলায় বাঁধি বুক, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর, বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর, আমি একবার বলি, বারবার বলি, বলি বাংলার মুখ। কিরকম একটা কথা আছে, আমি বোধহয় একটু ছন্দ হারিয়ে ফেলেছি। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। এই কথাগুলো কেন বলছি আমরা? কারণ বাংলা ভাষা আমরা কষ্ট দিয়ে নিয়েছি, তাই আন্তর্জাতিক মাতৃভাষা। মনে রেখো বাচ্চারা, একটা কথা তোমাদের কাছে বলে রাখি, ক্লাসের মাঝে একটু গল্প করছি, সরি, একটু যাদের পছন্দ হয় না একটু তোমরা ফরওয়ার্ড করে দেখে নিও প্লিজ। বাংলা ভাষায় আজকে আমি বলছি, প্লিজ শোনো, বাংলা ভাষায় শুদ্ধভাবে কথা বলা একটা সুন্নত, তুমি অবাক হবা। ইয়েস, বলো স্যার
বাংলা ভাষা সুন্নত কেমনে হয়, আবার মাতৃভাষা কেন হয়? আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ভাষা তো অ্যারাবিক ছিল, বাংলা না। মনে রেখো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বালিগান ফাসিহান, এর অর্থ হচ্ছে সুমিষ্ট ভাষী। তার কথা শুনে মানুষ ইসলাম গ্রহণ করত। অর্থাৎ রাসূল সাল্লাম যখন মাতৃভাষায় কথা বলতেন, সুন্দর করে কথা বলতেন। তাই মাতৃভাষায় কথা বলা সুন্নত। আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা, এই বাংলা মাতৃভাষায় কথা বলা একটা সুন্নত, কজ মাতৃভাষায় কথা বলা কিন্তু রাসূলের একটা আদব ছিল। এটা রাসূলের কিন্তু, রাসূল সাল্লামের কিন্তু একটা খাসিয়াত ছিল, অর্থাৎ এটা ভালো একটা খাসিয়াত। সো এটা কিন্তু আমাদেরকে ধারণ করতে হবে। অতএব যারা এই কথাগুলো কেন বলছে, অনেক সময় দেখি ইংলিশ ভার্সন পড়াই, ইংলিশ মিডিয়াম যারা আসে, অনেক সময় অনেক ক্ষেত্রে কথা হয় অনেক জায়গায়, স্যার বাংলাতে কথা বলতে পারি না, বাংলা লিখতে পারি না, বাংলা ব্যাকরণ বুঝি না। এটা কিন্তু গর্বের বিষয় না স্যার, বাংলা ভাষা তোমার জানা উচিত, কজ তুমি এই ভাষাটাকে তুমি লালন করছো, বুঝছো কি না? সো এতগুলো কথা কেন বললাম? কষ্ট করে বাংলা ভাষা নিয়েছি, তাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়েছে। কষ্ট করে বাবা একটু ক্লাস করো, তুমি জিতবে 100%। উইন অর উইন, এখানে উইন অর লস না, উইন অর উইন। চলো শুরু করি। তাহলে কি বলেছিলাম, প্রেপোজিশনের পরে হচ্ছে কি বসে বলো, জেরান্ড। বাট মনে রাখবে, যখন টু, ইন অর্ডার টু, সো অ্যাজ টু, বাট এইগুলো যখন হবে, তারপরে ভার্বের কি হবে বলো, বেস ফর্ম। সো অ্যাজ টু হলে বেস ফর্ম, আবার অ্যাজ টু হলে কি বলো, ভার্বের সাথে আইএনজি। চলো লেটস গো। তবে টু এর সাথে কিছু ব্যাপার স্যাপার আছে, যেমন এগুলো তোমরা জানো যে হচ্ছে লুক ফরওয়ার্ড টু, উইথ আ ভিউ টু, আছে না? আমি তোমাদের পুরোটা একটা স্লাইডে দিয়েছি বাবা, প্লিজ একটু ক্লাসের পরে স্লাইডটা পজ করে একটু পড়ে নিও। এগুলো আমাদের পড়ানোর কিচ্ছু না, জাস্ট তুমি একটু রিহার্সাল করে নিও। কি হয়েছে রিহার্স মানে কি বলো, পুনরায় বলা, রিহার্স থেকে রিহার্সাল যেটা বলেছি আমরা, যাক হোয়াট এভার। আসো, উইথ আ ভিউ টু, অ্যাভারশন টু, ইন অ্যাডিশন টু, লুক ফরওয়ার্ড টু, অনেক আছে, বি ইউজ টু, বি অ্যাকাস্টম টু, এইগুলোর পরে ভার্বের সাথে কি বসে বলো, আইএনজি। যেমন প্রিয়র টু এর পরে ভিজিটিং, যেমন অপোজ টু এর পরে ডুইং, লুক ফরওয়ার্ড টু এর পরে সিং। অবাক হবে, একটা মজা দিই, এতক্ষণ ক্লাস করছে না, মজা নিয়ে যাও প্লিজ, একটা গিফট নাও, গিফট। এ বাবা, এই যে সিং আছে না, সি অর্থ দেখা, তাই না? সিং তো হচ্ছে ভার্ব, তাই না? মনে রাখো, সিং কিন্তু প্রেপোজিশন হয়। ইয়েস, সিং ওয়ার্ডটা প্রেপোজিশন হয়। যখন সিং ওয়ার্ডটা অর্থ দেয় অনুসারে অথবা বিবেচনায়, আরো সহজে বললো বিবেচনায়, যখন সিং ওয়ার্ডটা অর্থ দেয় বিবেচনায়, তখন সিং কিন্তু একটা প্রেপোজিশন। ইয়েস, যেমন সিং হিজ এইজ, হি ইজ ভেরি অ্যাক্টিভ। তার বয়সের বিবেচনায় সে অনেক অ্যাক্টিভ। তাহলে তুমি কি বলবা তার বয়স দেখে সে অনেক অ্যাক্টিভ? না, এখানে সি মানে দেখা না, সি মানে গেল বিবেচনায়। সো বিবেচনা অর্থ হলে সিং কিন্তু কি হয় বলো, প্রেপোজিশন। বাট এখানে কিন্তু প্রেপোজিশন না, এখানে দেখা অর্থ। কেমন, এগুলো পরে বলবো। ওই যে বললাম, আসো মেইন ক্লাসে আসো। লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, এগুলোর পরে ভার্বের সাথে কি হয় বলো, আইএনজি। চলো লেটস গো। আর মাত্র দুটো নোট শেষ। নোট নাম্বার 8, এবার আমরা দেখবো ইফের ব্যবহার। ছোটবেলা থেকে পড়ে আসছে, কি বলো, ইফ এর সাথে প্রেজেন্ট ইনডেফিনিট হলে পরবর্তী ক্লজে ফিউচার ইনডেফিনিট, জানি আমরা। ইফ এর সাথে পাস্ট ইনডেফিনিট হলে পরবর্তী ক্লজে উড, কুড, মাইট প্লাস ভার্বের কি বলো, বেস ফর্ম, জানি আমরা। ইফ এর সাথে পাস্ট পারফেক্ট হলে পরবর্তী ক্লজে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভি3, আমরা জানি। এই তিনটা কিন্তু আমরা সবাই মোটামুটি জানি, মনে আছে। কিন্তু এখানে কিন্তু ইফ উল্লেখ না থাকলে, 2 এবং 3 নম্বরে ইফ উল্লেখ না থাকলে বি ভার্ব, অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব, বি ভার্ব বাদ দাও, অক্সিলিয়ারি ভার্ব দ্বারা কিন্তু বাক্য শুরু হতে পারে। এটা আমরা মোটামুটি সবাই জানি, তাই না? যেমন ইফ আই ওয়্যার আ বার্ড, এখানে বলা যায় ওয়্যার আই এ বার্ড, এটাও বলা যায়। ইফ আই হ্যাড আ বাইক, এখানে বলা যায় হ্যাড আই এ বাইক, তাও কিন্তু বলা যায়, তাই তো আমরা জানি তো। আচ্ছা, এবং 4 নাম্বারটা জিরো কন্ডিশনাল, এটা তোমাদের পরীক্ষার জন্য এই মুহূর্তে দরকার নেই, আমি কি পড়াই দিব? আচ্ছা, তাও জানো, মনে রাখবা, আদেশ, অনুরোধ, চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, অভ্যাস, এগুলো বুঝালে জিরো কন্ডিশনাল আগেও প্রেজেন্ট ইনডেফিনিট, পরেও কি বলো, প্রেজেন্ট ইনডেফিনিট, তাই তো? না, ভুল। এবার শোনো, এটা সব বইতে লেখা আছে, আমি জানি, সব না, 90% বইতে। মনে রেখো, জিরো কন্ডিশনাল কেবল প্রেজেন্ট ইনডেফিনিট। এদিকে যাইতে চাচ্ছি না আমি, আমাকে এদিকে নিও না স্যার, সামনে পরীক্ষা তো, ওদিকে যাবো না, অল্পতে বলে দিই। জিরো কন্ডিশনাল 3 ভাবে হতে পারে, আগেও প্রেজেন্ট ইনডেফিনিট, পরেও প্রেজেন্ট ইনডেফিনিট, আগেও পাস্ট ইনডেফিনিট, পরেও পাস্ট ইনডেফিনিট, ইভেন আগেও ফিউচার ইনডেফিনিট, পরেও ফিউচার ইনডেফিনিট। ইয়েস, যেমন ইফ ইউ উইল অ্যালাউ মি, আই উইল সে সামথিং, আগে উইল অ্যালাউ, পরে উইল সে সামথিং, তাও কিন্তু হয়। ওদিকে যাব না, পরীক্ষার জন্য এটুকু মনে রাখো, আদেশ, অনুরোধ, চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য হলে আগেও প্রেজেন্ট ইনডেফিনিট, পরেও কি বলো বাচ্চারা, প্রেজেন্ট ইনডেফিনিট। এজন্য বলছি, পরীক্ষা শেষ করে যত দ্রুত সম্ভব আমাদের কোর্সগুলোতে জয়েন করো, প্লিজ, যত দ্রুত সম্ভব, কারণ বড় বড় পড়াগুলো অপেক্ষা করছে। আমি আবারও বলছি, বিলিভ করো, একদম বিলিভ করো, এটা অ্যাডভার্টাইজমেন্ট নয়, এটা তোমার ভালোর জন্য তোমাকে বলছি। আমার কাছে না পড়ো, বাট কোনো একজনের কাছে পড়ো, বাট পড়ো। আবারও বলছি, পড়া শুরু করে দাও প্লিজ।
পড়া থেকে ডিটাচড হয়েও না। একটা কথা, যাক ওদিকে পড়ে যাচ্ছি। তাহলে বলো তো প্রেজেন্ট ইনডেফিনিট হলে পরে কি হবে বলো? ফিউচার ইনডেফিনিট। প্রেজেন্ট পাস্ট ইনডেফিনিট পরে কি হবে বলো? উড, কুড, মাইট প্লাস ভার্ব বেস ফ্রম। পাস্ট পারফেক্ট উড হ্যাভ, মাইট প্লাস V3। আর আদেশ, অনুরোধ, চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য হলে আগেও যা পরেও তা। চলো, ইফ ইউ কাম প্রেজেন্ট ইনডেফিনিট পরে হবে কি? ফিউচার ইনডেফিনিট হবে কি বলো? আই উইল গো। ইফ ইউ কেম পাস্ট ইনডেফিনিট এবার হবে কি বলো? আই উড গো। ইফ আই হ্যাড কাম পাস্ট পারফেক্ট এবার হবে কি বলো বাচ্চারা? বলো আই উড হ্যাভ গন। ওকে, এবার আসো, ইফ ওয়াটার ইজ হিটেড ড্যাশ ড্যাশ বয়েল 100°C, অর্থাৎ যদি আপনি ওয়াটারকে হিট করেন এবারটা 100°C তাপমাত্রায় ফোটে। পৃথিবীর কোনো পানি আছে তাপমাত্রা ফুটবে না, এটা চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য। কথা বুঝতে পারছি ভাই? সামার সিজনে গরম লাগে, এটা কি ভাই কোনো ভুল কিছু হবে না? আর এখন তো গরম লাগে না, এখন হচ্ছে অতিমাত্রায় গরম লাগে। আসলে এখন গরম না, অতিমাত্রায় গরম। এবং দেখবা তুমি এত গরম পেলে দেখবা হঠাৎ করে আরবিতে কথা বলে শুরু করে দিবে, কারণ দুবাই দুবাই ভাব চলে আসছে স্যার, বুঝতে পারছো? কারণ আমাদের দেশে এখন মোটামুটি গরম সবই আছে, খালি শেখদের মতো টাকা নেই, আর সব আছে মোটামুটি। তো যাক আসো, ইফ ওয়াটার ইজ হিটেড ইট বয়েল উইল বয়েল না, হবে কি বলো? বয়েলস। স্যার বয়েলস কেন? এখানেও প্রেজেন্ট, এখানেও প্রেজেন্ট স্যার কেন? ওই যে বললাম বৈজ্ঞানিক সত্য, তাই আগেও যা পরেও তা। বুঝতে পেরেছি? সমাজ মে আয়া। তবে একটা মজা তোমাদের দিচ্ছি, নিবা? দেখো এগুলোর মধ্যে আরো অনেক ব্যাখ্যা আছে স্যার। ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, জিরো কন্ডিশনাল, পারফেক্ট কন্ডিশনাল, এর বাইরেও অনেক মিক্সড কন্ডিশনাল আছে। এগুলো এখন দিব না, দরকার নেই। পরীক্ষার আগে এইটুক জেনে যাও স্যার, পরীক্ষাটা আগে মোটামুটি দিয়ে আসো, পরেরটা পরে দেখা যাবে। তাহলে বলো ইফের ব্যবহারটা বুঝতে পেরেছি। লেটস গো, চলো এর পরের স্লাইডে। আহা, নোট নাম্বার 9। তুমি কি জানো এই নোট 9 স্লাইডে তোমার জন্য কতগুলো বিষয় আমি একবারে দিয়ে দিয়েছি? একটু একটু বুঝাই দিয়ে আসি চলো। অ্যাজ ইফ অ্যাজ দো একবারে মনে রাখবা। অ্যাজ ইফ অ্যাজ দো এর রুল কি? যদি আগে হয় প্রেজেন্ট ইনডেফিনিট, পরে হয় পাস্ট ইনডেফিনিট। আগে হয় পাস্ট ইনডেফিনিট, পরে হয় পাস্ট পারফেক্ট, এই তো। তবে এর বাইরেও কথা আছে, বাট এইটুক পরীক্ষার জন্য লাগবে। আবারও বলছি, দেখো লেখা আছে যেন অর্থ প্রকাশ করতে আগে হয় প্রেজেন্ট ইনডেফিনিট, পরে হয় পাস্ট ইনডেফিনিট। আগে হয় পাস্ট ইনডেফিনিট, পরে হয় কি বলো? পাস্ট পারফেক্ট। তাহলে আসো, স্পিক্স প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে পরে হবে কি? পাস্ট ইনডেফিনিট। নো হবে না, হবে কি বলো বাচ্চারা? নিউ। প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট। আবার স্পোক, আগে পাস্ট, পরে হবে কি? পাস্ট পারফেক্ট। এবার হবে কি স্যার বলো? হ্যাড নোন। বুঝতে পেরেছি? চলো, সিন্স। মজা। সিন্স কিন্তু তোমার কাছে দুই ভাবে আসতে পারে, এদিকে তাকাও, খুব মজা আছে এখানে। সিন্স তোমার কাছে কয়ভাবে আসতে পারে বলো? দুই ভাবে। একটা হচ্ছে সিন্স বাক্যের মধ্যে প্রেপোজিশনের কাজ করতে পারে, ইয়েস ইয়েস প্রেপোজিশন। আবার সিন্স বাক্যের মধ্যে অ্যাডভার্বও হতে পারে। আবার সিন্স বাক্যের মধ্যে কনজাংশনও হতে পারে। তিন ভাবে হতে পারে, সরি কয়ভাবে? তিন ভাবে। এক কথা, প্রেপোজিশন, অ্যাডভার্ব, কনজাংশন। এখন বুঝবা কিভাবে? যখন দেখবা সিন্সের পরে পুরো একটা ক্লজ আছে, সাবজেক্ট ভার্ব আছে। সিন্সের পরে এই যে খেয়াল করো, কই এই যে সিন্সের পরে পুরো একটা সাবজেক্ট ভার্ব আছে, তার মানে সিন্স এখানে কনজাংশন, তাই তো? তখন দেখবা সিন্সের আগের ভার্বটা কি, তা দেখে পরবর্তী ভার্ব নিবা। যদি সিন্সের আগে খেয়াল করো প্রেজেন্ট ইনডেফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট থাকে, মনোযোগ দাও, প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট, তবে সিন্সের পরে হবে পাস্ট ইনডেফিনিট। কি হবে? কথা বলতে হবে, কথা বলতে হবে, বলো পাস্ট ইনডেফিনিট। আর যদি সিন্সের আগে হয় পাস্ট ইনডেফিনিট, পরে হয় পাস্ট পারফেক্ট। বুঝতে পেরেছো? এবারে আসো, চলো, সিন্সের আগে আছে কি? ইউ হ্যাভ লিভড। স্যার হ্যাভ লিভড কি? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট তো, পারফেক্ট হোক, প্রেজেন্ট তো, প্রেজেন্ট টেন্স তো। তো সিন্সের আগে হ্যাভ লিভড, প্রেজেন্ট পারফেক্ট, তাহলে পরেরটা হবে কি? পাস্ট ইনডেফিনিট। সো এখানে হবে বি, হবে না, হবে কি? দে। পাস্ট ইনডেফিনিট হবে কি? ওয়ার। দে ওয়ার কেন হবে বলো? বি এর পাস্ট কি? ওয়াজ বা ওয়ার। দে কি চাই? ওয়ার। ওয়ার হলো কেন? আগে হ্যাভ লিভড হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, পরেরটা পাস্ট ইনডেফিনিট। এবারে আসো, দে সাফার্ড। সাফার্ড কি বলো বাচ্চারা? পাস্ট টেন্স, তাই তো? তাহলে পরেরটা হবে কি? পাস্ট পারফেক্ট। এবার তাহলে বলো হিট হবে কি? বলো হ্যাড হিট। বাই হিট, হিটেড, হিটেড না কিন্তু আবার, হ্যাঁ ওটা ভিন্ন হিসাব, ওটা আবার ইয়া আছে, পুট 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 এরকম আছে না, এরকম কিছু একটা। যাক হোয়াট এভার, সিন্সের আগে যদি হয় পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডেফিনিট, পরে হয় কি বলো? পাস্ট পারফেক্ট, হবে কি বলো? হ্যাড হিট। ওকে ফাইন, গেল। কিন্তু এবারে আসো স্যার, সিন্স যদি সময়ের সাথে উল্লেখ থাকে, সময়, যেমন সিন্স মর্নিং, মর্নিং এর সাথে উল্লেখ আছে। এবার পরে আছে সিন্স লাস্ট 5 ইয়ার্স, গত 5 বছর সময় উল্লেখ আছে না, তখন সিন্স যুক্ত বাক্যটা তুমি দুই ভাবে করতে পারো। একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, বোথ আর কারেক্ট। তবে পরীক্ষায় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স উত্তর দিবা, কিন্তু আধুনিক ইংলিশে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বেশি ব্যবহার হয়, কিন্তু পরীক্ষায় তুমি উত্তর দিবা হচ্ছে
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আসো সিন্সের সাথে হচ্ছে শুধু সময় উল্লেখ আছে, পরে কোনো ক্লজ নাই, তার মানে এখানে কিন্তু সিন্স হবে কি ইট হ্যাজ বিন রেইন হবে না, হবে কি বলো বাচ্চারা রেইনিং, হ্যাজ বিন রেইনিং। আবার আসো উই নো ইচ আদার ফর লাস্ট, কই ফর বা সিন্স ফর লাস্ট 5 ইয়ার্স, তাহলে খেয়াল করো সিন্স না সরি ফর লাস্ট 5 ইয়ার্স। সিন্স হলে আমরা কি বলতাম সিন্স লাস্ট, সিন্স হচ্ছে কি বলতাম বলো, ধরো সিন্স মর্নিং, সিন্স মানডে, সিন্স ইয়েস্টারডে, এভাবে কিছু একটা, বা ধরো ইয়েস্টারডে সিন্স স্যাটারডে, ফর একই কথা। তাহলে হবে কি বলো উই হ্যাভ বিন নোয়িং, অথবা হচ্ছে উই হ্যাভ নোন, নোয়িংও বলা যায় উই হ্যাভ নোনও বলা যায়। এখন নোয়িং কেন বলবো না, কারণ নো এমন একটা ভার্ব যে ভার্বটার কন্টিনিউয়াস টেন্স সাধারণত হয় না, করি না আমরা, তাই তো এই জন্য হ্যাভ নোন বলা যায় আর উই হ্যাভ বিন নোয়িং বলা যেত যদি আইএনজি করা যেত, বাট ব্যাপার না, উই হ্যাভ নোন বললেও চলে আর নোয়িং বলতে পারো, বাট আগেরটা ইট হ্যাজ বিন রেইনিং হবে, কিন্তু পরেরটা উই হ্যাভ নোন এই বলাটা বেশি ভালো, কারণ নো, সি, আন্ডারস্ট্যান্ড, লাভ, লাইক, এই টেস্ট এইগুলো সাধারণত আইএনজি করা যায় না বা করা হয় না, কারণ এগুলো হচ্ছে তোমার ইন্দ্রিয় গ্রাহ্য নামে এক প্রকার ভার্ব আছে, ওগুলো আমরা ইনশাল্লাহ ওই যে টেন্সের যখন বিস্তারিত ক্লাস নেব তখন আলোচনা করব। চলো এবারে আসো বিফোর আফটার। ভাই এটা পড়তে পড়তে বুড়ো হয়ে গেছি না আমরা, বলো বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট, পরে পাস্ট ইনডেফিনিট, আফটারের হচ্ছে পরে পাস্ট পারফেক্ট, আগে কি বলো পাস্ট ইনডেফিনিট। চলো করে ফেলি। এই যে বিফোর আছে, বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট, তাহলে বলো ডু এর পাস্ট পারফেক্ট কি বলো বাচ্চারা হ্যাড ডান, আর পরে পাস্ট ইনডেফিনিট কাম হবে না, হবে কি বলো বাচ্চারা কেইম। তাহলে বলো এখানে আফটার, তাহলে বলো আফটারের পরে কি হবে, বলো আফটারের পরে পাস্ট পারফেক্ট, তাহলে হবে কি বলো পাস্ট ইনডেফিনিট, সরি আফটারের পরে কি পাস্ট ইনডেফিনিট, হবে কি হ্যাড এন্টার্ড, বলো কি হবে বলো স্যার হ্যাড এন্টার্ড। আর আফটারের পূর্বে হচ্ছে পাস্ট ইনডেফিনিট, তাহলে হবে কি বলো জয়েন্ট, কি হবে বলো জয়েন্ট, আগেরটা হবে পাস্ট ইনডেফিনিট জয়েন্ট, পরেরটা পাস্ট পারফেক্ট, হবে কি বলো হ্যাড এন্টার্ড। বুঝতে পেরে গেছি। সো দ্যাট মনে রাখবা, সো দ্যাট একবারে পড়ে ফেলো। সো দ্যাট থাকলে এরপরে ক্যান কুড মে মাইট প্লাস ভার্বের বেস ফর্ম লিখে দিয়েছি, এগুলোর পরে ক্যান কুড মে মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। স্যার ক্যান কুড কোথায়, যদি আগের বাক্য হয় প্রেজেন্ট তাহলে ক্যান অথবা মে, আগের বাক্য পাস্ট হলে কুড অথবা কি বলো মাইট। আসো হি রিডস প্রেজেন্ট টেন্স, তাহলে হবে কি বলো হি ক্যান গেট। যদি বলতাম হি রিড, বুঝো স্যার হি রিড হয়, ইয়েস হয়, যদি রিডটা হচ্ছে পাস্ট টেন্স হয় তখন তো এস যুক্ত হবে না, রিড যদি পাস্ট টেন্সে হয় এস যুক্ত হবে না, যদি বলতো হি রিড তখন তো কুড গেট হতো স্যার, ঠান্ডা মাথায়, আর রিডস হচ্ছে হবে কি বলো ক্যান গেট, প্রেজেন্ট আছে। আবার হি রিডস সো দ্যাট, এবার হবে কি বলো ক্যান গেট অথবা মে গেট, কুড হবে না কিন্তু, ঠিক আছে, কারণ আগে প্রেজেন্ট পরেও প্রেজেন্ট। আবার খেয়াল করো এবার লেস্টের ব্যবহার, লেস্টের পরে কি হবে শুড অথবা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। আমরা জানি লেস্টের পরে শুড বা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম, আবার লেস্টের পরে শুধু ভার্বের বেস ফর্মও কিন্তু হতে পারে। তাহলে আসো লেস্ট আছে হবে কি হি শুড ফেইল অথবা হি মাইট ফেইল, দুটোই কারেক্ট। ওয়াইলের পরে ভার্বের সাথে কি হয় বলো আইএনজি, আবার বলি ওয়াইলের সাথে কি হয় বলো ভার্বের কি হয় বলো আইএনজি। আর যদি ওয়াইলের আগে হয় প্রেজেন্ট ইনডেফিনিট, পরে হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস, আগে হয় পাস্ট ইনডেফিনিট, পরে হয় পাস্ট কন্টিনিউয়াস। মনে রেখো সরাসরি তিনটা কথা, ওয়াইলের তিনটা ব্যবহার, মনোযোগ দাও আসবে পরীক্ষা আসবে কিন্তু ওয়াইলের ঠিক পরের ভার্বটা আইএনজি করে ফেলো, শেষ। ওয়াইলের পরে ভার্ব নাই, সাবজেক্ট আছে, তখন দেখো কোন টেন্সে আছে। যদি আগে হয় প্রেজেন্ট ইনডেফিনিট পরেরটা হবে কি বলো প্রেজেন্ট কন্টিনিউয়াস, আগে হয় পাস্ট ইনডেফিনিট পরেরটা হবে কি বলো পাস্ট কন্টিনিউয়াস। তাহলে আসো তিনটে সলভ করি। ওয়াইলের পরপরই ভার্ব আসছে, তাহলে ট্রাভেল না, কি করবা বলো ট্রাভেলিং, সরাসরি আইএনজি। এবার ডোন্ট মেক আ নয়েজ while your father sleep, ডোন্ট মেক আ নয়েজ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে হবে কি while your father was sleeping, না হবে কি বলো is স্লিপিং, বাপ যখন ঘুমায় তখন ডিস্টার্ব করো না। আবার হি এন্টার্ড দ্য রুম while, এন্টার্ড পাস্ট টেন্স আছে, তাহলে ইজ ডিসকাসিং, না হবে কি বলো ওয়াজ কি হবে বলো ডিসকাসিং দ্য ম্যাটার, কারণ আগে আছে পাস্ট পরে হবে পাস্ট কন্টিনিউয়াস, ইয়েস কন্টিনিউয়াস অর্থাৎ ওয়াজ প্লাস আইএনজি, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস ইজ প্লাস আইএনজি, এখানে সরাসরি আইএনজি কারণ হোয়াইলের পর সরাসরি ভার্ব আছে। তিনটা কথা মনে রাখবা, হোয়াইলের পরে সরাসরি ভার্ব হলে আইএনজি, হোয়াইলের পরে সাবজেক্ট থাকলে তখন দেখবা কোন টেন্সে আছে, আগে প্রেজেন্ট ইনডেফিনিট পরে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আগে পাস্ট ইনডেফিনিট পরে কি বলো বাচ্চারা পাস্ট কন্টিনিউয়াস। শেষ। ইট ইজ হাই টাইম, একবারে শেষ করি। জানি ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে, কি থাকে কথা বলো সাবজেক্ট থাকে, তখন হচ্ছে ভার্বের পাস্ট ইনডেফিনিট টেন্স, সাবজেক্ট না থাকে জাস্ট টু প্লাস ভার্বের বেস ফর্ম, জানি তোমরা নাকি? তাহলে বলো তো ইট ইজ টাইম, সাবজেক্ট আছে, দেখো এদের পরে সাবজেক্ট থাকলে পাস্ট ইনডেফিনিট, সাবজেক্ট না থাকলে ইনফিনিটিভ হবে। তাহলে সাবজেক্ট আছে হবে কি বলো বাচ্চারা ওয়েন্ট,
পাস্ট ইনডেফিনিট, গো এর পাস্ট ওয়েন্ট। ওকে, ইট ইজ হাই টাইম, সাবজেক্ট নেই, তাহলে হবে কি বলো টু গো। কথা কি বুঝতে পেরেছি? অর্থাৎ ইট ইজ টাইমের পরে সাবজেক্ট থাকলে পাস্ট ইনডেফিনিট, সাবজেক্ট না থাকলে শুধু ইনফিনিটিভ টু গো, টু কাম ইত্যাদি। তবে ইট ইজ হাই টাইম যদি হয় ইট ওয়াজ হাই টাইম, বা ইট ওয়াজ হাই টাইম বা ইট ওয়াজ টাইম, তখন মনে রেখো যদি ইজ না থেকে ওয়াজ থাকে তাহলে পরে কিন্তু হয় পাস্ট পারফেক্ট। ইয়েস, পাস্ট পারফেক্ট। তাহলে আসো তো, ইট ওয়াজ টাইম, এবার কিন্তু হচ্ছে ওয়েন্ট হবে না, টু গো হবে না, পাস্ট পারফেক্ট কি হবে বলো? হ্যাড গান। বলো বাচ্চারা কি হবে বলো? হ্যাড গন। অর্থাৎ যদি ওয়াজ টাইম হয় ইট ওয়াজ টাইম, তখন পরে হবে পাস্ট পারফেক্ট টেন্স। এবারে আসো, অ্যাজ সুন অ্যাজ, একদম সহজ, উভয় ক্লজই পাস্ট ইনডেফিনিট করে দিবা, শেষ। অ্যাজ সুন অ্যাজ কি আছে বলো বাচ্চারা? অ্যাজ সুন অ্যাজ, উভয় ক্লজই পাস্ট ইনডেফিনিট টেন্স। এবারে আসো, যেমন অ্যাজ সুন অ্যাজ হি ড্যাশ মি, হি ড্যাশ টু ক্রাই, অ্যাজ সুন অ্যাজ আছে না, আগেও পাস্ট ইনডেফিনিট পরেও পাস্ট ইনডেফিনিট, হবে কি হি সি হবে না, হবে কি বলো? স, পাস্ট ইনডেফিনিট। বিগিন হবে না, হবে কি বলো? বিগান এ। আবার বিগান ইউ দ্বারা না, কিন্তু ওটা V3 হয়ে যাবে, বিগান এ। ইয়েস, অর্থাৎ অ্যাজ সুন অ্যাজ হলে আগেও পাস্ট ইনডেফিনিট পরেও কি বলো? পাস্ট ইনডেফিনিট। তার মানে খেয়াল করো স্যার, এই রুলটার ভেতরে তোমার কতগুলো রুল একবার নিয়ে আসলাম, খেয়াল করো, 1 2 3 4 5, এখানে দুইটা আছে, 6 দুটো ছিল, 6 7 8 9 10, 10-এর এখানে 3টে আছে, 1 2 3 10 11 12 13 14 15। স্যার একটা নোটের ভেতরে আপনাকে আমি 15টা রুল দিয়েছি, ইয়েস, এবং আপনি পেরেছেন, শেষ করতে পেরেছেন। শোনেন, পড়া হলো একটা ঘুচানো জিনিস, এক্স্যাক্টলি আপনাকে ঘুচিয়ে আমরা দিব, আপনি পড়ে ফেলবেন, দ্যাটস ইট। ওকে, রাইট ফর্ম অফ ভার্ব, বিলিভ করো স্যার, বিলিভ করো, কঠিন কিছুই না। মনোযোগ দিয়ে যারা আজকে ক্লাসটা করছো তাদের কাছে এই টপিকটি পানির মতো হবে, এটাই সত্য। ঠিক আছে, চলো এরপরে এতগুলো কথা, নোট 10 লাস্ট নোট, তাই তো? এটাই লাস্ট নোট। এবার আসো, তোমরা এইটাকে পরীক্ষা কি করো আমি জানি, একটা হাসির কথা বলি, তবে চলো একটা মজা করি আমরা। দেখবা তোমরা বইতে এই রুলটা অলওয়েজ, অফেন, ইউজুয়ালি থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এক রুলে দেওয়া থাকে, ধরো রুল 1। আবার অনেকগুলো রুলের পরে পাস্ট ইনডেফিনিট যখন যায় তখন বলে হচ্ছে এগুলো থাকলে আবার পাস্ট ইনডেফিনিট বলে, ধরো রুল নাম্বার 10 যায় এটা বলে, বা 5-এ বলে। আবার 5টা রুলের পরে গিয়ে বলে হচ্ছে জাস্ট নাও, এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আবার তার 5টা রুল পরে গিয়ে তুমি জানো হচ্ছে এগুলো থাকলে পাস্ট ইনডেফিনিট। স্যার একটা বাচ্চা এই অ্যাডভার্বিয়ালস গুলো, এগুলো বলে অ্যাডভার্বিয়ালস, কোনটা কোথায় থাকলে কোন টেন্স 5 নম্বর রুলে পড়ে, আবার 10 নম্বরে কেন, কোনটা থাকলে কোন রুলে, আমি একটা স্লাইডে পড়বো, কাজ আমার শেষ, ঘুষ। এত চিন্তা কেন করব আমি? ইয়েস, আমি তোমাদের স্যার তোমাদের সবগুলোকে দিয়ে দিয়েছি, কোন কোন অ্যাডভার্বিয়াল হলে কোন কোন টেন্স হবে সব দিয়েছি। তোমার কাজ জাস্ট এই স্লাইডটা টানা মুখস্থ করে ফেলা। এটা হচ্ছে এটিএম স্লাইড, এটা হচ্ছে এটা শেষ, এটা হচ্ছে শেষ, এটা হচ্ছে এটিএম ক্লাস। আবার বলো, এটা কোন ক্লাস বলো? এটিএম। এটিএম মানে কি বলো? এক টানা মুখস্থ। বলো এটিএম মানে কি বলো বাচ্চারা, বলো বলো এটিএম মানে কি বলো? এক টানা মুখস্থ। ওকে, বুঝছো তো? এক টানা মুখস্থ, এটা জাস্ট এক টানা মুখস্থ একটা নোট। ওকে, মুখস্থ করে ফেলবা, শেষ। এবারে আসো, এটাও দেওয়া আছে, খেয়াল করো যে নো সুনার হ্যাড দ্যান থাকলে কি হবে? টুমরো। এক কথা, এই অ্যাডভার্বিয়ালস গুলো থাকলে কি হবে সব দেওয়া। এই যে নোট নাম্বার 12 দেয়া, 12 না 10ই হবে, এটা 12 হবে না, এটা 10ই হবে, কজ আগেরটাও 10, এটাও 10ই হবে, 10 এর মধ্যে এটা 10ই হবে। সো নোট 10টা হচ্ছে তোমার একটা না মুখস্থ করে ফেলবা, কোনটা থাকলে বাক্যের মধ্যে ভার্ব কি হবে। মনে রেখো, মনে রেখো, এই নোট 10 সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্যার তুমি কি জানো এই নোট 10 থেকে তোমার রাইট ফর্মস অফ ভার্বে প্রায় 50% কোশ্চেন চলে আসবে? ইয়েস, এটাই সত্য কথা। তবে একটু মনে রেখো, কিন্তু দেখো তোমাদের দিয়ে দিয়েছি, যেমন নাও থাকলে, এদিকে তাকাও, নাও 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 থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিন্তু জাস্ট নাও থাকলে, এই যে জাস্ট নাও থাকলে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট। বুঝতে পেরেছো? কিভাবে বুঝবা জানো? স্যার আমি একসাথে দিয়ে দিয়েছি। তুমি যদি এইটা কি করতা, একটা নোট 2 একটা নোট 6 7 থাকলে মাথায় রাখতে পারতা না, আমি একবারে দিয়ে দিয়েছি। বুঝতে পেরেছো? অর্থাৎ এগুলোর মধ্যে অনেক যদি কিন্তু আছে, জাস্ট মুখস্থ করে ফেলে চলবে। স্যার ইয়েস, দিস ইজ দ্য ফিনিশিং 11th আওয়ার অফ দ্য ক্লাস। ওকে, আমাদের এখন টাটা গুড বাই বলবার সময় চলে এসেছে। আমি আমার জায়গা থেকে এতক্ষণ সময় চেষ্টা করেছি তোমাদেরকে রাইট ফর্মস অফ ভার্বটা সুন্দর করে বোঝানোর জন্য, একটু মজাও করেছি, একটু যোগ করেছি, কিছু এক্সট্রা কথা বলেছি, যাই করেছি তোমাদের ভালোর জন্য করেছি। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ পরিশ্রম করেছি একটা ভালো ক্লাস তোমাদের উপহার দেওয়ার জন্য। যদি আমার এই ক্লাস তোমরা পেয়ে আমার প্রিয় স্নেহের স্টুডেন্টসরা এতটুকু পরিমাণ উপকৃত হও, প্লিজ আমার জন্য দোয়া করো।
আবারও বরাবরের মতো প্রত্যেকটি ভিডিওতে যেটা বলি, আমার পরিবার, আমার বাবা মার জন্য দোয়া করো এবং তোমরা প্লিজ রিকোয়েস্ট করছি এই ভিডিওসগুলো একটু শেয়ার করে দিও। কারণ হচ্ছে তোমার শেয়ারের মাধ্যমে অনেক অনেক মানুষ জানতে পারবে, পড়তে পারবে। স্যার গত ক্লাসে বলেছি জাকাত দিলে যেমন টাকা কমে না, টাকা বাড়ে, জ্ঞান দিলে কিন্তু জ্ঞান কমে না, জ্ঞান কিন্তু বাড়ে। এবং আরেকটা কথা হচ্ছে, সেটা হলো আমরা এই পরীক্ষার পরে, তোমাদের পরীক্ষার পরে একটা লং কোর্স শুরু করতে যাচ্ছি। আমি আমার নাম্বার একটু শেয়ার করি, আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি 01892 এটা হচ্ছে আমার নাম্বার। আমি ইনশাল্লাহ তোমাদের যদি সাপোর্ট থাকে, তোমাদের যদি অনেক বড় সাপোর্ট থাকে, আমি তোমাদেরকে নিয়ে একটি লম্বা ড্রাইভে যাব ইনশাল্লাহ। এই ড্রাইভটা আমাদের হবে হচ্ছে ইংলিশ ড্রাইভ, এবং এই ড্রাইভে যেতে হলে আমাদের একটু সবার ঐকমত্য, একটা প্রচেষ্টা লাগবে। আমি সবাইকে চাচ্ছি আমার এই জার্নির পথে আমার কোলাবোরেটর, আমার সহযোগী, আমার সহযোদ্ধা এবং আমার সহযাত্রী তোমরা হও, এই আশা করে আজকের ক্লাসে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।